সো আমাদেরকে কনসেপচুয়ালি উই হ্যাভ টু বি ভেরি ভেরি সাউন্ড। ওকে, সো দিস ইজ দি মার্কস ডিস্ট্রিবিউশন। আপনাদেরকে একটা আমি কোশ্চেন পেপার ও ডেমোস্ট্রেশন কোশ্চেন পেপার আমি দেখালাম, ঠিক আছে? অ্যান্ড নাও আই এম গোয়িং টু স্টার্ট চ্যাপ্টার 3। এনি কোশ্চেন্স, এনিবডি, স্টুডেন্টস? I guess স্যার কারো কোনো কোয়েশ্চেন নেই, we can start the class. ওকে, সো চ্যাপ্টার Yes. 3 অ্যান্ড চ্যাপ্টার 4, ঠিক আছে? খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। যেমন চ্যাপ্টার 1-এর স্যার ফোকাস ছিল আপনাদের, ইয়েস প্লিজ, আই এম লিসনিং, বলেন। আচ্ছা, ঠিক আছে। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনারা চ্যাপ্টার 1-এ আসলে অ্যাকাউন্টিং এর ডেফিনিশন, ঠিক আছে, অ্যাকাউন্টিং এর রুলস, অ্যাকাউন্টিং এর ক্যারেক্টারিস্টিক্সগুলো নিয়ে আপনারা আলাপ করেছেন, ঠিক আছে? চ্যাপ্টার 2-তে এসে আমরা যেটা জানতে পেরেছি যে আমাদের আসলে অ্যাকাউন্টিং এর যে আইটেমগুলো আছে, আমরা 5টা আইটেমে তাকে ভাগ করি। এনি ট্রানজেকশনস, ঠিক আছে, সে আইদার অ্যাসেট হবে, নাইলে লায়াবিলিটি হবে, নাইলে ইনকাম হবে, নাইলে এক্সপেন্স হবে, নাইলে ক্যাপিটাল হবে। এই জিনিসগুলা কি আমরা বুঝতে পেরেছি? যে এনি ট্রানজেকশনস দ্যাট হ্যাপেন, এই ট্রানজেকশনগুলো 5টা ক্যাটাগরির বাইরে কখনো যাবে না, ঠিক আছে? কারো কোনো ডাউট, কারো কোনো কনফিউশন? ওকে, no. ঠিক আছে। এখানে আমরা আরেকটা জিনিস আমরা জেনেছি যে অ্যাকাউন্টিং এর যে ইকুয়েশনটা আছে সেটা হচ্ছে অ্যাসেট ইজ ইকুয়ালস টু লায়াবিলিটি প্লাস ক্যাপিটাল। আজকে যদি আমি ব্যবসা করতে আসি, আমি যদি ধরেন 100 টাকার যদি আমি আজকে একটা ক্যাশ নিয়ে যদি বিজনেস স্টার্ট করি, ঠিক আছে, আমার অ্যাকাউন্টিং রুল অনুযায়ী যেটা এক সাইডে হচ্ছে গিয়ে অ্যাসেট আর এক সাইডে হচ্ছে লায়াবিলিটি আর ক্যাপিটাল, তাহলে কি হবে? আমার ক্যাশ হচ্ছে অ্যাসেট, তাহলে আমার অ্যাসেট সাইডে বৃদ্ধি পাবে। আর ওইদিকে হচ্ছে আমি যেহেতু ক্যাপিটাল ইনজেক্ট করেছি বিজনেসে, আমার লায়াবিলিটি অ্যান্ড ক্যাপিটাল সাইডে আমি ওই ব্যালেন্সটা পাবো। সো যাই ট্রানজেকশন করি কিনা বা যেভাবেই আমি করব কিনা, অ্যাকাউন্টিংয়ের যে ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিংয়ের রুল কি বলে, যে আমার অ্যাসেট উইল অলওয়েজ ইকুয়ালস টু লায়াবিলিটি প্লাস ক্যাপিটাল। এটার আরও এক্সটেনশন আমরা এই চ্যাপ্টার 4 যখন করব, আমরা একটা একটা করে জিনিসটা আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? অ্যান্ড দিন শেষে এই ডুয়াল অ্যাকাউন্টিং এন্ট্রির কনসেপ্টটার বিউটিটা হচ্ছে যে আপনার টোটাল ডেবিট অ্যান্ড টোটাল ক্রেডিট সবসময় কি হবে? ম্যাচ করে যাবে। জাস্ট লাইক অ্যাসেট ইজ ইকুয়ালস টু লায়াবিলিটি প্লাস ক্যাপিটাল, সেম ভাবে আপনার টোটাল অ্যাসেট অ্যান্ড টোটাল লায়াবিলিটি ম্যাচ করে যাবে। যেই কথাটা বললাম এগুলো আসলে ভারী কথা, আমরা আসলে অঙ্ক দেখলে আমাদের জন্য লাইফ ইজি হয়, রাইট? সো সেই অ্যাপ্রোচে যাব। এইটা হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি যে একটা অ্যাকাউন্টিং মানে অ্যাকাউন্টিং এর জাস্ট ওভারঅল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে ট্রানজ্যাকশন ফ্লোটা, ঠিক আছে? আজকে যদি আমি আপনাদেরকে একটা কথা বলি যে আমি দোকানে গিয়ে যদি কোনো জিনিস দরদাম করে আসি, বাট যদি পারচেজ না করি, ঠিক আছে, বা যদি সেলার যদি কোনো কিছু সেল না করতে পারে, তাহলে কি আমি বলবো কোনো ট্রানজ্যাকশন হয়েছে? নো স্যার। দের ইজ নো ট্রানজ্যাকশন। সো আমরা যখন অ্যাকাউন্টিং ফর করব কোনো কিছুকে, ইট হ্যাজ টু স্টার্ট উইথ আ পার্টিকুলার ট্রানজ্যাকশন। দ্যাট মিন্স ট্রানজ্যাকশন ছাড়া রেকর্ড কিপিং কখনো স্টার্ট হবে না। ওকে, অ্যান্ড এখন হচ্ছে গিয়ে অ্যাজ অ্যান অডিটর, আপনাকে যখন আমি বলবো যে এখানে আমার 10টা ক্রেডিট সেল হয়েছে, ঠিক আছে, আমার 80টা পারচেজ হয়েছে, সো আপনি কি আমি বলা মাত্র এটা বিশ্বাস করবেন? অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট, অ্যাজ অ্যান অডিটর, আপনি যেটা কি করবেন, প্রতিটা ট্রানজ্যাকশনের জন্য আপনি কি চেক করবেন? সোর্স ডকুমেন্টস, ইয়েস স্যার। ঠিক আছে? সো উইদাউট সোর্স ডকুমেন্টস অ্যান্ড উইদাউট ভ্যালিডেশন কোনো ট্রানজ্যাকশনের আসলে ভ্যালিডিটি থাকে না। দ্যাট মিন্স আমার মানে অ্যাকাউন্টিং সিস্টেমটাই শুরু হচ্ছে থ্রু ট্রানজ্যাকশন, অ্যান্ড ট্রানজ্যাকশনের প্রুফ হচ্ছে আমার সোর্স ডকুমেন্ট, অ্যান্ড দিস ইজ ওয়ের চ্যাপ্টার 3 কামস ইন। এই চ্যাপ্টার 3-তে আমরা পড়বো হচ্ছে সোর্স ডকুমেন্টসগুলো কি। একটু কিছু জিনিস অ্যাড করেছে এখানে, যেটা হচ্ছে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেমের কথা বলেছে। এগুলো আসলে আপনাদেরকে জাস্ট একটা ওভারভিউ দেওয়ার জন্য, কারণ আসলে যখন অ্যাকাউন্টিং বইগুলো হতো তখন হাতে কলমে বইতে খাতায় এই জিনিসগুলো বলা হতো, ঠিক আছে? এটার নাম মোস্ট প্রবাবলি আপনার জাবেদা বলতো, মানে লেজার যেটাকে আমরা বলি, ঠিক আছে? সো এই নাম দিয়ে আমাদের শুরু হতো কাজ। সো ওখান থেকে এখন সরে এসে এমন হয়ে গেছে যেই দিনই ট্রানজেকশন হয় সেই দিনই আপনার ডেবিট ক্রেডিট অ্যাকাউন্টিং এন্ট্রি পোস্ট করে সেই দিনই ট্রায়াল ব্যালেন্স হয়ে যায়। যেমন আমাদের ব্যাংকে প্রতিদিনই ট্রায়াল ব্যালেন্স হয় দিন শেষে, ঠিক আছে? সো ওই সিস্টেমটা, জিনিসটা নিয়ে আমরা কিছুটা আলাপ করবো, বাট দ্যাট ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট ফর এক্সাম, জাস্ট একটু নলেজের জন্য ভালো আপনাদের। ওকে, ঠিক আছে। সো যেটা বলছি যে সোর্স ডকুমেন্ট নিয়ে স্টাডি করবো ইন চ্যাপ্টার 3। আচ্ছা, চ্যাপ্টার 3-তে আরও কিছু জিনিস আছে যেটা কিনা আসলে আমি এবার কম আলাপ করব, কারণ এটার আমি দেখেছি ওয়েটেজটা কিছু কমে আসছে, বাট আমি আপনাদেরকে জাস্ট ডিসকাস করছি ফর দ্য সেক অফ ইট, নলেজটা ইম্পর্টেন্ট আপনাদের। ওকে, সো এই যে বললাম যে আপনার যে কত ধরনের ট্রানজেকশন হলো, এই ট্রানজেকশনগুলোকে আপনাকে 6টা ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? 6টা ভাগে প্রতিটা ট্রানজেকশনকে ভাগ করা হয়। একটা বিজনেসের সবচেয়ে বড় ট্রানজেকশন কি, সেটা হচ্ছে গিয়ে সেলস।
সেলস দুই রকমের হতে পারে, একটা হচ্ছে ক্যাশ সেলস, একটা হচ্ছে আমার ক্রেডিট সেলস, মানে বাকিতে যেটা আমি সেল করি। ঠিক আছে, সো আমার যত বাকিতে সেল করা হয় সেটাকে আমি রেকর্ড করি কোথায়? সেলস ডে বুকে রেকগনাইজ করি। ঠিক আছে, বাকিতে যে পারচেস করে থাকি, মানে বাকিতে যে আমি যদি সাপ্লায়ার কাছ থেকে কিনে নিয়ে আসি, সেটা রেকগনাইজ হয়ে থাকে আমার পারচেস ডে বুকে। সো একটা বিজনেসের এই দুইটা লাইন হচ্ছে, আমি যেটা বলবো যে কেনা বেচা যদি বলে থাকি, এই বাকিতে কেনা বেচার রেকর্ড কিপিংটা হয় এই দুইটা বইতে। থার্ড, যেটা কিনা দেখবেন যে অ্যাকচুয়ালি দ্য মোস্ট ফ্রিকোয়েন্ট ট্রানজেকশন যেটা, সেটা হচ্ছে গিয়ে আমার ক্যাশ লেনদেন। আমার টাকা বেচলে টাকা আসছে, ঠিক আছে, আমি পারচেস করলে টাকা পেমেন্ট করছি, স্যালারি পেমেন্ট করছি, ট্যাক্স পেমেন্ট করছি, বিভিন্ন ধরনের এক্সপেন্ডিচারের জন্য আমি পেমেন্ট করে থাকি। সো এই সব কিছু, এনি ট্রানজেকশনস দ্যাট ইনভলভস ক্যাশ, আমার বুক হয়, আমার রেকর্ড করা হয় আপনার ক্যাশ বুকে। আর খুচরা ক্যাশের খরচাগুলোকে আমি ক্যাশ বুকে রাখি না, তার জন্য একটা সেপারেট বই মেনটেন করি, দ্যাট ইজ কল্ড পেটি ক্যাশ বুক। পেটি ক্যাশ বুকের ইমপ্রেস সিস্টেমের একটা সাম মাঝে মধ্যে এক্সামে আসে, এটা আমি আজকে আপনাদেরকে প্র্যাকটিস করাবো। ওকে, নাম্বার 5 ইজ পেরোল। একটা অর্গানাইজেশনের দেখবেন যে বৃহত্তম একটা চাঙ্ক খরচা চলে যায় হচ্ছে ম্যান পাওয়ার কস্ট, স্যালারি কস্ট। ঠিক আছে, একটা গার্মেন্টসে গিয়ে দেখবেন যে 30-40 হাজার স্টাফও থাকে। ঠিক আছে, আমাদের ব্যাংকেরও স্টাফ হয়ে গেছে এখন 12,000 প্লাস। সো এই জিনিসটা যেহেতু আপনার একটা বিগ এক্সপেন্স, অ্যান্ড ইটস আ কোয়াইট অ্যান ইম্পর্টেন্ট এক্সপেন্স, অ্যান্ড এখানে চুরি হওয়ার অনেক চান্স থাকে, এটার জন্য আলাদা একটা বুক অফ অরিজিনাল এন্ট্রি মেনটেন করা হয়। অ্যান্ড লাস্ট হচ্ছে গিয়ে এই 5 ধরনের ট্রানজেকশন যেখানে হবে না, সেটা রেকগনাইজ করা হবে থ্রু জার্নাল। ঠিক আছে, বলা সহজ, কিন্তু আপনারা এখন হয়তো পাজলড হয়ে যাবেন যে কি সেই ধরনের ট্রানজেকশন যেটা কিনা এই 5টার মধ্যে থাকে না, কারণ আমার বিজনেসের ক্রেডিট সেলসও অলরেডি কনসিডার্ড, ক্যাশ সেলস আমার আসবে ক্যাশ বুকে, ক্যাশ পারচেজ আসবে ক্যাশ বুকে, ক্রেডিট পারচেজ হয়ে যাবে আমার পারচেজ ডে বুকে। ঠিক আছে, আর সব ধরনের লেনদেন চলে আসছে আমার ক্যাশ বুকে বা পেটি ক্যাশ বুকে। ইভেন স্টাফের পেমেন্ট হচ্ছে পেরোল। তাইলে হোয়াট অ্যাবাউট দিস? এই জার্নালে আমি কি রেকগনাইজ করি? ইউজুয়ালি জার্নাল আমরা রেকগনাইজ করি যদি কোনো ভুল ট্রানজ্যাকশন করে থাকি তাকে রেকটিফাই করতে, বা ইয়ার এন্ডে এসে আমার স্টক টেকিং করি, ক্লোজিং স্টকের অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট করি, ডেপ্রিসিয়েশনের চার্জ করি। ঠিক আছে, এই ধরনের ট্রানজ্যাকশনগুলো আমরা জার্নালের থ্রুতে মেনটেন করি, যেগুলো আর অন্য কোনো ট্রানজ্যাকশন হিসাবে তাকে আমি ক্লাস্টার করতে পারবো না। ঠিক আছে, এই জিনিসটা। সো চ্যাপ্টার 3 অ্যান্ড টু সাম এক্সটেন্ট চ্যাপ্টার 4 আপনাদের এই এরিয়াতে কিছুটা ফোকাস দেয়। ওকে, দেন কামস চ্যাপ্টার, মানে যেটাকে আমি বলি যে লেজারের যে এরিয়াটা। লেজার কি? আপনার ট্রানজ্যাকশন হলো সোর্স ডকুমেন্ট দেখে আপনি কনফার্ম করতে পারলেন কি ধরনের ট্রানজ্যাকশন। ঠিক আছে, তারপর তাকে আপনি সেগ্রিগেট করলেন যে কোন ধরনের বুক অফ অরিজিনাল এন্ট্রিতে সে রেকগনাইজ হচ্ছে। আর লাস্ট ওয়ান ইজ লেজার। এই লেজার হচ্ছে গিয়ে যেটা আপনাকে টি অ্যাকাউন্ট আপনারা বলে থাকি, যে কোনো অ্যাকাউন্টিং এন্ট্রি। আমি আরো সহজ করে দিব, আমি জাস্ট আপনাদেরকে একটা অ্যাকাউন্টিং ইউনিভার্সটা বলতেছি যে কিভাবে হয় জিনিসটা। ওকে, সো লেজার নিয়ে যখন কথা বলি, লেজার হচ্ছে সোজা কথা আমাদের টি অ্যাকাউন্ট। ঠিক আছে, বা আপনাদেরকে আরো সহজ করে বললে যদি বলে থাকি, যেখানে আপনারা ডেবিট ক্রেডিট করেন আপনাদের ল্যাঙ্গুয়েজে। সো ডেবিট ক্রেডিট কি করেন, কিভাবে করেন, সেগুলো নিয়ে আমরা ডিটেল স্টাডি করব। আমরা জানি যে অ্যাসেট যখন রেকগনাইজ করি, অ্যাসেটটাকে আমরা কি করি? ডেবিট করি। ঠিক আছে, তারপর যখন আমরা সেলস করি তখন তাকে সেলসকে আমরা ক্রেডিট করি। খেয়াল করে দেখবেন যে অ্যাসেট আর এক্সপেন্স যখন আমার বাড়ে সেইটা হয় আমার ডেবিট। ঠিক আছে, আর যখন আমার ইনকাম, ক্যাপিটাল অ্যান্ড লায়াবিলিটি যখন বাড়ে তখন সেটা হয়ে যায় আমার ক্রেডিট বাড়ে, অ্যান্ড ভাইস ভার্সা। ঠিক আছে, আমি আরো জিনিসটা আপনাদেরকে বলবো। লেজারেরও দুই প্রকার আছে, একটা হচ্ছে নমিনাল লেজার, একটা হচ্ছে আপনার পার্সোনাল লেজার। নমিনাল লেজার কি জিনিস? নমিনাল লেজার হচ্ছে যেটা ট্রায়াল ব্যালেন্সের পার্ট, বুক অফ অরিজিনাল এন্ট্রির পার্ট। এই জিনিসটা খুব ইন্টারেস্টিং, এটা চ্যাপ্টার 6-এ আপনাদের এই নলেজটা আপনাকে কাজে লাগবে। ঠিক আছে, আর পার্সোনাল লেজার হচ্ছে ইন্ডিভিজুয়াল কাস্টমার বা সাপ্লায়ার নামে যে অ্যাকাউন্ট। ঠিক আছে, বলা সহজ, আরও ব্রেকডাউন করে বলি। আজকে যদি আমি 5টা কাস্টমারের কাছে বাকিতে সেল করি, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল যে 5টা কাস্টমারের নামে যে টি অ্যাকাউন্ট করব আমি, ঠিক আছে, সেটা হচ্ছে আমার পার্সোনাল লেজার। ওকে, আর আমি যদি আজকে টোটাল এই 5টা কাস্টমারকে যে আমি বাকিতে সেল করেছি, তার যে টোটাল ব্যালেন্সটা একটা জার্নাল এন্ট্রিতে আমি রেকগনাইজ করব, যেটাকে আমি বলবো যে টোটাল রিসিভেবলস অ্যাকাউন্ট বা রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট। ঠিক আছে, যেই নামে বলবো, মানে এক ব্যালেন্সে, এক নেচারের এক ব্যালেন্স সব এক জায়গায়, দ্যাট ইজ দি নমিনাল লেজার অ্যাকাউন্ট, অ্যান্ড যেটা আমার ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেমের পার্ট। এখন আপনারা বলবেন তাহলে পার্সোনাল লেজার কেন ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং এর পার্ট না? কথা হচ্ছে আমি হয়তো 5টা কেন 500টা লোকের কাছে আমি বাকিতে সেল করতে পারি। ডাজ দিস মিন যে আমার এই এই 5টা মানে 500 জনকে আমি আমার ট্রায়াল ব্যালেন্সে নিয়ে আসবো? কেউ কি কখনো দেখেছেন যে ট্রায়াল ব্যালেন্সে আপনার বা ব্যালেন্স শিটে আপনার এই রিসিভেবলের মধ্যে অনেক ব্যক্তির নাম থাকে?
থাকে না, একটা ব্যালেন্স থাকে, সেটা হচ্ছে আমার রিসিভেবলস ব্যালেন্স। ঠিক আছে? সো আমরা পার্সোনাল লেজারকে ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেমের পার্ট ধরি না, আমরা অনলি নমিনাল লেজার, যেটা কিনা 10টা ব্যালেন্সের একটা কম্পোজিট ব্যালেন্সকে আমরা নিয়ে আসি। ওকে, সো লেজার প্রিপেয়ার করার পর আমরা কি করি, যেটা আপনারা চ্যাপ্টার 4-এ দেখবেন, যে লেজার হলে আমার ইনকাম এক্সপেন্সকে আমরা কি করি, P&L অ্যাকাউন্টে নিয়ে যাই। আর আমার যেটা অ্যাসেট লায়াবিলিটি অ্যান্ড ক্যাপিটাল, সেটাকে আমরা কি করি, মানে ক্যারি ফরওয়ার্ড করে পরের বছর নিয়ে যাই, যেটা কিনা আমরা ট্রায়াল ব্যালেন্সের থ্রুতে আমরা তাকে চেক করি। ট্রায়াল ব্যালেন্স যেটা আমরা করে ফেলি, ট্রায়াল ব্যালেন্স ইউজুয়ালি কি থাকে, আমার অ্যাসেট, লায়াবিলিটি, ইনকাম এক্সপেন্স, ক্যাপিটাল সব কিছু লিস্ট করে দেই। আমার অ্যাসেট আর লায়াবিলিটি, অ্যাসেট আর যেটা কিনা হচ্ছে এক্সপেন্স, সেটা কোন দিকে থাকে, এগুলো সব আমার ডেবিট সাইডে থাকে। আর আমার লায়াবিলিটি, ক্যাপিটাল আর যেটা থাকে যে ইনকাম, এগুলো থাকে সব আমার ক্রেডিট সাইডে থাকে। ঠিক আছে? এইভাবে করে ট্রায়াল ব্যালেন্সের ডেবিট ক্রেডিট দিন শেষে আমার ম্যাচ হইতেই হবে। আর যদি ম্যাচ না হয়, তার মানে কি ভুল আছে, ভুলটাকে আমরা ঠিক করে নিয়ে এসে আমরা কি প্রিপেয়ার করি, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করি। ঠিক আছে? আমরা তো অনেক জিনিসই দেখালাম, শেষ জিনিস হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন। দেখেন এতগুলা গল্প আপনাদেরকে কেন করতে হলো, আপনাদেরকে যখন অঙ্কতে বলি বা এক্সামে বলি একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করেন, আপনারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হিসাবে কি কি জানেন? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কয়টা কম্পোনেন্টস আছে স্টুডেন্টস, দেখি আপনারা পারেন কিনা জিনিসটা। স্যার Sorry, 6টা ছয়টা কম্পোনেন্টস আছে। five components এক্সেলেন্ট। of financial statement. স্যার ফাইভ ফাইভ কম্পোনেন্ট, পাঁচটা ফাইভ স্যার, টেন কম্পোনেন্টস। কম্পোনেন্ট। নতুন ছয়টা যোগ ইজিলি করতে ফাইভ। আচ্ছা, ছয়টা component। এটা এটা ডিসপিউট শেষ করে দিই। ঠিক আছে, আমাদের 6টা কম্পোনেন্ট আছে। ঠিক আছে, নাম্বার 1, যেটাকে আগে আমরা ব্যালেন্স শিট বলতাম, আমরা আর বলবো না, আমরা বলবো স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। ঠিক আছে, এরপর আমরা যেটাকে ইনকাম স্টেটমেন্ট বলতাম, সেটাকে আমরা বলবো স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম। আর যেটাকে আমরা মানে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি আগেও বলতাম, সেটা এখনো একই রয়ে গেছে। ওকে, আর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হচ্ছে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস। সো 4টা তো আমরা চিনি জানি, তাহলে বাকি 2টা কি? ঠিক আছে, একটা হচ্ছে নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে বিভিন্ন ধরনের নোট, সাবনোট থাকে, এটাও কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের একটা কম্পোনেন্ট। অ্যান্ড এই কথাগুলো আমি যদি চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 নিতাম, আমি এই কথাটা বারবার বলে আসি, দিস ইজ অ্যাজ পার IS 1 প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। খুব খুব ইম্পর্টেন্ট জিনিস এটা। ঠিক আছে, যে আমাদের পেজ নাম্বার মোস্ট প্রবাবলি 27-28 আমাদের বইতে, আপনারা খুব মনোযোগ দিয়ে দেখেন, বা আমি আবার দেখাই দিব পারলে জিনিসটা, টেকনিক্যাল রেফারেন্সে যে 2টা পেজ আছে চ্যাপ্টার 1-এর, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আপনাদেরকে একেবারে সামারাইজ করে নিয়ে আসছে, জাস্ট IS IFRS এর যেই যেই রেফারেন্স সহ আছে সেইভাবে জিনিসগুলো নিয়ে আসছে। অ্যান্ড এইখান থেকেই আপনার এক্সটেন্ডেড জিনিস আপনাদের এক্সামে কোশ্চেনে আসে। ঠিক আছে? আচ্ছা, তারপর আমি বলি তাহলে মানে ষষ্ঠ আইটেমটা কি, সেটা হচ্ছে কম্পারেটিভস। কম্পারেটিভস হচ্ছে আমরা যখন ব্যালেন্স শিট বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা আমরা যেটাই দেখি না কেন, আপনারা দেখবেন যে যে একটা অ্যানুয়াল রিপোর্টে 2টা বছর দেওয়া থাকে, কারেন্ট ইয়ার, ঠিক আছে, আর প্রিভিয়াস ইয়ার। এটা কিন্তু তারা শখ করে করে না, এটা কিন্তু IS ডিকটেটেড আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের একটা কম্পোনেন্ট। ঠিক আছে, সো দিস ইজ ইট, আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কম্পোনেন্ট অলওয়েজ 6, অ্যান্ড এটা আমাদের এক্সামে আসে। ইন্টারেস্টিংলি এটা এই এক্সামের আগের এক্সামে এই জিনিসটা আসছে, অ্যান্ড আমি এই কারণে আপনাদেরকে থামায় আমি জিনিসটা বললাম, যে সবাই এটাকে 5 বলে চলে আসছে কনফিডেন্টলি। ঠিক আছে, এটা হওয়া মানে চ্যাপ্টার 1 ভালো করে পড়েননি। সো প্রতিটা কনসেপ্ট আপনাকে এখানে টেস্ট হবে এই এক্সামগুলোতে। অ্যান্ড আমি এটা স্বীকার করে নিই যে আমাদের সময়ের থেকে এখন হার্ডার, যদি আপনার কনসেপ্ট দুর্বল থাকে। ঠিক আছে? আচ্ছা, সো এই তো ওভারঅল ইউনিভার্সটা কি বুঝতে পারলেন, যে আমি একটা ট্রানজেকশন করে সোর্স ডকুমেন্ট দেখে তাকে বুক অফ অরিজিনাল এন্ট্রিতে রেকর্ড করি তার নেচার ধরে, তারপর তাকে লেজারে বুক করি, তারপর লেজারগুলোকে আমরা ব্যালেন্স করে ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করি, ট্রায়াল ব্যালেন্সের উপর বেস করে কি হয় আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আমি প্রিপেয়ার করি। ঠিক আছে, কারণ এই জিনিসটা আমি মনে করি এটা আপনাদের জন্য জানা ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় হয় আপনারা অ্যাকাউন্টিং করতে বসেন, পরীক্ষা দিতে বসেন, কেন করেন কি করেন এটাই আপনারা জানেন না ঠিক মতো। সো নিজেদেরকে যদি বুঝতে পারেন যে কেন কোথায় কি কারণে আছেন, তাহলে আপনাদের জন্য পড়াটা একটু বেটার হবে, নিজেরাই ইন্টারেস্ট পাবেন। অ্যান্ড অ্যাকাউন্টিং ইজ ওয়ান সাবজেক্ট, মানে হয় ভালো লাগে, নাহলে দেখবেন যে আপনাকে বই ফেলে উঠে আসতে ইচ্ছা করবে। সো আই এক্সপেক্ট আপনাদের যাতে করে এটার ইন্টারেস্ট হোল্ড করে, অ্যান্ড যেই জার্নিতে আসছেন সেই জার্নিতে যাতে সাকসেসফুলি আপনারা কমপ্লিট করতে পারেন। ঠিক আছে, সো দ্যাট ইজ মাই এক্সপেকটেশন উইথ অল অফ ইউ। আচ্ছা, সো যেই জিনিসটা দিয়ে আমি বলি যে চ্যাপ্টার 3-তে স্টার্ট করেছে, যেটা আগের বইগুলোতে ছিল না, সেটাই বইতে আমাদের নিয়ে আসছে। ঠিক আছে, সো একটা অ্যাকাউন্টিং সিস্টেম, আসলে আমরা যেটা বলে থাকি অ্যাকাউন্টিং সিস্টেম তো হাতে কলমে করা যায়, ঠিক আছে, কিন্তু কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেমটা স্পেসিফিক্যালি বললে হচ্ছে ERP বেসড সিস্টেম।
ঠিক আছে, ইআরপি বা ওরাকেলের যে সফটওয়্যারগুলো আছে বা স্যাপ ফোর হানা আছে, ঠিক আছে, এটা আমি একটু মানে ব্রেকডাউন করে বলি। আমাদের অর্গানাইজেশনে যেটা হয় যে যা কিছু ট্রানজেকশনস হয় সবই আপনার একটা কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেমে রেকর্ড করে। ঠিক আছে, একটা ব্যাংকের এক্সাম্পল দিয়ে যদি বলি, সে যখন ক্যাশ ইনপুট করে বা ক্যাশ যখন সে ডিসবার্স করে, সে কিন্তু আর ব্যাক এন্ডে ডেবিট ক্রেডিট কিন্তু কিছু জানে না। কিন্তু তার ট্রানজ্যাকশনের যে মেনুটা দেওয়া থাকে, ঠিক আছে, সেই মেনুটা যখন ক্লিক করে তখন কিন্তু পিছে তার ডেবিট ক্রেডিট অটোমেটিক সেট করা থাকে। এই ডেবিট ক্রেডিটটাই কিন্তু তার লেজার পোস্টিং হয়ে যাচ্ছে, অ্যান্ড এই ডেবিট ক্রেডিটের উপর বেস করে তার ট্রায়াল ব্যালেন্স হয়ে যাচ্ছে, অ্যান্ড সাবসিকুয়েন্টলি তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টও হয়ে যাচ্ছে। সো প্র্যাকটিক্যাল লাইফে ইউজারদের কিন্তু অ্যাকাউন্টিং শিখা থেকে তারা কিন্তু অনেক দূরে সরে গেছে। আমি একটা জিনিস আমি খুব সারপ্রাইজিংলি দেখি, আমি যখন আমার ক্যারিয়ার শুরু করি 2011-এর দিকে, তখন আমি দেখতাম একটা এভারেজ একটা স্টাফ, তার অ্যাকাউন্টিং নলেজ অনেক বেশি ছিল। কিন্তু ব্যাক ইন এখন রাইট নাও ইন 2025, আমি একটা এভারেজ স্টাফকে যখন দেখি, যে তাকে যখন বলি যে এই যে ট্রানজ্যাকশনটা করছো যে কিভাবে হয়েছে কি হলো, বলতে পারে না। সো টেকনিক্যালি আমরা যদি আসলে এই নলেজগুলো যদি মানে ইনহেরেন্ট নলেজগুলো যদি আমাদের না থাকে, তাহলে কি হবে? আমরা অর্গানাইজেশনে যাবো, অ্যান্ড অর্গানাইজেশন দ্রুতভাবে তার মতো স্পিডে আগায় যাবে, কিন্তু আমরা তার ভিতরে কি হচ্ছে এটা বলতে পারবো না। লেট অ্যালোন অডিট, অডিট তো আরও পরের বিদ্যা। ঠিক আছে। সো আমাদেরকে আমি যেটা আসলে মানে বলতে চাই আপনাদেরকে, যে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেমে আপনার কাজ অনেক কমে গেছে, কিন্তু এটা যদি আপনি মনে করেন আপনার কাজ কমে গেছে, তাইলে আপনি ধরেন রিডান্ডেন্ট হয়ে গেছেন। প্রতিটা ট্রানজেকশনের ডেবিট ক্রেডিট কিন্তু ঘুরে ফিরে সেই একই জিনিস রয়ে গেছে। রেকর্ড কিপিং হ্যাজ নট চেঞ্জড, জাস্ট অটোমেটেড হয়ে গেছে। ওকে। আচ্ছা, দ্বিতীয় কথা যেটা আপনাদেরকে বলার জন্য, সেটা হচ্ছে গিয়ে যে আমাদের অ্যাকাউন্টিং সিস্টেমে, এটা বই থেকে আমি নিয়ে আসছি, আমার ইনপুট প্রসেস অ্যান্ড আউটপুট এনি কাইন্ড অফ সিস্টেম, আমরা কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম বা এনি সিস্টেম আমরা পড়ে থাকি, ইটস ইনপুট প্রসেস আউটপুট। এটা এমসিকিউর জন্য এক্সামে একটা ছোট করে পড়ে রাখেন। ইনপুট হচ্ছে যে আমি যখন একটা ট্রানজেকশন করব, যে ডেটাটা ইনপুট করব আর সোর্স ডকুমেন্ট দিচ্ছি মানে ইনভয়েস বা ভাউচার দিচ্ছি, ঠিক আছে। আর প্রসেস হচ্ছে ওই ডেটাগুলা গিয়ে যখন লেজার পোস্টিং হচ্ছে, জার্নাল হচ্ছে, ক্যালকুলেশন হচ্ছে, ফাইনালি রেকর্ড কিপিং হচ্ছে, এইটা হচ্ছে আমার প্রসেসিং। আর আউটপুট, অ্যাজ আ ইউজার আমি কি দেখতে চাই? সহজ কথায় বললে আমি আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস দেখতে চাই। আর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আসে কিসের থ্রুতে? থ্রু ট্রায়াল ব্যালেন্স। আর কিছু কিছু ম্যানেজমেন্ট রিপোর্টস থাকে, যেটা আমাদেরকে নিড বেসিসে আমরা মেনটেন করে থাকি। যেমন আমাদের ব্যাংকের কেস যদি বলে থাকি, ক্যাশ রিপোর্ট, ঠিক আছে। বা যদি একটা ম্যানুফ্যাকচারিং কনসার্নে বলে থাকি, তাহলে তারা ইনভেন্টরি রিপোর্ট দেখতে চায়। ঠিক আছে। সো আমার কথা বলার উদ্দেশ্য এই একটাই, যে মানে বেশিরভাগ অ্যাকাউন্টিং সিস্টেম এখন কম্পিউটারাইজড হয়ে গেছে। কম্পিউটারাইজ সফটওয়্যারের কথা আমি জাস্ট আই উইল টেক অনলি 1 মিনিট, ঠিক আছে, জাস্ট নলেজের জন্য এটা। ওকে। সো কম্পিউটারাইজ সিস্টেম একসময় ছিল, আলাদা আলাদা সফটওয়্যার ইউজ করা হতো আলাদা আলাদা পারপাসের জন্য, ঠিক আছে। যেমন আমি আজকে ইনভেন্টরি রিসিভ করি, সেটার জন্য একটা সফটওয়্যার। আমি যখন আজকে ট্রায়াল ব্যালেন্স বানাচ্ছি বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করি, সেটার জন্য আলাদা সফটওয়্যার থাকতো। আমি যখন মানে কাস্টমারদের কাছে গুড সেল করছি, সেটা রেকর্ড কিপিং হতো আলাদা সফটওয়্যারে। কিন্তু আস্তে আস্তে হচ্ছে কি, সময়ের পরিক্রমায় আপনাকে আর আলাদা আলাদা সফটওয়্যার ইউজ করতে হচ্ছে না। আপনাকে একেবারে মানে কি বলবো, মানে ওয়ান টু মেনি সার্ভিসেস এনাবেলড একটা সফটওয়্যার, যেটা সব ধরনের সার্ভিসকে ক্যাটার করতে পারে। আপনি যদি বলেন স্টাফের পেমেন্ট, সেটাও করতে পারে, পারচেজ করতে পারে, সেলস রেকগনাইজ করতে পারে, যেটাকে আমরা বলি যে এন্টারপ্রাইজ কি বলি, ইআরপি সিস্টেম বলে থাকি। এই ওয়ার্ডগুলোকে আপনারা শুনে এসেছেন, এন্টারপ্রাইজ রিপোর্টিং। Yes, sir. Yes, sir. ERP. Yes, sir. এইটাই বলছি, মানে কিছু কিছু জিনিস কাজের সাথে মিলাইতে যেতে পারেন, ঠিক আছে, তাহলে এগুলোতে ইন্টারেস্ট পাবেন। নাইলে আমি এই চ্যাপ্টারটা যখন নতুন বইটা আসছে, আমি যখন কন্টেন্ট বানাতে গিয়ে দেখলাম যে এটা তো আমারই পড়তে কষ্ট হয়, ঠিক আছে, আপনাদের জন্য তো আরো বেশি জিনিসটা। সো যেটা বলতে পারছি যে এখন যেটা হচ্ছে যে ওয়ান সফটওয়্যার টু সাপোর্ট অল কাইন্ড অফ সার্ভিসেস, ঠিক আছে। বাট এগুলার কিছু প্রবলেমও আছে। প্রবলেমগুলো হচ্ছে আসলে ডিপেন্ডেন্সি বেশি থাকে। এক জায়গায় প্রবলেম হলে, সফটওয়্যার নষ্ট হলে সব সার্ভিস আপনার মানে সবগুলা সার্ভিস আপনার হ্যাম্পার হবে, ঠিক আছে। আচ্ছা, ক্লাউড অ্যাকাউন্টিং একটা কনসেপ্ট, এটা আপনাদের জন্য জানা জরুরি, নলেজের জন্য অনেক জরুরি, ঠিক আছে। জাস্ট সোজা কথা বলি, মানে সফটওয়্যার বাদ দেন, আজকে যদি আপনার অনেকগুলা যদি ডেটা ক্রিয়েট হয়, অনেকগুলা যদি ফাইল ক্রিয়েট হয়, একটা সময় আপনার অফিস স্পেসে দেখবেন ফাইল স্তূপ হয়ে জমে গেছে, আপনি কি এটা রাখতে পারবেন? একটা সময় আপনাকে এটা সরিয়ে ফেলতে হবে। সরিয়ে ফেললে কি করেন? কিছু কিছু এন্টিটি আছে খুব ভালো বিজনেস করে, আমরা এগুলোর আওয়াজ খুব কম পাই, কারণ এই বিজনেসগুলো চায় না তারা আপনার সবাই এই বিজনেসে নামুক। এরা হচ্ছে আপনার এই ডেটা স্টোর করার বিজনেস আর কি। তার অরোজেনিক নামে একটা পার্টি আছে, তাদের কাছে আমরা কি করি, প্রতি বছরে বছরে আমরা তাদের কাছে বিশাল মানে ট্রাকে করে, তাদের ওই সাভারে কিছু অফসাইট অফিস আছে, সেখানে আমরা আমাদের ফাইলগুলো তাদের কাছে দিয়ে আসি, ঠিক আছে।
সো যেটা বোঝাতে চাচ্ছিলাম যে একটা বিজনেসের প্রচুর পরিমাণে ডেটা প্রডিউস হয়, এই ডেটাগুলো কিন্তু সবসময় সে তার কাছে রাখাটা তার জন্য ফিজিবল না। সো সে কি করে, সে অনেক সময় এই সার্ভিসটা আউটসোর্স করে দেয়। জাস্ট লাইক দ্যাট ক্লাউড কম্পিউটিং, আগে বলবো ক্লাউড কম্পিউটিং, তারপর বলবো ক্লাউড অ্যাকাউন্টিংটা কি, ঠিক আছে? ক্লাউড কম্পিউটিংটা হচ্ছে যে আমার এখানে খালি ইনপুট সার্ভিসেস থাকবে আমার বিজনেসে, কিন্তু ক্লাউড কম্পিউটিং যেটা অ্যামাজন দিয়ে থাকে, ঠিক আছে, আপনার গুগলেও দিয়ে থাকে জিনিসগুলো, তারা যেটা করে, তারা আপনাকে প্রসেসিং সার্ভিসটা, ঠিক আছে, ডেটা স্টোরেজ সার্ভিসটা, ঠিক আছে, অ্যান্ড ইভেন আপনার যে কানেক্টিভিটি আছে এই জিনিসটা ওরা প্রোভাইড করবে। সো দ্যাট মিন্স আপনাকে একটা ল্যাপটপ দিয়ে দিবে যেখানে আপনি খালি ডেটা ইনপুট করতে পারবেন, অ্যান্ড সেই অনুযায়ী ডেটা চলে যাবে হচ্ছে আপনার ক্লাউডে। সো সে রিজার্ভও করবে, প্রিপেয়ার করবে, অ্যাকাউন্টিং ফর করবে, সব কিছু করবে। এটার বেনিফিটটা কি? আপনাকে ডেটা স্টোর করার, প্রসেসিং করার জন্য যে আলাদা সফটওয়্যার কিনতে হতো, এটার কস্ট থেকে আপনি বেঁচে যাচ্ছেন, অ্যান্ড তাকে শুধু আপনি সাবস্ক্রাইব করে তার সব সার্ভিসগুলো আপনি ইউজ করতে পারছেন। কিন্তু এটার যে প্রবলেমগুলো আছে সেটা হচ্ছে আপনার নিজের সিকিউরিটি আপনি আরেকজনের হাতে দিয়ে রেখে দিয়েছেন, ঠিক আছে? আর যদি কখনো আপনার ডেটা সার্ভার যদি মানে কানেক্টিভিটি চলে যায়, তাহলে আপনার বিজনেস প্রসেসিং সব বন্ধ হয়ে যাবে। অনেক বিজনেস আছে দেখবেন, টিকেটিং এজেন্সি আছে মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়, জানেন? জাস্ট আপনার 30 মিনিটস যদি আপনার বন্ধ থাকে ওই বিজনেসটা বা ওই সাপোর্টটা, ঠিক আছে? সো এই জিনিসগুলো আমাদের জন্য জানা জরুরি। ক্লাউড অ্যাকাউন্টিং হচ্ছে আমরা যে অ্যাকাউন্টিংটা করে থাকি, এটা আপনাদেরকে বোঝার জন্য, যে একটা ট্রানজ্যাকশন ঢুকে যে আমি যে ডেবিট ক্রেডিটটা করে থাকি, এই কাজটা করে দিবে হচ্ছে আপনার ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার, মানে একটা হাব সিস্টেম যেটাকে আমরা বলে থাকি, ঠিক আছে? সো আসলে যেটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, যে যাই করেন নাই করেন, আগে যেটা হাতে করতেন সেটা এখন সিস্টেমে করে বা আপনাকে ক্লাউডে করে। মানে একটা ম্যাস সার্ভিস প্রোভাইডার, সে হয়তো আপনার আমার মতো শত শত কোম্পানিকে সার্ভিস দিয়ে যাচ্ছে, ঠিক আছে? ওই একই প্রসেসিং ঘুরে যাচ্ছে সব জায়গায় হচ্ছে আর কি আপনার। এইবার আমরা কিছুটা মাটিতে নেমে আসি, ঠিক আছে? এতক্ষণ তো কম্পিউটারাইজড এআই সিস্টেম অনেক কিছু জিনিস বললাম, বাট অ্যাকাউন্টিং এর রুল কিন্তু কখনো চেঞ্জ হয়নি। আমরা চ্যাপ্টার 3-তে আমি একটা কথা বলেছি, আমাদের ফোকাস কি হবে স্টুডেন্টস? ইটস অন দিস সোর্স ডকুমেন্টস। তাহলে সোর্স ডকুমেন্টসগুলো চিনবো, অ্যান্ড সোর্স ডকুমেন্টে আমরা কোনো জায়গাতে কনফিউজ করব না, ঠিক আছে? সো নাম্বার 1, আপনার বিজনেসের সবচেয়ে বড় যেই জিনিসটা, যে কি বলবো, যে মানে হার্ট অফ এনি বিজনেস হচ্ছে আপনার সেলস। তো সেলসের প্রসেসটা কি হয়, আগে আমরা প্রসেসটা বুঝবো, তারপর ডকুমেন্টেশন নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? প্রথমত হচ্ছে যে আপনাকে একটা কাস্টমার একটা অর্ডার প্লেস করবে, ঠিক আছে? তাইলে যেই ভাবে আপনাকে অর্ডারটা প্লেস করবে, যে ডকুমেন্টটা দিয়ে আপনার কাছে প্লেস করছে, সেটার নাম হচ্ছে সেলস অর্ডার, ঠিক আছে? এখন আমাকে বলেন, ইজ সেলস অর্ডার আ সোর্স ডকুমেন্ট অফ এনি সেলস ট্রানজেকশন? ঠান্ডা মাথায় আপনারা আমাকে বলেন। No, sir. ঠিক No, আছে, sir. আমি আস্তে আস্তে আসবো আপনাদের, ঠিক আছে? It's দেন a কামস, source document if it's হ্যাঁ, দিস ইজ it. ট্রানজেকশন ডকুমেন্ট, কিন্তু আমার সোর্স ডকুমেন্ট না। আমার সোর্স ডকুমেন্টের উপর বেস করে আমি আমার সেলস রেকগনাইজ করব। এই কথাটার পিছে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আজকে যখন আমি সেল করব, একটা সেলস করতে গিয়ে কিন্তু আমার অনেকগুলো ডকুমেন্ট ইস্যু হয়। এই ডকুমেন্টগুলোর কথা আমি এখন বলবো, কিন্তু আমার সোর্স ডকুমেন্ট হবে অনলি একটা, যেটা কনফার্ম ডকুমেন্ট। এটা আপনাদেরকে এক্সামে কনফিউজ করবে, একদম কমন একটা কোশ্চেন আসে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ আ সোর্স ডকুমেন্ট, ইজ দ্য সোর্স ডকুমেন্ট ফর সেলস? তখন আপনাকে প্রতিটা ডকুমেন্ট থেকে আলাদা আলাদা করে বুঝে নিতে হবে, ঠিক আছে? যেমন আপনাকে যখন কাস্টমার অর্ডার করবে, তখন এই ডকুমেন্টটা হচ্ছে আমার সেলস অর্ডার, ঠিক আছে? এই সেলস অর্ডার ইজ নট আ সোর্স ডকুমেন্ট, বিকজ এই ডকুমেন্টটা হয়তো আপনি অ্যাকসেপ্ট করতে পারেন, নাও করতে পারেন, বা এটা চেঞ্জও হতে পারে। দ্যাটস ওয়াই দিস ইজ নট ট্রিটেড অ্যাজ আ সোর্স ডকুমেন্ট। এটা ক্লিয়ার? আশা করি দ্যার ইজ নো That's good. কনফিউশন, ঠিক আছে? নেক্সট আমরা যদি যাই, এইবার আপনার ফ্যাক্টরি থেকে আপনি কি করলেন, যখন কাস্টমারের অর্ডার পেলেন, আপনার ফ্যাক্টরিকে জানান দেওয়া হলো, আপনার ফ্যাক্টরি কি করবে, এই গুডসটা এসে আপনার কাস্টমারের কে পৌঁছায় দেওয়ার জন্য সে তার ফ্যাক্টরি থেকে ছেড়ে দিবে। সো যখনই আপনার ফ্যাক্টরি থেকে তখন আপনার কাস্টমারকে যখন ডেলিভার করার জন্য যাওয়া হচ্ছে জিনিসটা, ঠিক আছে, যে ডকুমেন্টটা আপনার ফ্যাক্টরি থেকে ইস্যু করা হয়, সেটা কি? সেটা হচ্ছে ডেলিভারি নোট। এখন আপনাদের কাছে আবার সেই প্রশ্ন, ইজ ডেলিভারি নোট আ সোর্স ডকুমেন্ট ফর সেলস? অ্যান্সার স্টিল ইজ নো। No. No, কারণ sir. এই ডেলিভারি নোটটা হচ্ছে আপনি পাঠাচ্ছেন, অ্যান্ড আপনার কাস্টমার কিন্তু এখনো ডিসাইড করেনি যে আপনি যে গুডসটা পাঠাচ্ছেন, গুডসের সাথে যে ডেলিভারি নোটটা আছে, সে এটা অ্যাকসেপ্ট করবে কি করবে না। দ্যাটস ওয়াই যেখানে ডাউট আছে, দ্যাট ইজ নট আ সোর্স ডকুমেন্ট, ঠিক আছে? এই তো গেল নাম্বার 2। নাম্বার 3, এইবার যখন গুডসটা আপনার কাস্টমারের হাতে পৌঁছালো, ঠিক আছে,
অ্যান্ড কাস্টমার গুডস দেখে যখন আপনাকে কি করলো, অ্যাফার্মেশন দিল যে ইয়েস দিস ইজ অফ দ্য রাইট কোয়ান্টিটি অ্যান্ড অফ দ্য রাইট রিকোয়ারমেন্ট, তখন আপনারা তার মধ্যে যেই ডকুমেন্টটা হচ্ছে, দ্যাট ডকুমেন্ট ইজ টার্মড অ্যাজ, অর দ্যাট ডকুমেন্ট ইজ কল্ড ইনভয়েস। সো যে সেল করে তার জন্য হচ্ছে গিয়ে সেলারের জন্য এটা হচ্ছে সেলস ইনভয়েস, আর যে পারচেজ করে ওই একই ডকুমেন্ট এটা বায়ারের জন্য কি হয়ে যাচ্ছে, দিস ইজ পারচেজ ডকুমেন্ট, সরি পারচেজ ইনভয়েস। ওকে, তাইলে আমরা দেখেন একটা জিনিস, একটা সেল করতে গেলে তিনটা ডকুমেন্ট আপনার ইস্যু করা হয়, একটা হচ্ছে সেলস অর্ডার, একটা হচ্ছে ডেলিভারি নোট, একটা হচ্ছে আপনার সেলস ইনভয়েস। সো এই তিনটা ডকুমেন্টের মধ্যে কোনটাকে আমি আমার সোর্স ডকুমেন্ট হিসাবে কনসিডার করব? Sales invoice. Invoice. Sales invoice. ঠিক আছে, ভেরি গুড। ঠিক আছে, বিকজ দিস ইজ কনফার্মড অ্যান্ড দিস ইজ অ্যাগ্রিড বিটুইন বোথ পার্টিস। এই জিনিসটা আপনাদের জন্য জানা অনেক জরুরি। ঠিক আছে, এটা অনেকে মুখস্থ করে জানো, সব করবেন না। দ্বিতীয়ত, যেটা আমার সেলস ইনভয়েস, যে যে সেলার তার জন্য এটা সেলস ইনভয়েস, আর যে বায়ার এটা তার জন্য পারচেজ ইনভয়েস। এবার আমাকে একটা কথা বলেন, এই পারচেজ ইনভয়েস আর সেলস ইনভয়েস কি আলাদা জিনিস নাকি দুটো এক জিনিস? একই জিনিস। Both একই are জিনিস same. স্যার। গুড। For একই একই consideration একই জিনিস। of the party. Sir, একজনকে আপনি এখানে পার্সেন্ট আরেকজনকে দুইজন পার্টিরই কনসেন্ট আছে, মিউচুয়াল কনসেন্ট, সো ইটস ডিফারেন্ট। নো নো, ইটস নট ডিফারেন্ট। ঠিক The আছে, দেখেন, document is the same, but the perspective is different. হ্যাঁ, পার্সপেক্টিভ ইজ ডিফারেন্ট, রাইট, দ্যাট ইজ দি অ্যান্সার আই এম লুকিং ফর। জিনিসটা হচ্ছে ডকুমেন্ট সেম। সো বিজনেসে যখন আমরা অ্যাকাউন্টিং ফর করব, আমার সোর্স ডকুমেন্ট ইজ দ্য সেলস ইনভয়েস অর দ্য পারচেজ ইনভয়েস, অ্যান্ড ইট ডিপেন্ডস অন দ্য পার্সপেক্টিভ, যে কথাটা বলছেন, যে বায়ারের পার্সপেক্টিভ থেকে পারচেজ ইনভয়েস আর সেলারের পার্সপেক্টিভ থেকে দিস ইজ দ্য সেলস ইনভয়েস। এক্সামে আপনাদেরকে যেটা কনফিউজ করে সেটা হচ্ছে দুটাকে আপনাকে সেপারেট হিসাবে বোঝানোর চেষ্টা করা হয়। ঠিক আছে, ট্রু ফলস এটা আসছে। ওকে, আর দ্বিতীয়ত যেটা বলবো, তাহলে আমাকে বলেন এই ডকুমেন্টটা কে ইস্যু করে, এটা কি বায়ার ইস্যু করে না সেলার ইস্যু করে? দ্যাটস অ্যানাদার ইম্পর্টেন্ট কোশ্চেন। সেলার Seller. সেলার In ভেরি it should গুড। be the seller. অলওয়েজ, সবসময় মনে রাখবেন যে এই ডকুমেন্টটা ইনভয়েস সবসময় ইস্যু করে হচ্ছে সেলার, কারণ সে কনফার্ম করে কাস্টমারের রিকোয়েস্ট। ঠিক আছে, এই জিনিসটা অনেক জরুরি জানা, কারণ এটা আমি এটা ট্রু ফলস আমি দেখেছি, এই জিনিসগুলো আসে, যেটা বললাম ভ্যালিড কোশ্চেন আসে, অ্যান্ড এগুলো হচ্ছে পচা শামুক, না বুঝলে মানে প্রবলেম। ঠিক আছে, আর পরে তো আপনার কাস্টমার পেমেন্ট পেয়ে যায়, ওটা নিয়ে আমি আলাপ করবো না, সোর্স ডকুমেন্টের ইস্যু নাই এখানে। এবার বলি আমরা পারচেজের পার্সপেক্টিভ থেকে। এবার আমি একটা সাপ্লায়ারের কাছ থেকে রিকোয়েস্ট প্লেস করেছি। সো যখন আমি একটা রিকোয়েস্ট প্লেস করেছি, আমি কিছু গুডস কিনবো, ঠিক আছে, তখন যে সোর্স ডকুমেন্টটা আমার জেনারেট করা হয়, সরি ইটস নট আ সোর্স ডকুমেন্ট, আর ডকুমেন্ট, সেটাকে আমরা বলে থাকি পারচেজ অর্ডার, বাট এই পারচেজ অর্ডার ইজ নট আ সোর্স ডকুমেন্ট। ঠিক আছে, এই জিনিসটা আপনাদেরকে জানতে হবে। দ্বিতীয়ত হচ্ছে গুডস রিসিভ নোট। গুডস রিসিভ নোট খুব ইন্টারেস্টিং জিনিস, এটা যারা আপনারা ফ্যাক্টরিতে কাজ করেন তারা জানবেন, যে আপনার ফ্যাক্টরিতে যখন, ঠিক আছে, গুডস পান, আপনার সাপ্লায়ার যদি আপনাকে গুডস আপনাকে পৌঁছায় দেয়, আপনার ফ্যাক্টরির দরজায় একটা নোট ইস্যু করা হবে যে আমি 100টা আইটেম বুঝে পেয়েছি। এই 100টা আইটেম যেটা আমি বুঝে পেয়েছি, যে ডকুমেন্টটা ইস্যু কে করছে, ইস্যু কিন্তু করছে আপনার ফ্যাক্টরি প্রেমিসেস, অ্যান্ড ফ্যাক্টরি প্রেমিসেস কার, বায়ারের ফ্যাক্টরি প্রেমিস করছে। ঠিক আছে স্টুডেন্টস, খেয়াল করবেন জিনিসগুলো, এগুলো একবার জানলে সারা জীবন এগুলো মনে থাকবে। সো ওই ডকুমেন্টটা, ওটাও কি আমার সোর্স ডকুমেন্ট হিসাবে আমি কনসিডার করতে পারবো ফর ক্রেডিট পারচেজেস? না না, সোর্স ডকুমেন্ট না, গুডস রিসিভ নোট সোর্স ডকুমেন্ট না। ঠিক আছে, এইটাই। এখন শেষ যেটা, আপনাকে এবার বায়ার আর সেলারের মধ্যে অ্যাগ্রিমেন্ট হয়ে, কনসেন্ট হয়ে, যে ডকুমেন্ট ইস্যু করে, অ্যান্ড ডকুমেন্ট ইস্যু করে আপনাদের সেলার ইস্যু করে, ওই ডকুমেন্টটা যখন বায়ারের হাতে আসে, দ্যাট উইল বি টার্মড অ্যাজ পারচেজ ইনভয়েস। সো অ্যামং দিস থ্রি ডকুমেন্টস, আমি যখন ক্রেডিট পারচেজ করব, সোজা কথা বললে, আমি একটা পারচেজ অর্ডার প্লেস করি, এটা সোর্স ডকুমেন্ট না। আমার ফ্যাক্টরি থেকে যখন গুডস রিসিভ নোট ইস্যু করা হয়, দ্যাটস অলসো নট সোর্স ডকুমেন্ট, এগুলো ডকুমেন্ট ঠিকই, বাট নট সোর্স ডকুমেন্ট। আর নাম্বার থ্রি হচ্ছে, আমি যখন পেমেন্ট করব, সরি ফাইনাল যখন ইনভয়েসটা আমাকে সাপ্লায়ার মানে আমাকে সেলার ইস্যু করে দিবে, আমার হাতে পৌঁছাবে, ঠিক আছে, দ্যাট উইল বি টার্মড অ্যাজ সোর্স ডকুমেন্ট ফর ক্রেডিট পারচেজ। ঠিক আছে, যেটাকে আমার পয়েন্ট অফ ভিউ থেকে পারচেজ ইনভয়েস। ঠিক আছে, গেল শেষ হয়ে। আরেকটা জিনিস আপনাদের জানা জরুরি, যেটা দিয়ে আপনাদেরকে এক্সামে ভালোই মানে কি বলবো কনফিউজ কনফিউজ করে আর কি। ঠিক আছে, জাস্ট সহজ করে চিন্তা করেন জিনিসটা, আমি যদি একটা কিছু পারচেজ করে থাকি, ঠিক আছে, কোনো সাপ্লায়ারের কাছ থেকে, বাট পারচেজটা দেখা গেল যে আমার ঠিক মন মতো হয়নি, তখন আমি কি করব? আমি কি গুডস নিয়ে বসে থাকবো? এটা আমি ওটাকে রিটার্ন করব। ঠিক আছে, সো আমার পয়েন্ট অফ ভিউ থেকে কি,
ঠান্ডা মাথায় জিনিসটা চিন্তা করেন যে আমি যদি গুডস পারচেস করি, দেখলাম যে রাইট কোয়ান্টিটি বা রাইট স্পেসিফিকেশন হয়নি, আমি গুডসটা ফেরত দিব। সো গুডসটা ফেরত দেওয়ার জন্য আমি একটা চিঠি লিখি। ঠিক আছে, কাকে দিব চিঠিটা? যে আমার সাপ্লায়ার, তাকে আমি একটা নোট ইস্যু করি। ওই নোটটার নাম হচ্ছে আমার ডেবিট নোট। খেয়াল করেন, আমার ওয়ার্ডগুলো খেয়াল করেন, এখানে আরো দুইটা ডকুমেন্টের কথা বলবো, কিন্তু এর মধ্যে একটা হবে গিয়ে আপনার সোর্স ডকুমেন্ট। সো আমি যখন গুডস রিটার্ন করি, যখন রিকোয়েস্ট করি, দ্যাট ডকুমেন্ট ইজ টার্মড অ্যাজ ডেবিট নোট। ওকে, আচ্ছা। এখন যে আপনাকে সেল করছে, যে সেলার আর কি, অন্য স্টোরির অন্য গল্পের লোক আর কি, ঠিক আছে, সে যখন আপনাকে কনফার্ম করে দিল ইয়েস, যে এই গুডস আপনি আমাকে ফেরত পাঠাতে চাচ্ছেন, সেটাকে কনফার্ম করলো। কনফার্ম করে তারপর আপনার গুডসটা সে রিসিভ করে নিল তার ফ্যাক্টরিতে। অ্যান্ড তখন সে যে ডকুমেন্টটা ইস্যু করবে, এই ডকুমেন্টের নাম হচ্ছে আপনার ক্রেডিট নোট। ঠিক আছে, সো দেখেন, দুইটা ডকুমেন্টের গল্প বললাম। একটা হচ্ছে আমি রিকোয়েস্ট করছি আমি ফেরত দিব, আর আরেকটা হচ্ছে আপনি অ্যাকনলেজ করছেন যে ইয়েস, এই গুডসটা আপনি যে রিটার্ন দিতে চাচ্ছেন, দ্যাট আই হ্যাভ অলসো অ্যাকনলেজড। সো সে একটা ডকুমেন্ট ইস্যু করে দেয়, এটা হচ্ছে ক্রেডিট নোট। তার মানে গুডস যখন আমি রিটার্ন করি, আমার দুইটা ডকুমেন্ট ইস্যু হয়, একটা হচ্ছে ডেবিট নোট, একটা হচ্ছে ক্রেডিট নোট। সো কোনটা আমার সোর্স ডকুমেন্ট দেখি, আপনারা বলতে পারেন কিনা? Credit note. Credit note. Credit note? The credit note. Credit note, credit note. ভেরি গুড, ভেরি Credit গুড, ঠিক note. আছে। যাক, এই জায়গাটাতে আমি ভাবছিলাম আপনাদের একটু হিকাপ হতে পারে, কারণ অনেকে আছেন যে ক্রেডিট নোট আর ডেবিট নোট একেবারে এলোমেলো করে ফেলেন। এক্সামের জন্য একটা কথা বলে দিই, ক্রেডিট নোট ইজ দি কনফার্মড সোর্স ডকুমেন্ট ফর হোয়াট? ফর রিটার্ন ইনওয়ার্ডস আর রিটার্ন আউটওয়ার্ডস। এই রিটার্ন ইন আর আউটওয়ার্ডস নিয়ে আমি একটু বলে রাখি আপনাদের সহজ করার জন্য, কারণ যারা এটা না জানেন এটা ইনজাস্টিস হবে আমি যদি এগুলো এক্সপ্লেন না করি। আমি যখন আজকে মানে পারচেজ করব, পারচেজ করে যদি আমি গুডস ফেরত দেই, এটাকে আমরা বলি রিটার্ন আউটওয়ার্ডস। সো আমি যদি রিটার্ন আউটওয়ার্ড করতে চাই, ফেরত দিতে চাই, তাহলে আমি কি করব? আমি একটা ডকুমেন্ট ইস্যু করব যেটা হচ্ছে ডেবিট নোট। কিন্তু ডেবিট নোট ইজ নট মাই সোর্স ডকুমেন্ট। আর যে সেলার, যে বাকিতে সেল করেছিল আমার কাছে, সেই তো অ্যাকসেপ্ট করবে যে আদৌ রিটার্ন কি সে মানে কনফার্ম করবে কি করবে না। সে যদি রিটার্ন কনফার্ম করে রাখে, তাহলে সে কি করবে? সে নতুন একটা ডকুমেন্ট ইস্যু করে। ঠিক আছে, সেটাই হচ্ছে ক্রেডিট নোট। এইবার আমি আপনাদেরকে একেবারে ফাইনাল স্টেটমেন্ট আপনাদের কাছে শুনতে চাই। ইনভয়েস আর ক্রেডিট নোট কে ইস্যু করে? Seller. Supplier বা seller? Seller. Seller, অলওয়েজ সেলার। ঠিক supplier. আছে, অলওয়েজ সেলার। ঠিক আছে, এইটা একটা মাথায় রাখেন। আর রিটার্ন, আপনার যে সেলার যে আপনার ক্রেডিট নোট ইস্যু করেছে, এইটাই তো আপনার সোর্স ডকুমেন্ট। আর এটা যদি আপনার সোর্স ডকুমেন্ট হয়, তাহলে সেলারের বইতে সেটা কি হিসাবে ট্রিটমেন্ট হয়, আর বায়ারের বইতে ওটা কি হিসাবে ট্রিটমেন্ট হয়? টেল মি। Buyer এর জন্য purchase return আর হচ্ছে seller এর জন্য sales return এর। Sales Good. return. অ্যান্ড সেটা কিন্তু এই সেলারের ক্রেডিট নোট দিয়েই হবে। ঠিক আছে, আই উইল পজ হেয়ার। এবার আপনাদের কোনো কনফিউশন থাকলে আমাকে বলেন। ডেবিট নোটটা একটু বললে ভালো আচ্ছা, ডেবিট নোট আমি আপনাকে সহজ করে আপনার এটা কেস দিয়ে বলি। আপনি কিছু পারচেস করেছেন, লেটস জাস্ট সে আপনি অনেক 100টা ল্যাপটপ আপনি পারচেস করেছেন, গিয়ে দেখলেন যে যেভাবে চেয়েছেন সেরকম ল্যাপটপ নাই, বা 10টা ড্যামেজ হয়ে গেছে। সো 100টা ল্যাপটপ আপনি পারচেস করেছেন, 10টা ড্যামেজ হয়েছে, আপনি এগুলা কি আপনার সাপ্লায়ারকে ফেরত দেবেন না? সো ফেরত দেওয়ার জন্য আপনি সাপ্লায়ারকে কি করবেন? একটা তাকে ইনফর্ম করবেন। ঠিক আছে, সো ইনফর্ম করার যে রাস্তাটা, যে ডকুমেন্ট আপনি ইস্যু করবেন, ঠিক আছে, ওটাও তো একটা বিজনেস ডকুমেন্ট, যেখানে আপনি রিকোয়েস্ট করছেন যে তুমি আমার কাছ থেকে 10টা ল্যাপটপ ফেরত নিয়ে যাও। ওই ডকুমেন্টটা হচ্ছে আপনার কি? ডেবিট নোট। ডেবিট নোট। ঠিক আছে, অ্যান্ড এই ডেবিট নোট আপনার বিজনেস মানে সোর্স ডকুমেন্ট না। কেন? কারণ আপনাকে যদি সেলার যদি এটা অ্যাকনলেজ নাই করে, মানে সেলার বা সাপ্লায়ার যেভাবে বলেন, সে যদি এটাকে অ্যাকনলেজ নাই করে, তাহলে কি আদৌ আপনি তাকে রিটার্ন দিতে পারবেন? দ্যাটস ওয়াই ডেবিট নোট ইজ নট আ কেস অফ সোর্স ডকুমেন্ট। এবার কি ক্লিয়ার এতটুকু? ইয়েস স্যার। ওকে, এনিথিং এলস? Sir, আমার এই ডেবিট কি সেলারের কাছে যখন যায় তখন কি সেটা ক্রেডিট নোট হয়ে যায়? নো, ডেবিট নোট সেলারের কাছে যাবে, কিন্তু সেলার যদি এটাকে অ্যাকসেপ্ট নাই করে, তাহলে কি সে তার ক্রেডিট নোট হওয়ার কোনো পসিবিলিটি আছে? অ্যান্সার নো, ইজ নো। আর ঠিক আছে, আর যদি আপনি বলেন যে আমি 10টা ল্যাপটপ ফেরত দিব, কিন্তু সে যদি আপনাকে বলে না আমি অনলি 5টা ল্যাপটপ আমি ফেরত নিব, মানে আমি আমার কাছ থেকে আমি ফেরত নিব, বা আপনি তাকে দিলে সেটা অ্যাকনলেজ করবে, তাহলে আপনার যে ডেবিট নোটে ছিল 10টা আইটেমের কথা, সেটা হয়ে গেল আপনার 5টা আইটেম হয়ে গেল, অ্যান্ড দ্যাট ইজ দ্য ফুল অ্যান্ড ফাইনাল ফর্ম। সো 10টা আপনি রিকোয়েস্ট করেছেন ইজ ইররেলেভেন্ট,
কিন্তু ফাইনালি যেটা অ্যাকসেপ্ট হয়েছে দ্যাট ইজ রিলেভেন্ট, অ্যান্ড সেই অনুযায়ী আপনি কিন্তু 10টা পাঠাবেন না, আপনি 5টাই পাঠাবেন। সেই অনুযায়ী আপনি কি করবেন, আপনার অ্যাকাউন্টিং ফর করবেন, আপনি রিটার্ন আউটওয়ার্ডস রেকগনাইজ করবেন, আর যে ব্যক্তি আপনাকে সেল করেছে সে কি করবে, রিটার্ন ইনওয়ার্ডস হিসাবে সে কনসিডার করবে। ঠিক আছে, এতটুকু কি বুঝতে পেরেছেন? 5টা আইটেমের জন্য কথা হবে, নট 10। অ্যান্ড এটার সোর্স ডকুমেন্ট হচ্ছে ক্রেডিট নোট, অ্যান্ড ক্রেডিট নোট ইস্যু করে কে, সাপ্লায়ার অর সেলার অনলি। তাইলে আমার এই ক্রেডিট পারচেজ বা ক্রেডিট সেলসের জন্য সোর্স ডকুমেন্ট কয়টা? দুইটা। স্যার গুড জিতু। ঠিক আছে, জাস্ট অনলি 2। একটা হচ্ছে আমার ইনভয়েস, একটা হচ্ছে আমার ক্রেডিট নোট। ঠিক আছে, অনেকগুলা সোর্স ডকুমেন্ট, অনেক কথা শুনবেন, কিন্তু এগুলার মধ্যে সোর্স ডকুমেন্ট হচ্ছে এই কয়টা। ওকে, আচ্ছা, বাকিটা আমি আসি এবার আপনাদের। ইয়েস তৌহিদ, টেল মি। ইয়েস, ফাহমিদা বলেন, আই এম স্যার লিসনিং। তাহলে এটা সেলারের বই কি হিসেবে ট্রিট হবে আর বায়ারের বইটা কি হিসেবে ট্রিট হবে, এটা একটু রিপিট আচ্ছা, করা যাবে? ঠিক আছে, নো প্রবলেম, আমি আপনাদেরকে বলছি, যখন ক্রেডিট নোট অনুযায়ী কনফার্মড হয়ে গেছে যে 5টা ল্যাপটপ আমি আসলে কি, আমি আর নিচ্ছি না, ঠিক আছে, মানে এটা আমি ফেরত দিয়ে দিচ্ছি, আমি যদি মানে বায়ার হই, আমার বইতে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি হবে? আমার বইতে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট এখন কি হবে, ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন। আমি বাকিতে পারচেস করেছিলাম, ঠিক আছে, বাকিতে পারচেস করলে কি হয়, আমার পেয়েবল ক্রিয়েট পেবল হয়। বেড়ে যায়, হ্যাঁ, পেবল বেড়ে যায়। পেয়েবল বেড়ে যায়। আমি যখন টোটাল পারচেস করেছিলাম পারচেস ডেবিট, আমার অ্যাকাউন্টস পেয়েবল ছিল ক্রেডিট। আমি আরেকটু অ্যাডভান্স লেভেলে চলে গেছি আপনাদের, আমি ভাবছি ডকুমেন্ট দিয়ে আসবো, তাও বলি অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা। তৌহিদ, আমি আপনার কোশ্চেনটা জাস্ট এরপরই নিব। ঠিক আছে, আমি পারচেজ ডেবিট করে আমি ট্রেড পেয়েবলকে ক্রেডিট করেছি, রাইট? এখন আমি যখন ফেরত দিব, আমি কি ওই ব্যক্তির কাছে কি ওই 100 টাকাই কি ফেরত দিব, ওই একই অ্যামাউন্ট ফেরত দিব? ব্যাপারটা তা না। আমি যখন তাকে ফেরত দিব, আমার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট হবে ট্রেড পেয়েবল ডেবিট, যত টাকা আমি ফেরত দিচ্ছি, আর ওইদিকে আমার পারচেজ ক্রেডিট হয়ে যাবে আপনার, যত টাকা আমি ফেরত দিচ্ছি। এটা হচ্ছে আমি বায়ার আমার বইতে। আর যে সেলার, তার বইতে কি হবে, তার জন্য তো রিটার্ন ইনওয়ার্ডস। সো রিটার্ন ইনওয়ার্ডস যখন হয়, তার মানে কি, সে যখন আমাকে বাকিতে সেল করছে, তার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি ছিল, রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট। এখন যখন সে ফেরত নিচ্ছে, তার কি ওই সেলসটা থাকছে? সেলস থাকছে না। বাকিটা কি থাকছে? বাকিটাও থাকছে না। তখন সে কি করবে, সেলসকে এবার করবে ডেবিট বাই দ্যাট অ্যামাউন্ট, অ্যান্ড রিসিভেবলকে ক্রেডিট করবে বাই দ্যাট অ্যামাউন্ট। এবার কি ক্লিয়ার দুইটা ট্রিটমেন্ট? ইয়েস স্যার, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। আরো দেখবেন জিনিসটা আরো ক্লিয়ার হবে, আপনাদেরকে তো জাস্ট আমরা স্টার্ট করছি ক্লাস, অ্যান্ড আপনাদের ব্যাচের জন্য একটা ভালো জিনিস হচ্ছে, আপনারা মনে হয় মানে বছরে মনে হয় 3টে এক্সাম হবে আপনাদের, না? সময় থাকবে কিছুটা। সো ক্লাসটা মানে সময় নিয়ে বুঝে নিয়েন আপনারা। ইয়েস, কোশ্চেন ছিল, তৌহিদ আপনার কোশ্চেন ছিল। স্যার ইয়েস, আমার একটু কনফিউশন দূর করতে হবে, ইয়েস সেটা প্লিজ। হচ্ছে স্যার, যদি কোশ্চেনটা এরকম আসে যে সেলস বা পারচেসের একটা ইভেন্টে আমাদের সোর্স ডকুমেন্ট কোনটা, যদি এরকম অপশন দেয়া থাকে যে সেলস অর্ডার, ডেলিভারি নোট হুম এবং ইনভয়েস, সেলস ইনভয়েস আর অথবা পারচেস ইনভয়েস, অথবা বোথ অফ দেম, সেলস এন্ড ওকে, পারচেস ইনভয়েস। হ্যাঁ, তো বুঝতে আমার পারছি। অ্যান্সারটা আসলে কোনটা হবে স্যার? অবভিয়াসলি আচ্ছা, বোথ। বোথ হবে, ঠিক বোথ আছে। হবে। প্রথম কথা হচ্ছে এরকম জিনিস আসেনি তৌহিদ, তো রেস্ট অ্যাসিওর্ড, বাট যদি আসে, আসলে দুটো তো আলাদা না, দুটো তো একই জিনিস। ঠিক আছে, জাস্ট আছে দুইটা কঠিন ভিন্ন কোশ্চেন। পার্সপেক্টিভ থেকে দেখা হচ্ছে। অ্যাবসলিউটলি, আমি আপনাদের কিছু জিনিস দেখাবো যে ইটস আ গুড কোশ্চেন, আমি অ্যাপ্রিসিয়েট করি এটা। আর কিছু জিনিস আছে আপনাদেরকে আমি যখন আরো, আমি আপনাদের এই ব্যাচটাকে আমি কিছু কন্টেন্ট কমাই নিয়ে আসছি, যাতে করে অ্যাটলিস্ট আমি কোশ্চেন ব্যাংক থেকে প্র্যাকটিস করাতে পারি। ঠিক আছে, আচ্ছা, কাজী ইমরানের প্রশ্ন ছিল। স্যার আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে স্যার আমরা যখন ক্রেডিট নোট এই করব, আহ, দিব, সেটা হচ্ছে সেলার যখন এটা অ্যাকসেপ্ট করবে, হুম, মানে বায়ারের কাছ থেকে যখন অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করার পরে যখন ডকুমেন্টটা দিবে, ওই ডকুমেন্টটাই কি তাহলে স্যার আমার সোর্স ডকুমেন্ট? ওইটাই সোর্স ডকুমেন্ট। ঠিক আছে, কারণ দ্য কনফার্ম ডকুমেন্ট ইজ দ্য সোর্স ডকুমেন্ট। তো রিজেক্ট হয়ে যেতে পারে বা মডিফাই হয়ে যেতে পারে, তাইলে আমাকে যতই আমি রিকোয়েস্ট করি না কেন, ওটার তো কোনো আসলে ভ্যালু থাকে না। অনলি দ্য কনফার্ম ডকুমেন্ট বাই দ্য সেলার অর সাপ্লায়ার ইজ দি সোর্স ডকুমেন্ট। ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, আর কোনটা আছে? ওকে, লেটস সি। তাইলে আমাদের সোর্স ডকুমেন্টের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে, সব তো বললাম সেলস আর মানে পারচেজের, ঠিক আছে, যেগুলা বাকিতে সেল
আর বাকিতে পারচেজের। কিন্তু আমার একটা বিজনেসের মেইন ট্রানজেকশন কিন্তু হয় আপনার ক্যাশের থ্রুতে। তাহলে ক্যাশের জন্য আমার যত ট্রানজেকশন হয়, ক্যাশ ইন হচ্ছে, ক্যাশ আউট হচ্ছে, তার সোর্স ডকুমেন্ট কি? এখন আপনারা এখানে অনেকে কনফিউজ হয়ে যান যে অনেকে অনেক কথা বলেন যে চেক বুক কাউন্টার ফয়েল। ঠিক আছে, এটা হয়েছে যে চেকের যে পাতাটা থাকে সাইড দিয়ে, এইটাকে আপনারা মনে করেন হ্যাঁ ব্যাংকে জমা পড়ছে, ওই যে চেক বই কাউন্টার ফয়েল এটাই আমার সোর্স ডকুমেন্ট। এটা একটা নাম বটেই, ঠিক আছে। তারপর অনেকে বলবেন যে একটা চেক ইন ইটসেলফ হচ্ছে আপনার সোর্স ডকুমেন্ট। ঠিক আছে, অনেকে আছে অনলাইন ফান্ড ট্রান্সফার করে, আপনার এক অ্যাকাউন্ট থেকে এক অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করে, ডিজিটাল রিসিপ্ট যেটা আছে এটাকেও বলে সোর্স ডকুমেন্ট। আসলে এই যে আইটেমগুলো বলছি যে ডিজিটাল রিসিপ্ট, চেকবুক, কাউন্টার ফয়েল, ঠিক আছে, যাই বলেন না কেন তাকে এক নামে একটা সোর্স ডকুমেন্ট হিসাবে কনসিডার করা হয় আমাদের এক্সামের জন্য। সেটার নাম কি জানেন? রেমিটেন্স অ্যাডভাইস। সো আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকলো, ব্যাংকের থেকে টাকা বের হলো, সেটার জন্য যেই নামেই আপনি যেই ফর্মেই ঢুকুক না কেন, তার জন্য সোর্স ডকুমেন্টের জন্য আমরা একটা নাম ইউজ করব, দ্যাট ইজ কল্ড রেমিটেন্স অ্যাডভাইস। ঠিক আছে, এখন যদি বলেন যে রেমিটেন্স অ্যাডভাইস তো আমাদের তো চোখে পড়ে না, আসলে ইটস আ টার্ম ইউজড ফর এনি ডকুমেন্টস টু প্রুফ চেক এনি ক্যাশ ইনফ্লোজ অ্যান্ড আউটফ্লোজ ফ্রম ব্যাংক। ঠিক আছে, এই জিনিসটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম। সো এই গেল আমাদের সোর্স ডকুমেন্টের ওভারঅল গল্প। ওকে, আচ্ছা, তারপর আমি রেলেভেন্ট যে পার্টে আমি আপনাদেরকে যাই, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা কি ঠিক আছেন? ধরতে পারছেন? কোনো কনফিউশন আছে কিনা বলেন আমাকে স্টুডেন্টস। No, sir. বলেন, মানে স্ট্রাগল করলে আমি আই উইল স্টপ, আই উইল রেস্ট, এন্ড আমার ক্লাসের স্টুডেন্টরা ভালো করে জানে যে ইফ নিডেড আমি সময় নিই। ঠিক আছে, আচ্ছা, এটা ক্যাশ ট্রানজাকশনের জন্য রেমিটেন্স অ্যাডভাইস। হ্যাঁ রেমিটেন্স স্যার, মানে ইয়েস প্লিজ। 8:30-তে একটা ব্রেক দিলে একটু ভালো হয়, তাহলে আবার একটু মাইন্ডটা ফ্রেশ করে আমরা আবার ক্লাসে আচ্ছা জয়েন করতে পারি। ঠিক আছে, কয়টা বাজে এখন? 8:24। 8:24, আচ্ছা ঠিক আছে, 8:35 হলে আমাকে নক দেন। ঠিক আছে, আমি একটু ওকে স্যার। প্রসিড করে যাচ্ছি। না আমি আই উইল নট রাশ, আমি আস্তে আস্তে আমি যাব। ঠিক আছে, লেজার অ্যাকাউন্টস নিয়ে একটু আগে আমি বলেছিলাম আপনাদেরকে যে লেজার অ্যাকাউন্ট হচ্ছে আপনারা যেটাকে টি অ্যাকাউন্ট হিসাবে চেনেন। ঠিক আছে, লেজার অ্যাকাউন্ট যে আমরা করি, লেজার অ্যাকাউন্ট কিন্তু এমনি এমনি আসে না। লেজার অ্যাকাউন্টের উৎপত্তিটা হয় হচ্ছে আপনার ফ্রম বুক অফ অরিজিনাল এন্ট্রি। ঠিক আছে, এই বইতে একটা খারাপ কাজ করছে, আমাদের নতুন বইতে সামহাও এটা চলে গেছে আপনার। ঠিক আছে, আপনি দেখেন যে একটা বিজনেসে ক্রেডিট সেলস হচ্ছে বা ক্রেডিট পারচেজ হচ্ছে বা ইভেন ক্যাশ পারচেজ হচ্ছে বা ক্যাশ সেলস হচ্ছে, এই ট্রানজেকশনগুলোকে আমরা যখন এখানে রেকর্ড করি, বুক অফ অরিজিনাল এন্ট্রিতে রেকর্ড করি, সেখান থেকে আমরা কি করি, তাকে লেজারে নিয়ে যাই। মানে সোজা কথা, আমরা যেটাকে আমাদের বাংলা ভাষায় বলি যে ডেবিট ক্রেডিট করি, তাই তো, টি অ্যাকাউন্টে ডেবিট ক্রেডিট করি, এটাই হচ্ছে লেজার অ্যাকাউন্টিং। আপনাদেরকে ওইভাবে কেউ লেজার অ্যাকাউন্টিং এর ডেফিনিশন জিজ্ঞেস করবে না, জাস্ট টি অ্যাকাউন্ট করে যে রেকর্ড কিপ করেন, দ্যাট ইজ লেজার অ্যাকাউন্টিং। আর বুক অফ অরিজিনাল এন্ট্রির সাথে তার পার্থক্যটা কি? এইখানে আপনি সারা মাস ধরে যত আপনি ক্রেডিট সেল করেছেন সব একটা একটা করে রেকগনাইজ করা হয়, আর সারা মাস জুড়ে যত আপনি ক্রেডিটে পারচেস করেছেন সব একটা একটা করে লাইন আইটেম করে রেকগনাইজ করা হয়। তাহলে এন্ট্রিটা পড়ে কখন? ঠিক আছে, এন্ট্রিটা পড়ে কখন? এন্ট্রিটা পড়ে হচ্ছে আপনার যখন আপনি তাকে লেজার অ্যাকাউন্টিং করেন। আর সেটা কখন হয়? দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। সেই ঘটনাটা ঘটে আপনার, আমি একটা আমার মানে কিছু নোটস ছিল, এগুলো আমি আপনাদেরকে শেয়ার করব, আরও ডিটেল এইগুলো আছে। সেটা হয় মান্থ এন্ডে স্টুডেন্টস। সো মাসের শেষে এসে আমার বুক অফ অরিজিনাল এন্ট্রি থেকে লেজারের মধ্যে ডেবিট ক্রেডিটগুলো হয়। তার মানে আমি যদি আজকে 10টা যদি আমার ট্রানজ্যাকশন হয়, ক্রেডিট সেলস হয়, এটা বুক অফ অরিজিনাল এন্ট্রি থেকে আমি লেজার অ্যাকাউন্টিংয়ে কখন নিব? আমি আমার মাস শেষে এসে মান্থ এন্ডে। সেলসকে ক্রেডিট করব আর আমার রিসিভেবলকে আমি ডেবিট করব। ঠিক আছে, দ্যাটস হোয়াট উই ডু। আপনাদেরকে বইতে সহজ করে বোঝানোর জন্য যেই দিনই ট্রানজ্যাকশন আছে সেই দিনই লেজার করছে, এইভাবে করে দেখানো আছে। ঠিক আছে, বাট পরে আস্তে আস্তে যখন দেখবেন দেখবেন যে ট্রানজ্যাকশনগুলো রেকগনাইজ হয় হচ্ছে আসলে বুক অফ অরিজিনাল এন্ট্রি থেকে লেজার অ্যাকাউন্টিং। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে যে কারেন্ট প্র্যাকটিসে বা কারেন্ট কেপাবিলিটিতে, কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেমের কেপাবিলিটিতে আমরা কিন্তু বসে থাকি না। আমরা যেই দিনই বুক অফ অরিজিনাল এন্ট্রিতে রেকগনাইজ করি, আমরা তাকে সেই দিনই কিন্তু লেজারের মধ্যে পোস্ট করে দিচ্ছি। সো এইটা একটা মানে প্র্যাকটিক্যাল চেঞ্জ যেটা আমরা আসলে ফিল করি বা আমরা কাজ করি যখন, এটা আমরা দেখি জিনিসটা। ঠিক আছে, সো লেজার অ্যাকাউন্টিং হচ্ছে তাকে ডেবিট ক্রেডিট করা। আমি ওই জায়গাতে আমি যাব আপনাদের সাথে। ঠিক আছে, অ্যান্ড এটার জন্য যে রুল ফলো করে সেটা হচ্ছে ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম। দ্যাট মিনস এভরি ট্রানজেকশন দ্যাট উইল বি রেকর্ডেড। ঠিক আছে, যদি আমি একটা ডেবিট রেকর্ড করি,
আমাকে একটা ক্রেডিট রেকগনাইজ করতে হবে। তার মানে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বুঝাই, আমি যখন একটা ক্রেডিট সেল করব, মানে বাকিতে যদি আমি কোনো কিছু সেল করে থাকি, তাহলে আমার কি হচ্ছে, রিসিভেবলস হয় ডেবিট, সেলস হয় ক্রেডিট। ঠিক আছে, এই ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং রুল হচ্ছে গিয়ে আমার একটা রিসিভেবল হবে ডেবিট, তাহলে আমাকে একটা ক্রেডিট করতেই হবে, সেলসটা হচ্ছে আমার ক্রেডিট। ঠিক আছে, সো লেজার অ্যাকাউন্টিং আমি টি অ্যাকাউন্টিংয়ে রেকগনাইজ করব, অ্যান্ড সেটা রুল ফলো করা হবে ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম। আপনাদের জানা জিনিসই আমি আপনাদেরকে বলছি, ঠিক আছে। আর নমিনাল লেজার আর পার্সোনাল লেজার নিয়ে আপনাদের প্রচুর পরিমাণে কনফিউশন হয়। যখন চ্যাপ্টার 6 করবেন, আপনাদেরকে খুব ইন্টারেস্টিং অঙ্ক দেওয়া হবে, সেটা হচ্ছে কন্ট্রোল অ্যাকাউন্টের সাথে আপনার পার্সোনাল লেজারের গ্যাপ আছে। ঠিক আছে, আপনারা ভরগায় যাবেন যেটা কি ধরনের জিনিস। পার্সোনাল লেজার হচ্ছে, আমার যদি সবচেয়ে ইজি এক্সাম্পল দিয়ে বলি, আপনি যদি 10জন কাস্টমারের কাছ থেকে বাকিতে সেল করেন, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল কাস্টমারের জন্য যে ব্যালেন্সগুলো আপনি বাকিতে সেল করার ব্যালেন্সের যে টোটালটা আছে, সেটা কি আপনার রিসিভেবলের টোটাল ব্যালেন্সের সাথে এক হওয়া উচিত না? Yes, sir. ঠিক আছে, মানে আমি যদি ধরেন একটাই সেল করি, ঠিক আছে, আপনাকে যদি 100 টাকার ইউনিট সেল করি, তার মানে আমার পার্সোনাল লেজারের ব্যালেন্স 100, আমার নমিনাল লেজারের ব্যালেন্স 100। আমি যদি আরেক ব্যক্তির কাছেও যদি আমি 100 টাকা সেল করি, ঠিক আছে, তাইলে আমার ইন্ডিভিজুয়াল পার্সন 1 অ্যান্ড পার্সন 2 100 মিলে 200, ওই ব্যালেন্সটাই থাকবে আমার রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টে। বাট মাঝে মধ্যে আমরা যেটা দেখি, বা আপনাদেরকে অঙ্কতে যেটা দেওয়া হবে, যে রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট আর পার্সোনাল লেজারের, মানে রিসিভেবল লেজারের টোটাল ব্যালেন্স মিসম্যাচ হচ্ছে। এই মিসম্যাচের অনেকগুলো কারণ আছে, সেটা হচ্ছে রেকর্ড কিপিংয়ে ভুল হওয়া, বা আপনি যে পার্টির কাছে সেল করেছেন তার কাছ থেকে রং রেকর্ড হওয়া, এই জিনিসগুলো আমাদের হয়, সেই রেকটিফিকেশনগুলো আপনাদের এক্সামে করতে হয়। ঠিক আছে, সো এখানে আমি যেটা আপনাদেরকে বলছি যে পার্সোনাল লেজার এর আরও কয়েকটা নাম আছে। তাকে আমরা মেমোরেন্ডাম অ্যাকাউন্টসও বলি, ঠিক আছে, তাকে আমরা মানে কি বলি, লিস্ট অফ অ্যাকাউন্টসও বলে থাকি। তো তাকে আমরা 3 নামে ডেকে থাকি, কখনো এক্সামে দেখলে কনফিউজ হবেন না। আর নমিনাল লেজার ইজ নমিনাল লেজার। আর যে কথাটা আপনাদের জন্য সবচেয়ে জরুরি সেটা হচ্ছে নমিনাল লেজার, ঠিক আছে, ইজ পার্ট অফ ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম, অ্যান্ড দ্যাট ইজ লজিক্যাল। যেমন রিসিভেবল অ্যাকাউন্টের আমি একটা ব্যালেন্স পাচ্ছি, দ্যাট ইজ কমফোর্টেবল। কিন্তু আমি যদি আজকে যদি 100টা লোকের ব্যালেন্স যদি আমার ট্রায়াল ব্যালেন্সে আসে আর আমার ব্যালেন্স শিটে আসে, ওই ব্যালেন্স শিট কেউ পড়ে দেখবে না কখনো। ঠিক আছে, সো দ্যাট ইজ ওয়াই পার্সোনাল লেজার, ইন্ডিভিজুয়াল কাস্টমার ওয়াইজ লেজার বা সাপ্লায়ার ওয়াইজ লেজার ইজ নট পার্ট অফ মাই ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম। আপনারা এটা লাস্ট ক্লাসে পড়েছিলেন, ঠিক আছে, সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমি কিন্তু একটা কাজ আপনাদের সাথে করছি, আমি চ্যাপ্টার 3 অ্যান্ড 4কে কিন্তু কম্বাইন্ড করে দিয়েছি আপনাদের জন্য। আর আমি একটু পরে বইতে যাব, যেটা আমি ব্রেক দিব আপনাদেরকে, বইয়ের একটা একটা করে ইন্টারেক্টিভ কোশ্চেন আমি আপনাদেরকে প্র্যাকটিস করাই, দেন আই উইল লিভ দ্য ক্লাস ফর টু নাইট। ঠিক আছে স্টুডেন্টস, সো রেস্ট অ্যাসিউর্ড। আগে হচ্ছে কনসেপ্টটা দিচ্ছি, আর আরও ক্লিয়ার হবে যখন বই থেকে ধরে ধরে করব। সো আমি যখন অ্যাকাউন্টিং এন্ট্রি করব, ঠিক আছে, যেটা আমি বলেছিলাম, আপনার কয়টা ক্যাটাগরি আছে, কয়টা এলিমেন্টস আছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে স্টুডেন্টস, এটাও কিন্তু এক্সামে আসে। এলিমেন্টস হচ্ছে আমার 5টা, ওয়ান ইজ অ্যাসেট, লায়াবিলিটি, ক্যাপিটাল, ইনকাম অ্যান্ড এক্সপেন্স। আমার এই 5টা ক্যাটাগরির বাইরে কোনো এলিমেন্টস নাই, ঠিক আছে, যেভাবেই আমরা দেখি না কেন। ওকে, সো আমি যখন ট্রানজ্যাকশন করব, এই 5টা ক্যাটাগরির মধ্যে আমি সীমাবদ্ধ থাকবে। আর যখনই আমি কোনো কিছু রেকর্ড করব, আমার কিন্তু 2 জায়গাতে রেকর্ড হবে, মানে একটা ডেবিট হবে, একটা ক্রেডিট হবে, যেটাকে আমরা বলে থাকি ইকুয়াল অ্যান্ড অপোজিট এফেক্টস। তার মানে আগে কি করতাম, এটা আমি যখন চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2তে পড়াতাম, আপনাদেরকে আর একটু ডিটেলে বুঝাতাম, সেটা হচ্ছে যে একটা ট্রানজ্যাকশন একসময় আমরা কি করতাম, যে সেলস প্লাস 100, ঠিক আছে, পারচেজ প্লাস 50 টাকা, এইভাবে রেকগনাইজ করতাম, যে একটা ট্রানজ্যাকশন একটা লাইন আইটেমে রেকগনাইজ করতাম। কিন্তু এটা লুকাডি ফ্যাসিলি যখন আর কি সেই সিস্টেমটা ইনভেন্ট করছে, সেই ইটালির এক আপনার যাজক ছিল, সে যেটা করেছে, নো, যে কোনো ট্রানজ্যাকশন রেকর্ড হবে আপনার 2 দিকে, একটা ডেবিট করলে একটা ক্রেডিট করতে হবে। এই ডেবিট ক্রেডিট কনসেপ্ট সে নিয়ে আসছে। অথচ আগে আমরা কি করতাম, বা এখন আমরা অনেক দোকানপাটে কি করি, একটা হাল খাতা থাকে, আমরা সেলস লিখি এক খাতায়, পারচেজ লিখি এক খাতায়, নেট করে মিলায় দেখে আমার কত টাকা উপরি হয়েছে। কিন্তু সেই কনসেপ্ট থেকে সে সরে আসছে, সে ছোট একটা এনি ট্রানজ্যাকশন তাকে কিন্তু আপনাকে ডেবিট ক্রেডিট করতেই হবে। অ্যান্ড এটার বিউটিটা হচ্ছে দিন শেষে ডেবিট ক্রেডিট কিন্তু টোটালি ম্যাচ করে যাবে। তার মানে কি, কোনো জায়গায় যদি আপনি এক লেগ রেকর্ড করেন আর লেগ রেকর্ড না করেন, আপনার ভুল বের হয়ে আসবে। ঠিক আছে, দ্যাট ইজ দ্য বিউটি অ্যান্ড দ্য এফিসিয়েন্সি অফ ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম। সো সহজ কথা বলে রাখি, এটা অন্তত মুখস্থ করতে হবে যে অ্যাসেট অ্যান্ড এক্সপেন্স যখন বাড়বে আমরা ডেবিট করব, কমলে তাকে ক্রেডিট করব। লায়াবিলিটি, ক্যাপিটাল অ্যান্ড ইনকাম যখন আমার বাড়বে তখন আমি ক্রেডিট করব, কমলে আমি ডেবিট করব, জাস্ট উল্টাটা অ্যাসেট অ্যান্ড এক্সপেন্সের। ইয়েস সামিনা, টেল মি। Sir, I have an urgency. May I leave? হুম,
শিওর, নো প্রবলেম। ওকে ঠিক স্যার, আছে, থ্যাংক ইউ স্যার। রাইট, ওকে স্যার। ঠিক আছে। সো মুভিং অন, এইবার আমরা আসলাম জার্নালে। আমি জার্নালটা বলে আপনাদের স্টপ করব, ঠিক আছে? আই উইল গো ব্যাক টু দ্য বুক স্ট্রেট অ্যাওয়ে। ঠিক আছে, জার্নালের গল্প হচ্ছে যেই ট্রানজেকশন, যেটা আমি একটু আগে বলেছি আপনাদের, এখানে একটু দেখিয়ে নিই, যে যা ক্রেডিট সেলস না, যা ক্রেডিট পারচেজ না, যেটা আমার ক্যাশ ট্রানজেকশনস না, যেটা আমার পেটি ক্যাশও না, পেটি ক্যাশ নিয়ে একটু ছোট্ট করে আলাপ করবো, আমি বই থেকে দেখে নিব আমি আপনাদের, ঠিক আছে? যেটা স্যালারি বেসডও না, সেই সব জিনিস চলে যায় আমার জার্নালে, যেটা আমার বুক অফ অরিজিনাল এন্ট্রির পার্ট না। অ্যান্ড যেটা আমি একটু আগে বলেছি, ডেপ্রিসিয়েশন চার্জ, ঠিক আছে, ইনভেন্টরির ক্যালকুলেশন, বা যদি প্রিভিয়াস কোনো ভুল থাকে তাকে রেকটিফিকেশন করেন, এটার জন্য আমার বুক অফ অরিজিনাল এন্ট্রি হচ্ছে থ্রু জার্নাল। ঠিক আছে, সো আমি আপনাদেরকে ছোট একটা ব্রেক দেই। আমি ব্রেকের পরে এসে আমি বইতে চ্যাপ্টার 3 এর যে সাম আছে, 3টা সাম আমি আপনাদেরকে করিয়ে দিব, অ্যান্ড দেন ইউ উইল বি থ্রু। বাট এই পর্যন্ত কোনো কনফিউশন আছে কিনা, কমপ্লেক্সিটি ফিল করছেন? টেল নো মি স্যার। স্যার। স্যার গুড। লাস্টের টপিক একটু বুঝিনি। কি জার্নাল? ও স্যার। আচ্ছা আচ্ছা, জার্নালটা আমি বলে দিই। জার্নাল সহজ, জার্নালটা সবার কাছে একটা মিস্ট্রি, কারণ আমরা যখন মনে করি যে সবই তো আমি রেকগনাইজ করে ফেলছি, আর আছে কি? যেমন ছোট্ট করে একটা কেস বলি, ডেপ্রিসিয়েশন চার্জ করি না? ডেপ্রিসিয়েশন মানে কি? আমার ফিক্সড অ্যাসেট যে আমি, আচ্ছা ডেপ্রিসিয়েশন ওর কঠিন হয়ে যায়, কারণ এটা আপনারা এখনও ওই চ্যাপ্টারগুলোতে আপনারা আসেননি, ঠিক আছে? সোজা কথা বলি, ক্লোজিং ইনভেন্টরি। আপনাদের আজকে 31 ডিসেম্বরে যদি বছর শেষ হয়ে যায়, আপনি কি করেন? আপনারা যারা অডিটে আছেন, আপনারা তখন স্টক কাউন্টে যান। স্টক কাউন্টে গিয়ে দেখেন না যে ক্লোজিং ইনভেন্টরি কয়টা আছে, তারপর কত অ্যামাউন্ট হবে, এটা বের করে নিয়ে আসেন না? এই অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট আপনারা কোথায় দেন? ঠান্ডা মাথায় বলেন, এটা কি কোনো জায়গায় দেওয়ার রাস্তা আছে আমার? নো স্যার। সেলস ডে বুক, পারচেজ ডে বুক, নোওয়্যার। এটার এটার জায়গা গিয়ে দাঁড়াবে আমার জার্নালে। ঠিক আছে, আরেকটা কেস আমি আপনাকে বলি, ঠিক আছে? আমরা অনেক সময় প্রফিট করি না বিজনেসের, প্রফিট কি করি? প্রফিট আমরা রিটেন আর্নিংসে ট্রান্সফার করি, ঠিক আছে? বা প্রফিট করলে ওটাকে আমরা অনেক সময় কোনো একটা রিজার্ভে ট্রান্সফার করি। এই অ্যাকাউন্টিং ফর্টগুলো যে হয়, এগুলা কিন্তু কোনো জায়গায় আমরা দিতে পারি না, এগুলা চলে যায় হচ্ছে আমার জার্নাল। আরেকটা এবার আরো সহজ একটা এক্সাম্পল বলি, আমি যদি কোনো ট্রানজেকশন যদি ভুল করে থাকি, এই জায়গাগুলোতে কোনোটাতে যদি আমার ট্রানজেকশন ভুল হয়ে থাকে, এই ভুলের রেকটিফিকেশন কিন্তু আমি আর এখানে যেতে পারি না, এটাকে আমার জার্নালের থ্রুতে তাকে ঠিক করে নিতে হয়। ঠিক আছে, আরো দেখবেন আরো সহজ হবে জিনিসগুলা। কতক্ষণের ব্রেক চান আপনারা? Sir, 20 minutes. ওকে, মেক ইট 15। 8:35 তো, Thank you. 8:50-র দিকে আমি আসছি, ঠিক আছে? ব্রেক Okay. স্টার্টস নাও। ধন্যবাদ স্যার। ইয়েস, ওহিদ। সো আরিফিনের কোশ্চেন ফার্স্ট এন্ড ফরমোস্ট। স্যার আমরা আম, এতক্ষণ যে দেখলাম যে মানে জার্নালের বিষয়টা একদম লাস্টে মানে আমরা 4-5টা বুকের লিস্ট দেখলাম, বললাম যে যেগুলোর জায়গায় এখানে কোথাও হচ্ছে না, ওখানে আমরা ওটা আমরা জার্নালে গিয়ে দিই, এই তো নাকি? কারেক্ট, একদম এখন ঠিকই আমরা, আছে। জি স্যার, আমরা 9-10 থেকে যে অ্যাকাউন্টিং করে আসছে বা এখনো করি, যে আমরা তো প্রত্যেকটা ট্রানজাকশনের জন্য রেকর্ড দিই, ওয়েদার ইট ক্যাশ সেল, ইট ক্রেডিট সেল। তাহলে কথাটা মানে কিভাবে হলো যে মানে এগুলার এই বুকগুলো যেগুলো জায়গা হচ্ছে এগুলো আমরা জার্নালে দিই, মানে জিনিসটা আমার কাছে ক্লিয়ার না আর কি। গুড কোশ্চেন। ঠিক আছে, প্রথমত বলি, এই যে সেলস ডে বুক, ক্রেডিট সেলস, ক্রেডিট পারচেস, ক্যাশ বুক, এগুলো তো আপনারা একটা জার্নাল নামে একটা জিনিস বানায় আপনারা ওটার মধ্যে ঢুকান, তাই তো? ইয়েস স্যার। ঠিক আছে, তারপর মনে হচ্ছে ওই একই ধরনের জার্নালে এমন একটা ট্রানজেকশনের কথা বলছি যেগুলো কোনোটার পার্টনার সেটাও থাকে, তার মানে জার্নাল নামে যে ঘরটা আমরা করি, জার্নালটা দেখতে হচ্ছে কি, একটা কলামে থাকে হচ্ছে ডেট, একটা কলামে থাকে পার্টিকুলার্স, একটা কলামে থাকে ডেবিট, একটা কলামে থাকে ক্রেডিট, এই তো? ইয়েস স্যার। ঠিক আছে, সো যেই জার্নাল আমরা যেটা বলে থাকি, জার্নালটা সোজা কথা হচ্ছে অ্যাকচুয়াল। আমি তো আপনাকে বুকিশ কথা বলবো, একটু আগে আমাকে ইয়াসিন যেটা বলছে যে হোয়াট ইজ দি প্র্যাকটিস, আর আরেকটা হতেছে হোয়াট ইজ দি স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড হচ্ছে আমরা ট্রানজেকশন যখন করব, ক্রেডিট সেলস, ক্রেডিট পারচেজ, এনি ক্যাশ ট্রানজেকশনস, পেটি ক্যাশ ট্রানজেকশনস, ঠিক আছে, পেরোল, এগুলাকে আমরা উই উইল রেকর্ড ইট দিস ইন their respective book of original entry. আর এনিথিং দ্যাট ইজ আউটসাইড দ্যাট ইজ বুকড ইন জার্নাল। আমরা যেটা করি, আমরা এক জার্নাল তো লিখতে সহজ, দেখতে সহজ, ওই জার্নালের মধ্যে সব কিছু বুক করে আমরা আমাদের ট্রানজেকশন রেকর্ড কিপিং করে ফেলি। সো দ্যাট ইজ প্র্যাকটিস, নট দ্য স্ট্যান্ডার্ড। ঠিক আছে আরেফিন? ওকে, ও আচ্ছা স্যার, এবার বুঝছি স্যার, থ্যাংক ইউ স্যার। রাইট। আচ্ছা, পেটি ক্যাশ ইমপ্রেস সিস্টেম আছে, এটা আমি বইয়ের এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। অ্যাকাউন্টিং ফর ডিসকাউন্টস, আমাদের ট্রেড ডিসকাউন্ট আছে, আমাদের ক্যাশ ডিসকাউন্ট আছে, দ্যাট আই উইল এক্সপ্লেইন। আপনাদের ম্যাসিভ চেঞ্জ আসছে ক্যাশ ডিসকাউন্টে, অ্যান্ড এখানে একটা ক্রিটিক্যাল জিনিস আছে,
আমি আপনাদেরকে ধৈর্য চাই, এটা আপনারা ভালো করে দেখে যাবেন আজকে, ঠিক আছে? সো এখানে এটার সামারি এটা আছে, আমি পরে যাব। আর অ্যাকাউন্টিং ফর ভ্যাট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ওকে, সো আই উইল কাম ব্যাক হিয়ার। এখন আমার কাজ হচ্ছে আপনাদেরকে বইতে নিয়ে যাওয়া, ঠিক আছে? সো সো ফার সো গুড, আই হোপ যতটুকু পর্যন্ত আপনারা দেখেছেন আর কি। আর কারো কোনো কনফিউশন, এনিথিং ইউ উইশ টু শেয়ার? না স্যার। গুড, ঠিক আছে। তাইলে আমরা দেখি যে চ্যাপ্টার 3তে বইতে আমরা চলে আসি, ঠিক আছে? কনসেপ্টস, ইন্টারঅ্যাক্টিভ কোশ্চেন 1। ওকে, ক্রিয়েটিভ সাপ্লাইজ সেন্ডস আউট it's a gap to a credit customer in order to correct an error where a customer has been overcharged on a gap. দেখেন, ঠান্ডা মাথায় বলি, সব আমরা পড়লাম, কিন্তু এই জিনিস দেখলে আমাদের তখন মাথা নষ্ট হয়ে যাবে যে এটা কি আসলো বা কি করে এটা আমরা সলভ করব। ওকে, প্রথম কথা, আপনাদেরকে কয়েকটা হিন্ট আমি দিয়েছি যে ক্রিয়েটিভ সাপ্লাইজ, ঠিক আছে, সে কি করছে? সে একটা ক্রেডিট কাস্টমারের কাছে একটা ডকুমেন্ট পাঠিয়েছে, ঠিক আছে? তার মানে ক্রেডিট কাস্টমারের কাছে ডকুমেন্ট যখন সে পাঠাচ্ছে, ঠিক আছে, কে পাঠাতে পারে অ্যান্ড কাকে পাঠাতে পারে, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। আরও সহজ করে বলবো, ঠিক আছে? ইন অর্ডার টু কারেক্ট অ্যান এরার ওয়ার আ কাস্টমার হ্যাজ বিন ওভারচার্জড অন আ, এটাও একটা সোর্স ডকুমেন্ট, দুইটাই আমার সোর্স ডকুমেন্ট, কিন্তু কোনটা কি সোর্স ডকুমেন্ট দ্যাট উই মাস্ট আন্ডারস্ট্যান্ড। দেখেন, আপনি কাস্টমারের কাছে সেল করেছেন, গল্পটা শুনেন তাইলে ইজি হয়ে যাবে। কাস্টমারের কাছে সেল করেছেন, কিন্তু ভুল করে কাস্টমারকে 100 টাকার জায়গায় 120 টাকা আপনি লিখে ফেলছেন। এখন একটা কাস্টমারকে যে আপনি যে ডকুমেন্টটা পাঠিয়েছেন সেল করা বাবদ, সেই ডকুমেন্টটা কি হয় স্টুডেন্টস? এবার দেখি সহজে বলার ইনভয়েস। জন্য। সেলস ইনভয়েস। সেলস ইনভয়েস, ভেরি গুড। এখন নামে বলবেন সেলস ইনভয়েস। এখন যখন আপনি কাস্টমারকে ভুল করে ইনভয়েস পাঠিয়ে দিয়েছেন বেশি অ্যামাউন্টে, এখন এটা তাকে কারেক্ট করার জন্য আপনি যখন ইনভয়েস ইস্যু মানে আরেকটা ডকুমেন্ট ইস্যু করবেন, হোয়াট উইল দ্যাট ডকুমেন্ট বি? Credit note. ক্রেডিট নোট। ডেবিট নোট স্যার। এক্সেলেন্ট, ক্রেডিট নোট স্যার। ওয়াই ডেবিট নোট? ডেবিট নোটটা কে পাঠাবে? আবার বলি, এই ইকোসিস্টেমটা বুঝেন। আমি কাস্টমারকে সেল করেছি 100 টাকার জায়গায় 120 টাকা, আমি ভুল করে তাকে ইনভয়েস করে দিয়েছি 120 টাকার। সো ডকুমেন্ট আমি ইস্যু করেছি, ওই ডকুমেন্টটা কি? ইটস আ সেলস ইনভয়েস, ঠিক আছে? সো এই যে প্রথমে ক্রিয়েটিভ সাপ্লাইজ ওই সেল করে, ঠিক আছে? সো ও যখন কাস্টমারের কাছে বিল পাঠাইছে মানে ইনভয়েস পাঠাইছে, ঠিক আছে, সে এখানে বেশি দামে শো করছে। তার মানে কাস্টমারকে সে যখন ইনিশিয়ালি পাঠাইছে ইনভয়েস পাঠাইছে যেটা কিনা আমার সেলস ইনভয়েস ওভারচার্জ করা ছিল। কেস ক্লিয়ার প্রথমটা? ইয়েস স্যার। আচ্ছা, এইবার আপনারা এটা দেখেন যে এখন কাস্টমার নিশ্চয়ই এটা দেখে অখুশি হয়েছে। কাস্টমার বলবে আমাকে তাহলে এটাকে ঠিক করে দাও। সো ঠিক করার জন্য এখন কাকে রিকোয়েস্ট করেছে? ক্রিয়েটিভ সাপ্লায়ারকে কাস্টমার রিকোয়েস্ট করেছে, কিন্তু এই গল্প এখানে নাই, এই গল্পের এখানে কোনো দরকার নাই। যেই রিকোয়েস্টটা করেছে সেটার ডকুমেন্টের নাম কি? ডেবিট নোট। ডেবিট নোট। কিন্তু ডেবিট নোটের কোনো বিজনেস কোনো নাই, বিজনেস কোনো ইম্প্যাক্ট নাই, ঠিক আছে? এখন এই রিকোয়েস্টটা করার পর ক্রিয়েটিভ সাপ্লাই কি করেছে? সে অ্যাকনলেজ করে সে একটা ডকুমেন্ট ইস্যু করেছে। কাকে? কাস্টমারকে, যে ঠিক আছে আমি কারেক্ট করে নিব, 20 টাকা বেশি চার্জ করেছি, 20 টাকা আমি কারেক্ট করে নিচ্ছি। অ্যান্ড যেই ডকুমেন্টে আপনার পাঠিয়েছে সেই কারেক্টিভ ডকুমেন্টটা কি? ক্রেডিট নোট। ক্রেডিট নোট। ক্রেডিট নোট। এইবার কি ইজি লাগে জিনিসটা কিছুটা? জি স্যার। ইয়েস স্যার। কঠিন জিনিস, ঠিক আছে? বোঝার মানে যেভাবে এটাকে ভেঙে নিবেন সেভাবে জিনিসটা বুঝবেন। আসি আমরা আরেকটু আস্তে আস্তে এখানে আগাবো। ওকে, ইন্টারঅ্যাক্টিভ কোশ্চেন 2। এলিফ্যান্ট সোল্ড গুডস অন ক্রেডিট টু জ্যাকেল ফর 860 টাকা, ঠিক আছে? সো এলিফ্যান্ট হচ্ছে এখানে সেলার, জ্যাকেল হচ্ছে বায়ার। আর সোল্ড গুডস অন ক্রেডিট মানে কি? বাকিতে সেল করেছে, বাকিতে ক্রেডিট বিক্রয় পারচেজ করছে। হয়েছে। বাকিতে ক্রেডিট মানে সেল করলে আমরা সোর্স ডকুমেন্ট কোথায় রেকগনাইজ করি? মানে আমার বুক অফ অরিজিনাল এন্ট্রি কোথায় যায়? সেলস ডে বুক। সেলস ডে বুক, ঠিক আছে, গুড। এবার জেকেল রিটার্ন 20 অফ দিস গুডস অ্যাজ দে ওয়ার অফ সাবস্ট্যান্ডার্ড কোয়ালিটি, ঠিক আছে? আপনাকে বলি, প্রথম ট্রানজেকশন এলিফ্যান্ট সেল করেছে জ্যাকেলকে, এটার সোর্স ডকুমেন্ট কি? ইনভয়েস। সেলস ইনভয়েস। আচ্ছা, আবারও আরেকটা মজার কথা বলি, কার পার্সপেক্টিভ থেকে কথা বলছেন? এইখানে অঙ্কটা দেখেন যে রেকর্ডেড ইন এলিফ্যান্টস অ্যাকাউন্টিং। এবার আমাকে বলেন যে এলিফ্যান্টসের পয়েন্ট অফ ভিউ, এলিফ্যান্ট সেল করেছে, ঠিক আছে, জ্যাকেলকে,
তার মানে যখন আমি এলিফ্যান্টস পয়েন্ট অফ ভিউ নিয়ে কথা বলবো, এলিফ্যান্ট যেহেতু সেল করেছে, সেই তো আপনার সেলস ইনভয়েস ইস্যু করে থাকে। তাহলে প্রথম ডকুমেন্ট হচ্ছে ইটস অ্যান ইনভয়েস, আরও স্পেসিফিক্যালি বললে সেলস ইনভয়েস। সেলস ঠিক আছে, ইনভয়েস। আচ্ছা। এইবার জেকেল, চেক কাস্টমার, সে 20 টাকার গুডস বলেছে এটা রাইট কোয়ান্টিটির না বা কোয়ালিটির না, আমি এটা ফেরত দেবো। সো এটা ফেরত দিয়েছে, অ্যান্ড এই ফেরতটা অ্যাকনলেজ করেছে এলিফ্যান্ট। তাহলে এলিফ্যান্ট যেই সোর্স ডকুমেন্ট ইস্যু করবে, ক্রেডিট হোয়াট ইজ নোট। দ্যাট কল্ড? ক্রেডিট নোট। ক্রেডিট নোট। ক্রেডিট নোট। ক্রেডিট গুড। নোট। আশা ক্রেডিট করি নোট। আর জীবনেও এটা নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, এই জিনিসগুলাই এতে এইখানে কিছু জিনিস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছে, আমি দেখছি যে এটা আসলে কিভাবে এক্সাম ম্যাটেরিয়াল হতে পারে। এটা হচ্ছে যে ইলেকট্রনিক ব্যাংকিং সিস্টেমটা আসলে রিয়েল টাইম বেসিসে হয়। আগে কি হতো, ক্যাশ বুকের ব্যালেন্স, ঠিক আছে, আর ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্সের মধ্যে ব্যাপক গ্যাপ হতো। আসলে এখন আমার ক্যাশ বুক থেকে যত টাকা বের হচ্ছে আর যাচ্ছে, তত টাকার সাথে আমার ব্যাংক স্টেটমেন্টের মধ্যে খুব একটা গ্যাপ হয় না, মানে রিয়েল টাইম ব্যাংক আপডেট হয়ে যাচ্ছে। আগে কি হতো, আপনি ক্যাশ বুক বানানোর পর ব্যাংকে যেয়ে ব্যাংক স্টেটমেন্ট তুলতেন, ওই এক মাস পর ব্যাংক স্টেটমেন্ট হাতে নিয়ে এসে পাশাপাশি মিলাতেন। সো ওই জিনিসটা থেকে এখন যেটা কনস্ট্যান্ট রিয়েল টাইম অ্যাক্সেসের কারণে ব্যাংক অ্যাকাউন্ট অ্যান্ড ব্যাংক স্টেটমেন্ট আর অলমোস্ট আপডেটেড। ঠিক আছে, এই কথাটা বলা। আর এক্সেপশন রিপোর্টের একটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে যদি এরকম হয় যে আজকে আপনার ব্যাংক স্টেটমেন্টে একটা ট্রানজ্যাকশন হয়েছে, সেটা কিনা আপনার কি বলবো, যে ব্যাংক ক্যাশ অ্যাট ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে ওটা নাই, মানে আপনার নমিনাল লেজারের মধ্যে ওটা বুক হয় নাই, তাহলে একটা এক্সেপশন রিপোর্ট দিয়ে আপনাকে বের করে বলে দিবে যে এই কয়টা আইটেম মিসিং আছে এখানে। ঠিক আছে, এটা বোঝাতে চাচ্ছে লাইফ ইজি হচ্ছে, বাট আমার অ্যাকাউন্টিং এর আসলে বেস বলেন বা ইয়ে বলেন, কোথাও কোনো কিছু ইয়ে হয়নি। সো এটা জাস্ট আপনার নলেজের জন্য, এটা এক্সামের জন্য আপনারা ইগনোর করতে পারেন। ঠিক আছে, ক্যাশ অ্যাট ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে আসলে সব ক্যাশ ট্রানজ্যাকশন যেটা আমরা রেকগনাইজ করি, ওইটারই একটা এক্সটেনশন। পেটি ক্যাশের কথা আমরা বলছি, পেটি ক্যাশ নিয়ে আপনাদেরকে একটা এক্সাম স্ট্যান্ডার্ডের কথা আমি এখানে আলাপ করতে চাই। ঠিক আছে, পেটি ক্যাশ বুক প্রথমত কি? পেটি ক্যাশ বুক হচ্ছে, আপনারা প্রথমে আপনারা সেলফ বলতে বুক পারেন অফ যে অ্যাকাউন্ট। হ্যাঁ, যে ক্যাশ বুক দিয়েই তো কাজ হয়। ঠিক আছে, ক্যাশ বুক দিয়ে তো আমার এনি ক্যাশ ট্রানজেকশনস, এনি ক্যাশ ইনফ্লো অ্যান্ড আউটফ্লো, সেটা আমি ক্যাশ বুক দিয়ে ম্যানেজ করতে পারছি। বাট ওয়াই ডু আই নিড আ পেটি ক্যাশ বুক? এবার আমাকে বলেন, ছোট ছোট চা নাস্তার খরচ, ট্রান্সপোর্টেশন কনভেন্সের খরচ, ঠিক আছে, তারপর চাঁদার খরচা, এই জিনিসগুলো যদি আমি আজ থেকে ক্যাশ বুকের মধ্যে ঢোকানো শুরু করি, তাহলে ক্যাশ বুকের সাইজ কি হবে? ম্যানেজেবল হবে না। দ্যাটস ওয়াই হোয়াট উই ডু, আমরা যেটা আমি আপনাকে বাস্তব প্র্যাকটিক্যাল, আমি বিজনেস এক্সাম্পল দিয়ে বলছি, যে ক্যাশ বুকে আমরা কাস্টমারের কাছ থেকে কত টাকা পেয়েছি আর আমি সাপ্লায়ারদেরকে কত টাকা আমি পেমেন্ট করছি। ঠিক আছে, আর হচ্ছে বড় কেনাকাটা হলে আমি আমার যে পেমেন্টগুলো করছি, এই জিনিসগুলোকে আমি রেকগনাইজ করব। কিন্তু যে খুচরা যে অ্যামাউন্টগুলো থাকে আর যেগুলা অসংখ্যবার হতে থাকে, এই জিনিসগুলোকে আমি ক্যাশ বুকের মধ্যে এনে ক্যাশ বুকের ওয়েটটা আমি বাড়াতে চাচ্ছি না। দ্যাট ইজ ওয়াই আরেকটা সমসাময়িক একটা ক্যাশ বুক খোলা হয়। কিন্তু এটা হইতেছে এবার পেটি ক্যাশ বুক। এটা ইউজুয়ালি, আমি যদি আমাদের ব্যাংকের কথা বলে থাকি, 5,000-এর নিচে যত ট্রানজেকশনগুলো থাকবে, খুচরা ট্রানজেকশনগুলো থাকবে, এইগুলো রেকগনাইজ হয় আপনার পেটি ক্যাশ বুকে। আশা করি পেটি ক্যাশ বুকের মানে কি বলবো, যে অরিজিনেশনের ব্যাপারে আপনাদের আইডিয়াটা ক্লিয়ার হয়েছে। এবার আমি আপনাকে বলি পেটি ক্যাশ বুকে যেটা আপনার মেইনলি করে, সেটা হচ্ছে যেটা দেখেছেন যে মিল্ক কেনা, পোস্টেজ স্ট্যাম্প কিনা, মানে ট্রাভেলের যে খরচাগুলো, ছোট ছোট খরচাগুলো আপনার এইখানে বুক করা হয়। কিন্তু পেটি ক্যাশে একটা সিস্টেম আপনাদের জানতে হবে। পেটি ক্যাশের আমরা যে সিস্টেমে আমরা ম্যানেজ করি বা মেনটেন করি বা এক্সামে যেটা আসবে, সেটা হচ্ছে ইমপ্রেসড সিস্টেম, বা যেটাকে আমি আরও স্পষ্টভাবে বললো যে টপ আপ সিস্টেম বলি। এইবার আপনাদের কাছে প্রশ্ন আসবে যে হোয়াট ইজ দিস টপ আপ সিস্টেম? ঠিক আছে, নর্মাল ক্যাশ বুকে কি হয়, আপনি যত টাকা ক্যাশ পাচ্ছেন এটা ডেবিট হয়, যত টাকা ক্যাশ পেমেন্ট করছেন এটা কোন দিকে বসে? ক্রেডিট সাইডে বসে, তাই তো? কিন্তু পেটি ক্যাশ যেটাকে আমরা বলছি যে টপ আপ সিস্টেমে চলে, এটার মানে কি? এটার মানে হচ্ছে পেটি ক্যাশ বুকে যখন আমার প্রথম যে ব্যালেন্সটা হবে, সেটা একটা ব্যালেন্স, একটা ক্যাশ বুক থেকে একটা ব্যালেন্স তাকে আগে টপ আপ করে দেওয়া হয় বা তাকে একটা ব্যালেন্স দেওয়া হয়। এই অঙ্কের এক্সাম্পল হচ্ছে তাকে 250 টাকা দিয়ে 1 সেপ্টেম্বর তার ব্যালেন্স শুরু হলো। ঠিক আছে, তারপর সে কি করে, সারা মাস এইখান থেকে খরচা করে, এই টাকা থেকে খরচা করে। ঠিক আছে, আর খরচা করার পর শেষে এসে কি করে, সে এসে দেখে যে কত টাকা তার ছিল, কত টাকা সে খরচা করেছে। ঠিক আছে, দেখা গেল যে সে 195 টাকা খরচা করেছে। সো 195 টাকা যদি সে খরচা করে থাকে, তাহলে তার ব্যালেন্স বাকি থাকে কত স্টুডেন্টস? সরি, আমি একটু চেঞ্জ করে দিই অঙ্কটা। আপনার যদি 250 টাকা যদি ব্যালেন্স থাকে, আপনি যদি খরচা করে থাকেন
55 টাকা, তাহলে আপনার ব্যালেন্স কত থাকে? 195। 195। ঠিক আছে, মজার ব্যাপারটা এখানে, নর্মাল ক্যাশ বুক হলে এটাই থাকতো আপনার ক্লোজিং ব্যালেন্স, পরের পিরিয়ডে গিয়ে এটাই হয়ে যেত আপনার ওপেনিং ব্যালেন্স। কিন্তু আমরা যে ইমপ্রেস সিস্টেমে আমরা পেটি ক্যাশ চালাই, সেখানে আমরা কি বেসিসে করি? টপ আপ সিস্টেমে করি। সো টপ আপ সিস্টেমে আমরা কি করব, যত টাকা খরচ হয়েছে তত টাকা আমি আবার এখানে ট্রান্সফার করে দিব। আমি আবার রিপিট করছি যে পেটি ক্যাশ আন্ডার ইমপ্রেস মেথডে আমরা দেখব যে পার্টিকুলার পিরিয়ডে কত টাকা খরচ হয়েছে, অ্যান্ড ঠিক পিরিয়ড এন্ডে এসে আমরা কি করি, তত টাকা আবার এখানে ইনপুট করে দেই বা টপ আপ করে দেই। তাইলে আমাকে মজার জিনিসটা বলেন, যে যেটা এক্সামের প্রশ্ন আসে, তাহলে আমার ক্লোজিং ব্যালেন্স সব সময় কত টাকা থাকবে? 250। 250 Same. 250 ভেরি গুড, ঠিক আছে, এক্সেলেন্ট, এটাই। দ্যাট ইজ ইমপ্রেস মেথড। দেখেন অনেক কঠিনভাবে এটা বোঝানো হয়, বাট আমার কথা হচ্ছে জিনিসটা খুব সহজভাবে বোঝা। যে আমি বিজনেস শুরু করব, পেটি ক্যাশ বুক ওপেন হবে, 250 টাকা দিয়ে হলো। সারা মাসে আমি কয়টা খরচা করলাম? 25 টাকার, 5 টাকা, 10 টাকা, 15 টাকার, এই 4টা বিল করলাম। এই 4টা বিল হচ্ছে আমার খরচা। এই খরচাটাই আমি কি করব, আবার রিফিল করে দিব তাকে, যাতে করে প্রতি মাস শেষে আমার ব্যালেন্স থাকবে সবসময় কত? 250। আপনাদের এক্সামে যে সামটা আসে, এরকম অনেক কিছু বলবে, বলবে হোয়াট উইল বি দি ক্লোজিং ব্যালেন্স আন্ডার পেটি ক্যাশ বুক ইমপ্রেস মেথড। অনেকে করে কি 150 195 টাকা অ্যান্সার হিসাবে কনসিডার করে। দ্যাট ইজ নট দ্য কেস স্টুডেন্টস, ঠিক আছে? দ্য অ্যান্সার ইজ গোয়িং টু বি 250, অলওয়েজ 250। কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলেন। জি না, কনফিউশন নাই। আচ্ছা, ইয়েস প্লিজ। স্যার আমি যে 250 টাকা দিয়ে শুরু করছি ওই পেটি ক্যাশ বুক, এটা কি ক্যাশ বুকে ইয়া কোনো উল্লেখ উল্লেখ থাকবে যে ওই ক্যাশ বুকে? অবশ্যই, অবশ্যই, একটু পরে আমি অঙ্কটা দেখাবো। আর অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটাও আমি একটু বলে দিই। যেমন প্রথম যখন আপনি পেটি ক্যাশ স্টার্ট করবেন, আপনার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট হচ্ছে পেটি ক্যাশ ডেবিট, ক্যাশ অ্যাট ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। তারপর যখন আপনি যে খরচাগুলো করবেন, এই যে যেমন দেখাতে পারছি আপনাদেরকে, পোস্টেজ, ট্রাভেল, এগুলাকে আপনি, এগুলো তো খরচা, এগুলো তো এক্সপেন্স, এগুলো ডেবিট হবে, আর পেটি ক্যাশ হয়ে যাবে আপনার ক্রেডিট। তারপর কি করবেন, যত টাকা আপনি খরচা করেছেন সেই অ্যামাউন্ট আবার পেটি ক্যাশে ডেবিট করবেন, ক্যাশ অ্যাট ব্যাংকে ক্রেডিট করবেন, এইভাবে চলতেই থাকবে প্রসেস। কনফিউশন এনিবডি? আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যে স্টুডেন্টরা আছেন, আপনাদের যদি প্রবলেম থাকে আমাকে রেজ করতে পারেন। স্যার সো ফার, আমার একটা ইয়েস প্লিজ। কোয়েশ্চেন ছিল। ইয়েস। স্যার ইমপ্রেস সিস্টেমে আমার যে ব্যালেন্সটা থাকে, লেটস হুম। সে এখানে এক্সাম্পলে 250 টাকা বা 250 কারেন্সি ইউনিট দিয়ে বলা, এটা যদি আমার উইদিন দ্য মান্থ শেষ হয়ে যায়, মানে মান্থ শেষ হওয়ার আগে আমার ব্যালেন্সটা শেষ হয়ে গেল, আচ্ছা, টপ আপের সিস্টেমটা কি? প্রথম কথা, আপনার খরচা শেষ হয়ে গেলে আপনি বসে থাকবেন, আর খরচা করতে পারবেন না, ঠিক আছে? সো আপনার মানে হায়েস্ট টাকা হচ্ছে 250, যতটুকু আপনি খরচা করতে পারবেন, তারপর বসে থাকবেন। তারপর মাস শেষ হলে আপনাকে ওই রিফিল করে দিবে 250। আর এবার আমি বাস্তব কথা বলি, যদি ঘন ঘন এরকম হয়, তার মানে হচ্ছে আপনাকে আসলে খরচা বেশি, আপনাকে টাকা দেওয়া হয়েছে কম, তখন 250 উইল বিকাম 300। এবার ঠিক আছে মুশফিক? অ্যাবসলিউটলি স্যার। ওকে, ইন্টারাক্টিভ কোশ্চেনটা দেখেন, পেটি ক্যাশ ইমপ্রেস, ঠিক আছে? মিশেল মেনটেন্স, এটা ট্রিকি আছে, ভালো করে এটা দেখেন। মিশেল মেনটেন্স আ পেটি ক্যাশ ফ্লোট উইথ অ্যান ইমপ্রেসড অ্যামাউন্ট অফ 250। এই 250 হচ্ছে ওর সবসময় ওপেনিং ব্যালেন্স থাকতে হবে। অ্যাট দ্য এন্ড অফ জুন, ভাউচার্স ইন দ্য পেটি ক্যাশ বক্স টোটালড 112 টাকা। এই কথাটার মানে কি জানেন? তার খরচা হয়েছে বিল বাবদ 112 টাকা, অ্যান্ড দ্য 112 টাকা। অ্যামাউন্ট অফ ক্যাশ রিমেইনিং ইন দ্য বক্স ওয়াজ 91 টাকা। মানে এইটা ছিল তার টপ আপের আগের ক্লোজিং ব্যালেন্স। ঠিক আছে, কনসেপ্টসগুলো বুঝলে কিন্তু মিলাতে পারবেন এই জিনিসগুলা। ওকে, হুইচ অফ দ্য ফলোয়িং উড এক্সপ্লেইন দ্য ডিফারেন্স? ঠিক আছে, দেখেন ঠান্ডা মাথায় জিনিসটা বুঝেন। আজকে যদি আপনার 250 টাকা যদি আপনার ইমপ্রেসড অ্যামাউন্ট থাকে, আর আপনার যদি পেটি ক্যাশের ফ্লোট, মানে সরি খরচা যদি হয়ে থাকে 112 টাকা, তাহলে এই দুইটা বাদ দিলে যেটা থাকবে সেটাই তো আপনার থাকার কথা ছিল, কিন্তু অ্যামাউন্ট আছে 91 টাকা। আমি এটা আপনাদেরকে জাস্ট একটা মানে ইয়ে দিয়ে দেখাই দিই জিনিসটা। ঠিক আছে, 250, এখানে হচ্ছে 112। ঠিক আছে, আপনার কত টাকা ব্যালেন্সে থাকার কথা ছিল? 138 টাকা, তাই তো? আছে কত? 91। 91। তার মানে কি, এখানে কি 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 ঘটতে পারে? টেল মি। ঠিক আছে, 47 সব মিসিং। ভুলে যান,
কি হতে পারে? এই যে 47 টাকার কোনো একটা ভাউচার আমি হয়তো এখানে কনসিডারই ভাউচার করিনি। মিসিং হবে স্যার। রাইট, একটা ভাউচার হয়তো আমি কনসিডারই করিনি। যদি এই ভাউচারটা আমি কনসিডার করতাম, তাহলে 112-র সাথে কি হতো আমার? খেয়াল করে দেখেন, এই 112-র সাথে যদি আপনার 47 টাকার যদি কোনো ভাউচার যদি থেকে থাকতো, দেখেন, তাহলে আমার ক্যাশ ইন হ্যান্ডের যে ব্যালেন্স যেটা আছে আর যেটা কিনা আমার থাকার কথা সেটা আমার সমান হয়ে যাচ্ছে। কনফিউশন নো স্যার। কনফিউশন হতে পারে, চ্যালেঞ্জ হতে পারে, আমাকে আপনারা প্রশ্ন করবেন, ঠিক আছে? সো পেটি ক্যাশ ভাউচার টোটালিং 47 ইজ মিসিং, আপনাকে অ্যান্সার একদম সামনে দিয়ে দিয়েছে, ঠিক আছে? এইটা স্যার ভুলগুলা দিয়ে পরবর্তীতে পিটি ক্যাশের যে টপ আপ করবো স্যার, এই টপ হুম আপের জার্নালটা যদি স্যার আবার একটু রিপিট করতেন। ওকে, আমি এই প্রশ্নটা আমি পাই, অ্যান্ড এটার জন্যই আমি আপনাদেরকে এই জিনিসটা রেডি করে রাখি, ঠিক আছে? এখানে সো আপনি যখন টপ আপ করবেন, কত টাকা খরচা করেছেন, ধরেন এই অঙ্কটাই আমরা বলি না, 112 টাকার মতো করে যদি আপনি খরচা করে থাকেন, তাহলে আপনার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি হবে? পেটি ক্যাশ ডেবিট 112, ক্যাশ এট ব্যাংক ক্রেডিট হবে 112, অ্যান্ড এটা অ্যাকাউন্টিং পিরিয়ড ক্লোজ হওয়ার আগেই করতে হবে আপনাকে, ঠিক আছে? ওকে স্যার। অল গুড? স্যার এটা কি কন্টা ভাউচারের মাধ্যমে হবে? কন্ট্রা তো অন্য জিনিস, কন্ট্রা কি আবার? হ্যাঁ, আমাকে বলেন কন্ট্রা আপনি কি বুঝেন, আমি কি বুঝি? আই মাস্ট আন্ডারস্ট্যান্ড ফার্স্ট কন্ট্রা কি। আর কন্ট্রা আমি বুঝাবো, কন্ট্রা চ্যাপ্টার 6-এ ইউজুয়ালি আমি পড়ালে আমি জিনিসটা বুঝাই, খুব ইম্পর্টেন্ট জিনিস যেমন এটা। স্যার আমি ক্যাশ 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 থেকে যদি ব্যাংকে জমা দিই তখন তো আমরা কন্টা ভাউচার ইউজ করতাম। আচ্ছা ঠিক আছে, এটা তো আমাদের মুখের টার্ম, ঠিক আছে, বাট অ্যাকচুয়াল নেচার হচ্ছে কন্ট্রার কাজ হচ্ছে কোনো একটা স্পেসিফিক নেচারকে মানে অপোজিট ভার্সন হওয়া, ঠিক আছে? আজকে যদি আমি আপনাকে বলি যে সেলসের নেচার কি, সেলস মানে কি হবে? ক্রেডিট না? ঠিক আছে, সেলস মানেই তো আমার ইনকাম, ইনকাম বাড়া মানে কি? ক্রেডিট হওয়া। কিন্তু কোনো জিনিস যদি সেলসকে কমায় দেয় তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে আমার ডেবিট হবে, ওটাকে আমরা বলি কন্ট্রা, ঠিক আছে? ইউজুয়ালি যেই টার্মটা আমরা ইউজ করি বইয়ের জন্য, যদি আমরা ইউজ করি, সেটা ইউজ করা হয় কন্ট্রা হচ্ছে ফর ট্রেড রিসিভেবলস, আর একটা হবে আপনার ট্রেড পেয়েবলসের জন্য। সো ট্রেড রিসিভেবলসের নেচার সবসময় কি হয়? ডেবিট নেচারের হয়। যদি কোনো কারণে যদি আপনার রিসিভেবলের ব্যালেন্স কমে যায়, ওটা কন্ট্রা দিয়ে আমরা কমাই, সেটা হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। আর লায়াবিলিটি হচ্ছে, লায়াবিলিটির ব্যালেন্স সবসময় ক্রেডিট হবে, এটা কমাতে গেলে যেটা ব্যালেন্স হয় সেটার কন্ট্রা হচ্ছে সবসময় ডেবিট এন্ট্রি। আমি আরও এক্সাম্পল দিয়ে দেখালে ভালো হতো, বাট এটা আশা করি ইব্রাহিম আপনাদেরকে আরো সুন্দর করে বুঝিয়ে দিবেন এই জিনিসটা, ঠিক আছে? ওকে, পেটি ক্যাশ নিয়ে এনি চ্যালেঞ্জেস স্টুডেন্টস? No, sir. নো স্যার। নো স্যার। ওকে, নো পেরোল, পেরোল নিয়ে আমি শেষ করে দিব চ্যাপ্টার 3, ঠিক আছে? পেরোল খুব মজার জিনিস, স্যালারির ইস্যু তো, পেরোলের ব্যাপারে একটা কথা আছে। প্রথমত, আমরা যখন একটা কোম্পানিতে একটা লোক মানে বা কোনো স্টাফ কাজ করে, ঠিক আছে, প্রথমত আমাদের দেখতে হয় যে আপনার সাথে যে নেগোসিয়েশন হয়েছে সেটা নেগোসিয়েশন হয় গ্রস পে দিয়ে। ধরেন আপনাকে বলা হচ্ছে 100 টাকা আপনাকে স্যালারি পেমেন্ট করা হবে, কিন্তু মাস শেষ যখন হয়, আপনি স্যালারি যখন পান, আপনি পান কত টাকা? লেটস জাস্ট সে নেট পে 80 টাকা। আপনারা আপসেট হয়ে যান যে কি ব্যাপার, চুক্তি হলো 100, টাকা পেলাম হচ্ছে 80। কি কারণে হতে পারে? দুইটা কারণে হয়। নাম্বার ওয়ান ইজ ট্যাক্স, ধরেন 10 টাকা চলে গেল ট্যাক্সে, ঠিক আছে? আর নাম্বার টু হচ্ছে কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড। এই দুটার গল্প আপনাদেরকে জানানো জরুরি। প্রভিডেন্ট ফান্ড, ঠিক আছে, এটার মানে কি কেউ বলতে পারেন? Yes, sir. ওই যে মানে একটা প্রভিডেন্ট ফান্ড ক্রিয়েট করা হয়, ওখানে এমপ্লয়ি সেম কন্ট্রিবিউশন দিবে, এমপ্লয়ি সেম কন্ট্রিবিউশন দিবে। গুড, গুড, এটা ইউজুয়ালি হয়। আফটার রিটায়ারমেন্ট বেনিফিট স্যার। হ্যাঁ, এটা হচ্ছে পোস্ট রিটায়ারমেন্ট বেনিফিটস। সো যদি আমরা এটাকে বলে থাকি যে একটা স্টাফ যেটা কোম্পানিতে কাজ করছে, ঠিক আছে, সে যখন হঠাৎ করে যখন তার চাকরি ক্লোজ হয়ে যাবে, সে দেখা যাচ্ছে কি যে তার স্যালারি বন্ধ হয়ে যায়, তার অনেক কিছুই থাকে না। সরকারি চাকরি যে কারণে এতটা মানে মানুষ এনজয় করে সেটা হচ্ছে এক, এই বেনিফিট দিয়েই দেখা যায় 2-3 জেনারেশন চলে যায়। মানে কি বলবো, আর যাক ওটাতে আমি আর ওভাবে যাব না। মানে ওদের স্ট্রাকচারিংটা খুব ইন্টারেস্টিং যদি কখনো দেখেন, সব মানুষের জন্য না, ঠিক আছে, সব সরকারি অফিসারের জন্য এই জিনিসটা না। মানে অনেক স্কেলে অনেক বেনিফিট, অনেক স্কেলে দেয়ার রিমেইনস লিটারেলি নাথিং, মানে খুব কষ্ট করে মানুষ চলে। আপনাদেরকে এতটুকু আমি বলি যে এইটা হচ্ছে গ্রস পে, হচ্ছে আপনার যে টাকাটা আপনার সাথে চুক্তি হয়েছে, যে টাকাটা আপনার সাথে আপনার কন্ট্রাক্টর করেছে। আর নেট পে হচ্ছে যেই টাকাটা আপনি আপনার পকেটে পাচ্ছেন। আর এই যে দুটা জিনিস আছে, যেটা ট্যাক্স,
আর যেটা আপনার প্রভিডেন্ট ফান্ডে আপনার স্যালারি থেকে যেটা কন্ট্রিবিউট করা হয়, এই দুটাকে আমরা কি বলি? ডিডাকশনস। ঠিক আছে, এই দুটাকে আমরা এক নামে বলি, এটার নাম হচ্ছে ডিডাকশনস। এক্সামে দেখলে কেউ কনফিউশন হবেন না, মানে করবেন না কেউ। ঠিক আছে, আর এবার যদি আপনাকে আমি বলি যে আপনার যে কোম্পানির যে এমপ্লয়ার, সে আপনার জন্য আসলে কত টাকা খরচা করছে, কোনো মানে ইয়ে ছাড়া বলেন, আন্ডারস্ট্যান্ডিং ছাড়া বলেন 100 টাকা যে খরচ করতেছে। 100 টাকা আপনার মনে হচ্ছে খরচা হচ্ছে, কিন্তু অনেক সময় দেখবেন যে প্রভিডেন্ট ফান্ডের গল্প বলি, এই প্রভিডেন্ট ফান্ডটা যখন ক্রিয়েট করা হয়, লেটস জাস্ট সে বলা হবে যে প্রতি মাসে আপনার বেতন থেকে, ঠিক আছে, এমপ্লয়ার টু প্রভিডেন্ট ফান্ড, আর একটা হচ্ছে এমপ্লয়ি টু প্রভিডেন্ট ফান্ড, মানে আপনার কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে 110 টাকা হবে তখন। আস্তে 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 আমি যাচ্ছি জিনিসটা। ঠিক আছে, আপনার স্যালারি থেকে 10 টাকা কেটে রেখে প্রভিডেন্ট ফান্ডে দিবে, অ্যান্ড সম অ্যামাউন্টের টাকা আপনার যে মানে যে হায়ারিং প্রতিষ্ঠান, সেও আপনার 10 টাকা করে জমা দিবে। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং জিনিস। এখন আমাকে বলেন, যে কোম্পানি আপনাকে যে হায়ার করেছে, সে আপনার জন্য কত টাকা আসলে পেমেন্ট করছে? 110 টাকা। কত? 110। 110, 100। ঠিক আছে, এখন আমরা আসি, এইটাকে আমরা বলি গ্রস পেরোল কস্ট। এই গ্রস পেরোল কস্ট হচ্ছে সোজা সাপটা কোম্পানির মালিকের পক্ষ থেকে কত টাকা সে খরচা করছে। সো এটার মধ্যে কি থাকে? নাম্বার 1 ইজ গ্রস পে, অ্যান্ড নাম্বার 2 হচ্ছে এমপ্লয়ার কন্ট্রিবিউশন, কারণ এটা তো এমপ্লয়ারের পকেট থেকে দিচ্ছে। ঠিক আছে, এই জিনিস যদি জানেন, আপনাদের অঙ্ক অনেক ইজি হয়ে যাবে জিনিসগুলো। খালি এই আন্ডারস্ট্যান্ডিংগুলো না থাকার কারণে প্রবলেম হয়। তার মানে 110 টাকা হচ্ছে আমার গ্রস পেরোল কস্ট। এখন এই অঙ্কটা আমি অন্যভাবেও তো আসতে পারি, তাই না? ধরেন আমার গ্রস পে নাই, আমাকে দেওয়া আছে নেট পে দেওয়া আছে। নেট পে হচ্ছে কোম্পানি আপনার পকেটে কত টাকা দিচ্ছে, সেটা কত? 80 টাকা। ঠিক আছে, এখন আপনি দেখছেন যে আপনার কাছে নেট পে আছে, কিন্তু আপনার দরকার তো আগে গ্রস পে। সো নেট পে থেকে গ্রস পেতে যেতে হলে আপনাকে কি করতে হবে? ট্যাক্স অ্যাড করবেন। ঠিক আছে, সাথে এমপ্লয়ির কন্ট্রিবিউশন যেটা আছে কি, ঠিক আছে, টু প্রভিডেন্ট ফান্ড, এটাকেও আপনার অ্যাড করতে হবে। তাহলে কত টাকা হবে? ট্যাক্সের 10, এমপ্লয়ি কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড 10। ঠিক আছে, এই তিনটা মিলে আমরা কি পাই? গ্রস পে। এই ইকুয়েশনটা কি ধরতে পারছেন আপনারা? এনি কনফিউশন, এনিবডি? আমি হোল্ড করব। একটু আরেকবার গ্রস পেরোল কস্টটা একটু স্যার বলবেন নিট তাহলে? পে থেকে যদি একটু আরেকবার বলতেন তাহলে একটু ভালো হতো। আচ্ছা ঠিক আছে, স্যার আমি এটা আবার মানে কি গ্রস পেরোল হচ্ছে 110 টাকা, বাট গ্রস পে হচ্ছে 100 টাকা, এরকম? হুম, রাইট। গ্রস পে হচ্ছে আপনার সাথে চুক্তি, মানে চুক্তি যেটা হয়েছে আপনার হায়ারিং কোম্পানির, কত টাকা আপনাকে সে পেমেন্ট করবে, এইটা হচ্ছে গ্রস পে। ঠিক আছে, আর গ্রস পেরোল কস্ট হচ্ছে আপনার জন্য সে কত টাকা খরচা করছে। তার মানে আপনার জন্য তো সে 100 টাকা তো দিচ্ছে দিচ্ছে, সাথে করে সে আবার তার পকেট থেকে একটা মানে প্রভিডেন্ট ফান্ডে কন্ট্রিবিউশন করছেন আলাদা। এইটা হচ্ছে আপনার গ্রস পেরোল কস্ট। গ্রস পে আর গ্রস পেরোল কস্টের মধ্যে পার্থক্য আছে। গ্রস পে হচ্ছে স্পেসিফিক আপনার সাথে চুক্তিবদ্ধ কত টাকা দিবে, আর গ্রস পেরোল কস্ট হচ্ছে আপনার জন্য সে জেনুইন কত টাকা খরচা করছে। সে যদি এমপ্লয়ার কন্ট্রিবিউশন করে থাকে, তাহলে এটাও আপনার অ্যাড হয়ে যাবে, আর না হলে তো গ্রস পেই গ্রস পেরোল কস্ট। ঠিক আছে, ইয়েস, ইরশাদ জাহান প্রশ্ন করেন। স্যার, এমপ্লয়ি আর এমপ্লয়ারের রেশিওটা কি সেম কন্ট্রিবিউশনের ক্ষেত্রে? গুড কোশ্চেন। বাস্তবে যেটা হয়, এটা সেম হওয়া উচিত, অ্যান্ড বেশিরভাগ কোম্পানিতে এটা সেমই হয়। ঠিক আছে, যেমন আমাদের স্যালারি থেকে 5% করে কেটে রাখে। আমাদের গ্রস স্যালারি যদি 100 টাকা হয়, সেখান থেকে 5% বলা হয় প্রভিডেন্ট ফান্ডে কন্ট্রিবিউট করতে হবে। ঠিক আছে, তখন আমাকে যখন স্যালারি দেয়, ওর থেকে এই ট্যাক্স আর প্রভিডেন্ট ফান্ডের 5% কেটে রেখে সে প্রভিডেন্ট ফান্ডে জমা দেয়। অ্যান্ড ইউজুয়াল প্র্যাকটিস যেটা, এটা লেবার লতে এখনো পর্যন্ত 2006 যে লেবার ল আছে, সেখানে কিন্তু এটা কোনো ফিক্সড করে দেয় না, কিন্তু গুড প্র্যাকটিস হচ্ছে যতটুকু এমপ্লয় দিবে ততটুকুই এমপ্লয়ার দিবে। এবার কি ওকে কিছুটা বুঝতে পেরেছেন? ইয়েস মানে স্যার, ইট গট ইজ ইট। এক্সপেক্টেড টু বি দ্য সেম। আচ্ছা, স্যার আর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এটা হচ্ছে যে আমার স্যালারি থেকে যে অ্যামাউন্টটা কেটে নেবে, আমার নিয়োগকৃত কোম্পানিও ওই সেম পরিমাণ টাকা আমার ওইখানে জমা দিবে, জমা করবে। ভালো, বুঝলাম। রাইট। স্যার এই যে দুজনের টাকাটা স্যার জমা থাকলো, এই টাকাটা হ্যাঁ, তো আমার জব শেষে আমাকে টাকাটা দেবে। এই টাকাটার উপরে কি আমি কোনো ইন্টারেস্ট পাবো? কোম্পানি তো অবশ্যই টাকাটা পাবেন, ইনভেস্ট করবে এক জায়গায়, এখান থেকে আমার অবশ্যই পাবেন। অ্যাকাউন্টে কোনো ইন্টারেস্ট যোগ হবে কিনা স্যার?
ধন্যবাদ স্যার। অবশ্যই হবে, গুড কোশ্চেন। এন্ড এটা হয়, এটা আপনাকে প্রতি বছরে বছরে যদি ভালো কোম্পানি হয় আপনাকে আপনার কন্ট্রিবিউশন কত, তার কন্ট্রিবিউশন কত, আপনার এক বছরে কত ইন্টারেস্ট আর্ন করেছেন সেটা সহ একটা স্টেটমেন্ট আপনাকে দেবে। ঠিক আছে, এন্ড দেওয়াটাই ভালো। কিন্তু জি স্যার, ধন্যবাদ আপনাদেরকে স্যার। বাস্তব কথা বলি, আমাদের দেশের কোম্পানি, আমাদের তো মানুষ ইন জেনারেল আমরা খারাপ বেশি। আমরা যেটা করি যে এই এমপ্লয়ি কন্ট্রিবিউশন সব নিয়ে কোম্পানির ম্যানেজমেন্টের কেউ করে কি, সে তার নিজের মতো করে শেয়ার মার্কেটে খাটায়। অ্যান্ড বেশি অ্যাগ্রেসিভ ইনভেস্ট করলে যেটা হয়, কোনো না কোনো এক সময় দেখা যায় যে যাই ইনভেস্ট করছে সব জিরো হয়ে গেছে। ঠিক আছে, সো দোজ আর ব্যাড প্র্যাকটিসেস, বাট অ্যাকচুয়াল প্র্যাকটিসেস ইট হ্যাজ টু বি দি সেম অ্যামাউন্ট, আর এটার উপর ইন্টারেস্ট হলে ওটা আপনি এলিজিবল। ঠিক আছে, আচ্ছা, কামিং ব্যাক, গ্রস গ্রস পেরোল কস্ট যখন আমি ক্যালকুলেট করব, আমার দরকার হচ্ছে গ্রস পে আর এমপ্লয়ারের কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড, এই দুটো জিনিস হলেই হয়ে যাবে। কিন্তু অনেক অঙ্কতে আপনাকে দেখবেন যে গ্রস পেটা নাই, আপনাকে ব্রেকডাউন দেওয়া আছে, আপনাকে দেওয়া আছে কি নেট পে, আপনাকে দেওয়া আছে ট্যাক্স, আপনাকে দেওয়া আছে এমপ্লয়ি কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড। এই তিনটা অ্যাড করলে আমি কি পাই স্টুডেন্টস? গ্রস পে। গ্রস পে। এটা বুঝতে কারো কোনো কনফিউশন আছে? জি না স্যার। এটাই হচ্ছে এখানে মেইন জিনিস। ঠিক আছে, সো এই ইকুয়েশনটা যদি আপনারা জানেন, যাই আসে যেভাবেই আসে আপনাদের কখনো কোনো প্রবলেম হবে না। সো লেটস কাম ব্যাক টু দ্য সাম। ঠিক আছে, আমরা দেখি বইতে এটা কি দেওয়া আছে। এটা কঠিন সাম, অ্যান্ড এটা এক্সাম স্ট্যান্ডার্ড সাম। ওকে, আসেন দেখি এটা পড়ি। হোয়াট ইজ পেরোল ইউজড ফর, এগুলো এই একই কথাগুলো লেখা আছে এখানে আর কি। আপনার কনটেক্সট এক্সাম্পল, আপনি যাক সহজটাই দেখাই আগে, যে আপনার এখানে তিনটা স্টাফ আছে কোম্পানিতে, আনিয়া, মার্ক, আর একটা হচ্ছে দীপক। ঠিক আছে, সো তিনজনের গ্রস পে দেওয়া আছে। সো স্টুডেন্টস একটু কেয়ারফুল হয়ে আমরা চিন্তা করি, গ্রস পের ভিতর আর কি কি থাকে। গ্রস পের ভিতর থেকে ট্যাক্স কাটা হয়, গ্রস পে থেকে আপনার কি করে, এমপ্লয়িজ কন্ট্রিবিউশনটা আমরা বাদ দিই, বাদ দিলে আমরা কি পাই, এই নেট পে পাই। ঠিক আছে, আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার 3,000 টাকা তার প্রাপ্য, এটা হচ্ছে গ্রস পে। কিন্তু দেখেন ট্যাক্স কাটতেছে 550, কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড 150। ঠিক আছে, করে নেট পে থাকতেছে কত টাকা, 2,300 টাকা। ঠিক আছে, সো ক্রস পে আমরা দেখতে পাচ্ছি 3,000 টাকা। এখানে আমাদের দেখতে হবে যে এই অঙ্ক থেকে আপনার এমপ্লয়ারের কোনো কন্ট্রিবিউশন আছে প্রভিডেন্ট ফান্ডে, এই যে এখানে আছে। ঠিক আছে, এটা জাস্ট আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য যে দিস ইজ মাই গ্রস পে। এই গ্রস পে কিভাবে আসে, আমার নেট পে, এমপ্লয়ি কন্ট্রিবিউশন আর উইথহোল্ডিং ট্যাক্স। ঠিক আছে, এই তিনটা অ্যাড করলে পাই আমি গ্রস পে। আর এখানে হচ্ছে আমার এমপ্লয়ারও একটা কন্ট্রিবিউশন করে, এই দুইটাকে অ্যাড করলে আমি কি পেয়ে যাচ্ছি স্টুডেন্টস, দিস ইজ মাই পেরোল কস্ট। ঠিক আছে, সো একটা কোম্পানি আপনার জন্য বা একটা স্টাফের জন্য যে টোটাল যে কস্টটা ইনকার করে সেটাকে আমরা কি বলি, পেরোল কস্ট। এইটাই হচ্ছে গিয়ে, ইট ইনক্লুডস গ্রস পে অ্যান্ড এমপ্লয়ার কন্ট্রিবিউশন ইজ অলসো অ্যাডেড। এটাকে বাদ দিলে কিন্তু ভুল হবে অঙ্ক। এবার কোনো কনফিউশন আছে আপনাদের? স্যার এই আরেকটা যে স্যার কোশ্চেন। কন্ট্রিবিউশনটা কি নেট পে এর উপর হবে নাকি গ্রস পে? কন্ট্রিবিউশন ইউজুয়ালি গ্রস পের উপর হয়, কিন্তু এই অঙ্কটা জাস্ট আপনাদেরকে এটা বোঝানোর জন্য দিয়েছেন, দিস ইজ নাথিং বাট জাস্ট এন ইলাস্ট্রেশন। ঠিক আছে, ওয়াহেদ জামান বলেন। স্যার উইথ হোল্ডিং ট্যাক্সটা কি? আচ্ছা, উইথ হোল্ডিং ট্যাক্স হচ্ছে, স্যালারি পান না মনে হয় এই জন্য এটা প্রশ্ন করেন। ঠিক আছে, স্যালারি যখন পাবেন তখন দেখবেন আপনাকে স্যালারি দেওয়ার সময় একটা 10% বা 15% বা এভারেজ রেটের একটা ট্যাক্স কেটে নেয়। এই অভিজ্ঞতা পাইছেন? তাহলে এটা ইয়ে করবেন। সো উইথ হোল্ডিং ট্যাক্স হচ্ছে সোর্স জাস্ট, ট্যাক্স স্যার। হ্যাঁ সোর্স, মানে না 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 না, সোর্স ট্যাক্স ইজ ডিফারেন্ট। সোর্স ট্যাক্স হচ্ছে আপনি যখন ঠিকাদার হিসাবে কোনো সার্ভিস দেন, আপনাকে যে যার সার্ভিস রিসিভার, ও যখন আপনাকে টাকা দিবে তখন যে টাকাটা কেটে রাখে ওটা এক জিনিস। আর আমরা যারা স্যালারি পাই বা স্যালারি হোল্ডাররা যারা, ঠিক আছে, সার্ভিস প্রোভাইডার, তারা যখন প্রতি মাসে মাসে আপনার মানে স্যালারি পায়, তাদের কাছ থেকে একটা ট্যাক্সের টাকা কেটে রাখে না? ঠিক আছে, ও এভারেজ স্যার, রেটে কাটে, ওটা হচ্ছে উইথ হোল্ডিং ট্যাক্স। এবার বলেন সেটা কনফিউশন আছে কিনা? স্যার স্যার উইথহোল্ডিং সুইটি ট্যাক্স ফান্ড কিসে কিভাবে কিসে হতে কনসিডার পারে? হবে? আস্তে আস্তে আবার বলেন। স্যার উইথহোল্ডিং উইথ ট্যাক্সটা হোল্ডিং কিসে কিসে কাটা যাইতে পারে? মানে কোন রেটে? কিসে কিসে হইতে পারে উইথহোল্ডিং ট্যাক্সটা? আচ্ছা ঠিক আছে, উইথ হোল্ডিং ট্যাক্স সেকশন 55 দেখলে অনেকগুলা জিনিস পাবেন। এটা ট্যাক্সের কোশ্চেন। ঠিক আছে, আপনি ঠিকাদারে যদি কোনো সাপ্লাই দেন, ঠিক আছে, আপনি যদি কোনো কন্ট্রাক্টর হন,
মানে যে কোনো কিছু আপনি সার্ভিস প্রোভাইড করেন, সার্ভিস প্রোভাইডে আপনার যে ফাইনাল মানে বিল যেটা হবে, বিলের ওখান থেকে আপনাকে স্ল্যাব অনুযায়ী বা আপনার সার্ভিসের নেচার অনুযায়ী আপনাকে ওখান থেকে ট্যাক্স কেটে রাখা হয়। আর যারা স্যালারি হোল্ডার, তাদের তো আসলে সার্ভিসের ওইভাবে তো তার জিনিস না, তাদের তো হচ্ছে প্রতি মাসে বেতনের সাথে তার এভারেজ ইনকাম ট্যাক্স রেট ধরে আপনার তার কাছ থেকে ট্যাক্স কেটে রাখা হয়। ওকে, ট্যাক্সের দিকে চলে যাচ্ছেন আপনারা। ইয়েস ওয়াহিদ, বলেন। স্যার অনেক প্রতিষ্ঠানে গ্র্যাচুইটি ফান্ড দেয়, এটা কিভাবে কনসিডার হবে? এই যে ওয়াহিদ, এই তো এগুলো হচ্ছে গিয়ে একেবারে মানে জায়গার, তাও আমি ফার্স্ট ক্লাস দেখে আপনাদেরকে ছাড় দিব। প্রথম কথা হচ্ছে গ্র্যাচুইটি ফান্ডের নিয়ম হচ্ছে প্রতি মাসে মাসে আমাদের এক্সিস্টিং স্টাফ যারা আছে তাদের এইজিং হিসাব করে, ইকোনমিক কন্ডিশন হিসাব করে, ঠিক আছে, তারা কতদিন থাকতে পারে, প্রসপেক্টিভ হিসাব অনুযায়ী আমরা একটা প্রভিশন করি। প্রভিশন এক্সপেন্স ফর গ্র্যাচুইটি অ্যান্ড প্রভিশন লায়াবিলিটি ফর গ্র্যাচুইটি, এইভাবে আমরা প্রতি মাসে একটা এন্ট্রি দেই। ঠিক আছে। আর তখন যখন স্টাফ চলে যায় তখন তাকে আমরা কি করি, গ্র্যাচুইটির ফান্ড থেকে প্রভিশন লায়াবিলিটি ফর গ্র্যাচুইটি থেকে ডেবিট করে ওই স্টাফের অ্যাকাউন্টে টাকা দিয়ে দিই। দিস ইজ দি অ্যাকাউন্টিং। এখন যদি আপনি আমাকে বলেন আর কি মানে কিভাবে কিভাবে আমরা গ্র্যাচুইটি ক্যালকুলেট করি, এটার জন্য এগুলো আমরাও পারি না, আমরা অ্যাকচুয়ারিয়াল অ্যাকাউন্টেন্টদেরকে নিয়ে আসি বা আমরা বাইরের দেশের কিছু অ্যাকচুয়ারিয়াল হাউস আছে তাদেরকে নিয়ে এসে আমরা এই ক্যালকুলেশনটা করাই। ঠিক আছে। সো আই উইল নট বি গোয়িং ফার্দার অন দিস। আচ্ছা, আগে বলেন আমাকে এটা বলেন যে এতটুকুতে আপনাদের কনফিউশন আছে কিনা। ইসমাইল ইমন, টেল মি। স্যার ওই যে বিভিন্ন কোম্পানির তো আমাদের দেখা যায় সিস্টার কনসার্ন থাকে, তো দেখা যায় একটা এমপ্লয়ি দুইটা কনসার্নেই সার্ভিস প্রোভাইড করে, সেই ক্ষেত্রে ক্যালকুলেশনটা কিভাবে হয়? এটা আমাকে ক্লাসের শেষে প্রশ্ন করবেন, ঠিক আছে? কারণ আমি এটা নেব, এটা এগুলো হচ্ছে গিয়ে একটু অফ ট্র্যাক কোশ্চেন, তো আমার ইয়ে হয়ে যাবে, মানে আমি ডিস্ট্র্যাক্ট হয়ে যাব, আপনারা ঠিক থাকবেন। সো ইমন, আমাকে এটা দিয়ে আছে, লাস্ট কোশ্চেনটা হবে ক্লাস শেষ হওয়ার আগে এটা, ঠিক আছে? ওকে। ঠিক আছে। সো Sir, I এটা have a আমরা, question. ইয়েস ফাহমিদা, টেল মি। Sir, the thing is, as employer যে আমাদেরকে যে দিচ্ছে প্রভিডেন্ট ফান্ড হিসেবে যে এক্সট্রা কস্টটা গ্রস পেরোল কস্ট হিসেবে সেটা ধরা হচ্ছে, কিন্তু আমাদের স্যালারি থেকে তো প্রভিডেন্ট ফান্ডের জন্য মানে দে আর কাটিং আ সিগনিফিকেন্ট অ্যামাউন্ট। তো এটা কেন আমরা আলাদাভাবে ধরছি যে এমপ্লয় টু প্রভিডেন্ট ফান্ড এন্ড এমপ্লয়ার টু প্রভিডেন্ট ফান্ড? ক্যান ইউ এক্সপ্লেইন দ্য ডিফারেন্স अगेन? অ্যাবসলিউটলি। ঠিক আছে, দেখেন, জাস্ট সব বাদ দিয়ে চিন্তা করেন যে আপনাকে যখন সে গ্রস স্যালারি দিচ্ছে বা গ্রস স্যালারি কনসিডার করছি, ঠিক আছে, গ্রস স্যালারির ভিতর আমার নেট পে তো থাকছে, মানে যেটা ফাইনালি আপনার পকেটে যাচ্ছে, তাই তো? তারপর আপনার কাছ থেকে সে একটা কন্ট্রিবিউশন নিচ্ছে, এইটা নিয়ে আমাদের প্রবলেমটা। ঠিক আছে। সো সে আপনার কাছ থেকে কেন নেয়, নেওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে আসলে এটা আপনার এক ধরনের সেভিংসও। চাইলে অনেক কোম্পানি আছে যে সে আপনাকে এটা কাটবেই না, সে যেটা করে যে আপনার গ্রস পে যেটা আপনাকে লিখে দেবে, আপনাকে নেট পে আর ট্যাক্স কাটে, মানে নেট পের সাথে মানে গ্রস পের সাথে ট্যাক্স কেটে আপনাকে নেট পে দিয়ে দেয়। ঠিক আছে। এমপ্লয়ি কন্ট্রিবিউশন হচ্ছে টেকনিক্যালি, আমি আসলে সোশ্যাল অ্যাসপেক্টে বলি, ইটস আ ফর্ম অফ সেভিং। ঠিক আছে। এটা এইভাবে আসলে ধরে নেওয়া হয়েছে যে আপনি আসলে আপনার স্যালারির একটা পার্ট যদি সেভিং হিসাবে থাকে, এটার উপর আপনি ইন্টারেস্ট পাবেন, অ্যান্ড সেই সমপরিমাণ অ্যামাউন্ট কোম্পানি আপনাকে সেও কন্ট্রিবিউট করছে। ইটস নাথিং বাট আ জেস্চার অফ গুডউইল। দেখে খারাপ মনে হয় যে স্যালারি দিচ্ছে, কম দিচ্ছে, এত টাকা কাটতেছে, কিন্তু ইটস আ ফর্ম অফ সেভিং, অ্যান্ড যত টাকা আপনাকে কাটছে তত টাকাই কিন্তু সে আপনাকে স্যালারিতে কি করছে, সেও কিন্তু সমপরিমাণ কন্ট্রিবিউট করছে। অ্যান্ড এই দুইটা ফান্ড কিন্তু আপনার প্রাপ্য। এক, প্রথমটা প্রাপ্য, এমপ্লয়ির কন্ট্রিবিউশন কিন্তু আপনার কনফার্ম প্রাপ্য, কারণ এটা আপনার স্যালারির পার্ট। আর এমপ্লয়ের কন্ট্রিবিউশনটা কি, এটা একটা বেনিফিট হিসাবে আপনার জন্য আসছে। ঠিক আছে। নাও ইয়োর কোশ্চেন ফাহমিদা। It's clear. বুঝতে ঠিক পেরেছি। আছে। এটা প্রথমত দেখলে এগুলো হিট করে জিনিসটা, কিন্তু আসলে এটা হচ্ছে গুড উইল জেস্চার আর কি আপনার। যদি এটাই না থাকতো, এটাও থাকতো না। সো আপনি 150 টাকা এখন কাটবে, সো আপনি এটার জন্য যদি ধরেন 200 টাকা যদি পান, এটা কি আপনার জন্য লং রানে বেনিফিশিয়াল না? দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস। ওকে। Yes, sir. আচ্ছা, এবার আমরা অঙ্কতে আসি, কঠিন অঙ্ক। ঠিক আছে, ঠান্ডা মাথায় আপনারা দেখেন। ফানট্যাব লিমিটেড হ্যাজ 10 এমপ্লয়িজ, ঠিক আছে, হু হ্যাজ গ্রস পে অফ 190,000 টাকা পার অ্যানাম বিটুইন দেম। আমি আপনাদেরকে আবার একটা কথা বলবো যে এই অঙ্কগুলা যখন করবেন কয়েকটা টার্ম খুব মানে খেয়াল করে রেখেন। একটা হচ্ছে গ্রস পে, ঠিক আছে, নেট পে, এমপ্লয়ি কন্ট্রিবিউশন, উইথহোল্ডিং ট্যাক্স, আর একটা হচ্ছে এমপ্লয়ার কন্ট্রিবিউশন। এই অঙ্কগুলো যখন করবেন এই পাঁচটা জিনিসের হিসাব সবসময় রাখতে হবে অ্যালং উইথ পেরোল কস্ট। ঠিক আছে। এখন আমরা দেখি অঙ্কতে প্রথম প্যারামিটার কি দিয়ে দিয়েছে আমাকে, আমাকে গ্রস পে দিয়ে দিয়েছে কত টাকা,
1,90,000 টাকা। ঠিক আছে, ইন দ্যাট ইয়ার ফান্ডট্যাব হ্যাজ মেড নেট পেমেন্টস টু এমপ্লয়িজ অফ 1,29,200 টাকা। এইটা কি? এই নেট পে হচ্ছে এমপ্লয়ীদের পকেটে কত টাকা ঢুকেছে, তার মানে 1,90,000 দিয়ে তার সাথে কন্ট্রাক্ট হয়েছে, তার কাছ থেকে কি কাটছে স্টুডেন্টস, আবারও বলি, ট্যাক্স কাটছে। ঠিক আছে, তার কাছ থেকে এমপ্লয়ি কন্ট্রিবিউশন নিয়েছে, নিয়ে কত টাকা দিয়েছে তাকে? 1,29,200। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? Yes, আচ্ছা, অ্যান্ড পেইড, এইখানে একটা জিনিস অ্যামাউন্ট দিয়েছে 20,900 টু দ্য পেনশন প্ল্যান। ঠিক আছে, একটা পেমেন্টও করেছে পেনশন প্ল্যানে, এইটা হচ্ছে গিয়ে কে করেছে? ইয়েস, আবার বলেন। ওকে, আমাকে এইভাবে ইন্টারাপ্ট করেন না, ভালো কাজে ইন্টারাপ্ট করেন। ঠিক আছে, সো ফান্ডট্যাব যেটা করেছে, আপনার নেট পেমেন্ট করেছে 1,29,200, আর পরে 20,900 টাকা সে পেনশন ফান্ডে বা প্ল্যানে সে কন্ট্রিবিউট করেছে। তাহলে হোয়াট এক্স্যাক্টলি ইজ দ্যাট? যখন এমপ্লয়ার যদি একটা পেনশন ফান্ডে কন্ট্রিবিউট করে, এটাকে আমরা কি বলি? এটা কি স্যার প্রভিডেন্ট ফান্ড? প্রভিডেন্ট ফান্ডই তো, পেনশন ফান্ড ইজ প্রভিডেন্ট ফান্ড। জি জি স্যার। তাইলে এমপ্লয়ার এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড। ঠিক আছে, তাহলে আমরা কি কি জিনিস পাচ্ছি? নেট পে পাচ্ছি, ক্রস পে পাচ্ছি। ঠিক আছে, তারপর আমার এই যে এইটা দিয়ে আমি কি পাচ্ছি, এটা 20,900, এটা বইতে এইভাবে আসছে। ঠিক আছে, এটা দিয়ে আমি পাচ্ছি প্রভিডেন্ট ফান্ডে এমপ্লয়ারের কন্ট্রিবিউশন। ওকে, তারপর আমাকে বলে দেওয়া আছে টোটাল পেরোল কস্ট ওয়াজ 2,20,400। ঠিক আছে, এই টোটাল পেরোল কস্টটা আসলে কি হয় আমাদের? দুটো জিনিস দিয়ে হয়, একটা হচ্ছে গ্রস পে, তার থেকে যখন আমরা কি মাইনাস করি, সরি, গ্রস পে প্লাস এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড হচ্ছে আমার টোটাল পেরোল কস্ট। এতটুকু ক্লিয়ার আপনাদের? জি স্যার। আচ্ছা, এখন আপনাকে জিজ্ঞেস করেছে হাউ মাচ ডিড ফান্ডট্যাব লিমিটেড পে টু কমিশনার অফ ট্যাক্সেস ইন রেসপেক্ট অফ পেরোল উইথহোল্ডিং ট্যাক্স। আমি আপনাদেরকে জিনিসটা সহজ করে এবার নিয়ে আসি জিনিসটা। ওকে, এটা ফর্মুলা জানলে একদম পানির মতো সহজ। দেখেন, আপনার টোটাল পেরোল কস্ট আছে কত? 2,20,400। আপনাকে নেট পে কত করেছে এখানে? নেট পে হচ্ছে 1,29,200। আপনার ডিডাকশন আছে কত? এই ডিডাকশনটা হচ্ছে মজার জিনিস। ডিডাকশন কি স্টুডেন্টস? ঠান্ডা মাথায় বলেন। ট্যাক্স এন্ড প্রভিডেন্ট পিএফ ফান্ড। প্লাস বের করার পিএফ আগে প্লাস যতগুলো ট্যাক্স। স্টেপ আছে সবগুলো ডিডাকশন। আচ্ছা ঠিক আছে, না আপনারা ধরতে পারছেন, ডিডাকশনে দুটো জিনিস থাকে। আমি খালি এতটুকু আপনাদের কাছ থেকে শুনতে চাই। ডিডাকশনে একটা থাকে ট্যাক্স, আর একটা থাকে হচ্ছে এমপ্লয়িজ কন্ট্রিবিউশন, মানে স্টাফের কন্ট্রিবিউশন প্রভিডেন্ট ফান্ড। টু প্রভিডেন্ট ফান্ড। ঠিক আছে, এই দুইটা জিনিস। তাইলে আবার অঙ্কটা যদি আপনাদেরকে এভাবে মানে ভেঙে দেখাই, ঠিক আছে, পেরোল কস্ট 2,20,400। ঠিক আছে, এমপ্লয়িজের নেট পে 1,29,200। তারপর হচ্ছে এই পেনশন ফান্ডে যে কন্ট্রিবিউট করেছে, কত টাকা কন্ট্রিবিউট করছে? 20,900। এখন মজার জিনিসটা আপনাদেরকে বলি, ঠিক আছে, যেটা নিয়ে আপনাদের কনফিউশনটা, আগে অঙ্কটা সহজ করে দিয়ে তারপর আমি আসি। পেরোল কস্ট থেকে আপনি যদি এমপ্লয়ার মানে কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড আর যদি ধরেন নেট পে বাদ দিয়ে দেন, তাইলে আপনি পেয়ে যাচ্ছেন আপনি কত টাকার ট্যাক্স পেমেন্ট করেছেন। আমি জানি আপনাদের এইখানে প্রবলেমটা যেটা হয় সেটা হচ্ছে টোটাল পেরোল কস্ট থেকে ইয়েস আই আন্ডারস্ট্যান্ড নেট পে বাদ দিচ্ছি, কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড আমি বাদ দিচ্ছি, আমি বুঝতে পারছি, কিন্তু হোয়াট অ্যাবাউট এমপ্লয়িজ কন্ট্রিবিউশন? এটা কি এখানে লেখা আছে বা অঙ্কতে কোথাও লেখা আছে? অঙ্কতে কিন্তু এটা চুপ খেয়ে বসে আছে কিন্তু। ঠিক আছে, তার মানে আজকে যদি আপনাদেরকে জিনিসটা এইভাবে বলি, মানে কনফিউশনের যে জায়গাগুলো আপনাদেরকে আমি সহজ করে দিব, দেখেন আমার পেরোল কস্ট কত। ঠিক আছে, পেরোল কস্ট 2,20,400। ঠিক আছে, এইখান থেকে আমি এখন বাদ দিব কাকে? প্রথমত হচ্ছে নেট পে। নেট পে বাদ দিলে আমার থাকে কি? আমি এলিমিনেশনের পদ্ধতিতে আমি আপনাদের কাছে নিয়ে আসছি জিনিসটা। ঠান্ডা মাথায় চিন্তা করেন কি থাকে, অঙ্ক আগে বুঝেন তারপর ইয়ে দিই। এখানে দুটো জিনিস থাকে, এক হতে পারে ডিডাকশনস, ঠিক আছে, আরেকটা কি থাকে? অ্যান্ড এমপ্লয়ারের কন্ট্রিবিউশন। ঠিক আছে, এখন দুইটা বাদ দিব। ডিডাকশনসের জন্য আমার ট্যাক্স মিসিং, ঠিক আছে, ট্যাক্স ইজ আ মিসিং ফিগার। আর ডিডাকশনসের জন্য আমাকে কিছু বলা আছে? ডিডাকশনের জন্য অনলি যেটা বলা আছে সেটা হচ্ছে এমপ্লয়ার কন্ট্রিবিউশনের কথা বলা আছে আর কি। ঠিক আছে, এই দুটো জিনিসও আমার চলে যাবে। সো এটা যেহেতু মিসিং, আমি এখান থেকে এই ফিগারটা বাদ দিব,
যে 20,900টা বাদ দিব আর কি, ঠিক আছে? এটা বাদ দিলে যেটা থাকে সেটাই হচ্ছে আমার ট্যাক্স। কনফিউশন ইফ এনি রিমেইনস আমাকে বলেন। ইয়েস প্লিজ স্টুডেন্টস। নো স্যার। আচ্ছা গুড। এনিবডি? দুজন রেজ করেছেন, হ্যান্ড রেজ করেছেন, বলেন প্লিজ। স্যার বেসিকলি এখানে দেওয়া আছে যে এমপ্লয়ার কন্ট্রিবিউশন প্রভিডেন্ট ফান্ড, বা লেটস সে এমপ্লয়ি কন্ট্রিবিউশন প্রভিডেন্ট ফান্ড দেওয়া ছিল, আমরা কি এটা ধরে নিব যে এমপ্লয়ার কন্ট্রিবিউশনটা উড বি সিমিলার বাট সেম অ্যামাউন্ট হবে? উম, ধরে নেওয়ার ব্যাপারটা খুব ক্রিটিক্যাল, আগে দেখবেন অঙ্কতে কি কিছু বলা আছে? নাই। লেটস সে অঙ্কতে দেওয়া হচ্ছে জাস্ট এমপ্লয়ারেরটা, সরি এমপ্লয়িটা। ওকে, এমপ্লয়িডটা বলা আছে। যদি এমপ্লয়িডটা বলা থাকে তাহলে তো এমপ্লয়ারেরও একটা কন্ট্রিবিউশন কথা কিন্তু অঙ্কতে বলে দিবে, ঠিক আছে? আচ্ছা, জাস্ট ওয়ার্স্ট কেস সিনারিও আমি আপনাদেরকে বলি, যেটা আপনাদেরকে মানে টেনশন ক্রিয়েট করে। নাম্বার ওয়ান হচ্ছে যে আপনাকে ধরেন এমপ্লয়ারেরটা বললো না, এমপ্লয়ারটা না বললে আপনি আপনার টোটাল গ্রস পেরোল কস্টের তো আপনি যেতে পারছেন না। ব্যাপারটা তো এইটাই, মানে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা যেটা হতে পারে, ঠিক আছে? আপনাকে যদি গ্রস পেরোল কস্ট মানে অঙ্কটা দেখতে হবে যে চেয়েছে কি, চেয়েছে ট্যাক্সের অ্যামাউন্ট কতটুকু, রাইট? সো ট্যাক্সের অ্যামাউন্ট যদি আমাকে বের করতে হয়, তাইলে আমার জন্য এমপ্লয়ার কন্ট্রিবিউশনটা ইজ মোর ইম্পর্ট্যান্ট দেন দ্য এমপ্লয়িজ কন্ট্রিবিউশন। খেয়াল করেন, এমপ্লয়ির কন্ট্রিবিউশন ইজ পার্ট অফ মাই ডিডাকশনস যদি থাকে, ভালো কথা, তাইলে আমাকে সেটাও মানে বাদ দিয়ে আসতে হতো ট্যাক্স ক্যালকুলেশনের সময়। কিন্তু এখন যেহেতু এখানে কোনো ফিগার দেওয়া নেই, আমি কি করেছি, গ্রস পে থেকে নেট পেমেন্ট বাদ দিলে, ঠিক আছে, আমি যে ফিগারটা পাচ্ছি সেটা হচ্ছে এটার মধ্যে ডিডাকশনস আছে, এটার মধ্যে এমপ্লয়ারের কন্ট্রিবিউশন আছে। ডিডাকশনে কি কি থাকে? উইথহোল্ডিং ট্যাক্স, তারপর আপনার এমপ্লয়িজ কন্ট্রিবিউশন, এই দুইটাই তো। সো এখানে যেহেতু এমপ্লয়িজ কন্ট্রিবিউশনের ব্যাপারে চুপ আছে, কোনো কথা বলে নাই, তার মানে ডিডাকশনসের পুরোটাই আমার ট্যাক্স। তাইলে আমার জন্য বাকি কাজ যেটা বাকি থাকে, গ্রস পে থেকে নেট পে বাদ দিয়ে যে ফিগারটা থাকে, ঠিক আছে, তার থেকে আমি খালি এমপ্লয়ার্স কন্ট্রিবিউশনটা বাদ দিলে আমি পেয়ে যাব হচ্ছে আমার ডিডাকশনস, অ্যান্ড এই ডিডাকশনসে অনলি থিং কি, সেটা হচ্ছে আমার ট্যাক্স। আর যদি আপনাকে এমপ্লয়িজ কন্ট্রিবিউশন বলে দিত আর অঙ্কতে ট্যাক্স বের করতে বলতো তো, তাইলে যেই ফিগারটা পেয়েছেন সেখান থেকে আবার এমপ্লয়িজ কন্ট্রিবিউশনটা বাদ দিয়ে নিলে তাইলে সেটা হবে আপনার ট্যাক্স। আমি কি আপনাদেরকে সব ধরনের কমপ্লেক্সিটিকে ডিসকাস করতে পেরেছি? কনফিউশন থাকলে বলেন। নট এন ইজি ম্যাটার, ঠিক আছে? এই চ্যাপ্টার এইটাই ক্রিটিক্যাল। ইয়েস প্লিজ। স্যার এটা আরেকবার যদি একটু বলতেন ভালো হতো। মার্সেন পুরা, ঠিক আছে? না ওকে, না স্যার, আমি আবার সম্পূর্ণ ভাঙি না, জিনিসটা। সম্পূর্ণ না, মানে ডিডাকশনের ব্যাপারটা একটু যদি আরেকবার রিপিট করতেন। এইভাবে প্রশ্ন ওপেন এন্ডেড না মুশফিক, জাস্ট বলেন যে এই অ্যাসপেক্টটা এক্স্যাক্টলি এই পয়েন্ট। আচ্ছা আমি আবার মানে ক্লিয়ার করে বলি, ওকে? আগে দেখেন এই ফর্মুলা দেখেন, আমার গ্রস পেরোল কস্ট মানে কি? গ্রস পেরোল কস্ট মানে হচ্ছে নেট পে ডিডাকশনস প্রভিডেন্ট ফান্ডে এমপ্লয়ারের কন্ট্রিবিউশন, ঠিক আছে? এটার আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে গ্রস পে প্লাস প্রভিডেন্ট ফান্ড এমপ্লয়ার কন্ট্রিবিউশন। এই ফর্মুলাটা নিয়ে কোনো ডাউট আছে? নো স্যার। নো স্যার। মুশফিক, গ্রস পেরোল কস্ট, নো ঠিক স্যার। আছে? জি জি জি। তাহলে আমার এখানে অঙ্কতে গ্রস পেরোল কস্ট কত আছে? মানে আরো সহজ করে হাতে করে দিই, 220 কত, 220,400, ঠিক আছে? 400। বই টই দেখে বসেন, ঠিক আছে? 220,400 হচ্ছে আমার গ্রস পেরোল কস্ট। আচ্ছা, আমি আপনাদেরকে এখন এই ফর্মুলাতে যাই। গ্রস পেরোল কস্ট যদি এক সাইডে থাকে তাহলে আরেক সাইডে কি থাকবে আপনার? নেট পে, বুঝেন কিন্তু, ঠিক আছে? ডিডাকশনস, তারপর কি আছে এখানে আরো ডিডাকশনস, আরো ভেঙে দেই জিনিসটা, কি থাকতে পারে ডিডাকশনসে? ট্যাক্স, তারপর কি এমপ্লয়িজ আর কি, এমপ্লয়ি, তারপর হচ্ছে যেটাকে আমরা, হ্যাঁ, এমপ্লয়ি কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড, ঠিক আছে? এই তিনটা জিনিস। আরেকটা জিনিস কি থাকে? প্রভিডেন্ট ফান্ড, এমপ্লয়ার কন্ট্রিবিউশন, ঠিক আছে? এইভাবে করে দেখান দেখি এবার আপনারা ধরতে পারেন কিনা। এইটা হচ্ছে আমার গ্রস পেরোল কস্ট, এইটা থাকবে এক সাইডে, আর বাকি সাইডে কে থাকবে? এই চার জিনিস থাকবে আমার, তাই তো? এটাই তো ইকুয়েশন মুশফিক, জি এই স্যার, এখন ইকুয়েশনের সাথে ক্লিয়ার কি হয়ে মেলে? গেছে স্যার। আচ্ছা, জি ক্লিয়ার জি, হয় নাই, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে? জোর করে ক্লিয়ার করতেছেন। আমার নেট প্রফিট প্রভিডেন্ট মানে নেট পে কত ছিল? 1,29,000, ঠিক আছে? 129। হ্যাঁ, 129,200 মনে হয় না এটা? আচ্ছা, এইটা আপনাকে বলেছে যে ট্যাক্স নাই, বের করতে হবে। আপনাকে দেওয়া আছে এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড কত?
20,900 দেওয়া আছে। আপনাকে অঙ্কতে আস্তে করে বলে দিয়েছে বা কোনো হিন্ট দিয়েছে আসলে এমপ্লয়ির কোনো কন্ট্রিবিউশন ছিল না প্রভিডেন্ট ফান্ডে, আসলে এরকম হয় না। এটা অঙ্কটা আসলে এভাবে আপনাদেরকে কনফিউজ করার জন্য দিয়েছে, ঠিক আছে? তাইলে এইখানে আমার ব্যালেন্স হচ্ছে 0। তাইলে এই মিসিং ফিগারটা বের করতে গেলে আমাকে কি করতে হবে? 2,20,000 থেকে 1,29,200 বাদ, আর হচ্ছে 20,900 বাদ দিলে কি আমি আমার ট্যাক্সের অ্যামাউন্টটা পেয়ে যাচ্ছি না মুশফিক? Yes, sir. Yes, দ্যাট sir. ইজ Yes, sir. হোয়াট আই এম অল আস্কিং, Yes. ঠিক আছে? এটাই। আর যদি কন্ট্রিবিউশন থাকতো এমপ্লয়ির, তাহলে এখানে একটা ফিগার থাকতো, তারপর আপনার মিসিং ফিগার হতো কে ট্যাক্স। এইভাবে অঙ্কটা রেখে করেন, আমার মনে হয় এইভাবে করলে আপনাদের জন্য ইজি হবে, ঠিক আছে? So, thank ওকে, you, sir. ওয়েলকাম, উই মুভ অন। এবার আমরা যেটা দেখতে যাচ্ছি, আচ্ছা আপনাদের দম আছে নাকি? মানে স্যার আজকের জন্য এতটুকু হলেই ভালো। না, ঠিক আছে, মানে আই এম অন গুড স্পিড, যেটা আমার একটা চ্যাপ্টার টার্গেট ছিল আপনাদের সাথে, সো আই এম হ্যাপি উইথ দ্যাট, ঠিক আছে? আচ্ছা, ওকে, বাকিদের কি অবস্থা? আসলে স্যার ফ্রাইডেতে 2টা ক্লাস থাকে তো এই জন্য আর কি বললাম, আদারওয়াইজ বলতাম না। এইটা একটা চ্যালেঞ্জ, কারণ আমার ক্লাস ফ্রাইডেতে আপনাদের সাথে থাকবে, অ্যান্ড অনেক সময় দেখবেন যে 10:30 হয়ে যাবে, ঠিক আছে? এইটা একটা মানে বিগ চ্যালেঞ্জ। ওকে, সো নেক্সট যেটা আমরা দেখাবো, মানে আমি আসলে নেক্সট ক্লাসেরই আমি এক্সটেনশন আপনাদেরকে একটু বুঝাতে চাচ্ছি, ঠিক আছে? আমরা ডাবল এন্ট্রি লেজার অ্যান্ড অ্যাকাউন্টিং, দিস ইজ গোয়িং টু বি ইজি ফর ইউ। আমি বলতেছি যে চ্যাপ্টার 1 টু চ্যাপ্টার 5-এর মধ্যে সবচেয়ে ইজি চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 4। এইটা হচ্ছে আপনারা যারা অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্টস, আপনারা বেসিক ডেবিট ক্রেডিটগুলো জানবেন, অ্যাসেট লায়াবিলিটি ইনকাম এক্সপেন্স ক্যাপিটালে কিভাবে চেঞ্জ হয় সেটা জানবেন। আমরা ইনকাম স্টেটমেন্ট যে করি, ঠিক আছে, ইনকাম স্টেটমেন্টের ফাইনাল ব্যালেন্সটা ব্যালেন্স অফ হয়ে ব্যালেন্স শিটে চলে যায়, আর ব্যালেন্স শিটের আইটেমগুলো ক্যারি ফরওয়ার্ড করে পরের বছর চলে আসে, এই জিনিসগুলো আমরা শিখবো, ঠিক আছে? সো ফোকাস ইজ অন ডাবল এন্ট্রি বুক কিপিং, আর হচ্ছে আমার ট্রায়াল ব্যালেন্সের প্রিপারেশন। আর যেটা ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে বলছি যেটা, সেটা হচ্ছে এই অ্যাকাউন্টিং ফর ডিসকাউন্টস অ্যান্ড অ্যাকাউন্টিং ফর ভ্যাট, এইগুলো এক্সামের জন্য অতি জরুরি, ঠিক আছে স্টুডেন্টস? সো এইটাই নেক্সট ক্লাসে দেখবেন, আমি হয়তো একসাথে চ্যাপ্টার 4 অ্যান্ড চ্যাপ্টার 5 আমি শেষ করে দিব আপনাদেরকে, ঠিক আছে? বাকিদের কি অবস্থা, কতটুকু বুঝছেন, কতটুকু চ্যালেঞ্জেস আছে, অ্যান্ড চ্যাপ্টার 1 2 এর সাথে কি কানেক্ট করতে পারছেন কিনা জিনিসগুলা? জি স্যার। ওকে, গুড, নেক্সট ঠিক ক্লাস আছে। আমরা কবে পাবো স্যার? স্যার আমি আমাদের সিআরদের যে ইমেইল এন্ড রোল ওটা আবারও আপনাকে না, সেন্ড আই করে আই হ্যাভ দিয়েছি। ইট, আই হ্যাভ ইট, ওটা ওকে সমস্যা স্যার, নাই, আমি ঠিক দিয়ে দিব আছে। জিনিসটা, ঠিক আছে? নেক্সট ক্লাস সেম টাইম, আমাদের ফ্রাইডেতে ক্লাস হবে 19th অফ ডিসেম্বর, ঠিক আছে? আর আপনাদেরকে যেটা আমি বলছি যে এই ক্লাসগুলোতে আমি বলবো যে আপনাদেরকে ইন্টেন্স ফোকাস রাখতে হবে, ঠিক আছে? মানে নাথিং লেস দেন দ্যাট, একদম থরো হয়ে আসতে হবে, পড়তে হবে, ক্লিয়ার করে নিয়ে যেতে হবে, কনসেপ্টসে উইকনেস থাকা যাবে না। আর আরেকটা জিনিস বলবো, যে আমি যেহেতু চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 যখন করাই, আমি একটা কথা বলি যে বইয়ের সব চ্যাপ্টার বা সব কন্টেন্ট কিন্তু একই ইম্পর্টেন্ট না। আমাদের বইটার সাইজ বড় হয়েছে, কিন্তু অনেক জিনিস আছে এগুলো আসলে ইরেলেভেন্ট, সো ওই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে রেলেভেন্ট জিনিসে থাকি, ইরেলেভেন্ট জিনিস থেকে যাতে করে সরে আসতে পারি আমরা, ঠিক আছে? আমি এখান থেকে চ্যাপ্টার 4-এর অনেকগুলো ডেবিট ক্রেডিট আছে বা অনেক জিনিস আছে, এগুলো আসলে অতটা ইম্পর্টেন্ট না, আমি তারপরও কিছু জিনিস বাদ দিয়ে আমি তারপর গুছায় আপনাদেরকে আমি পড়াবো, ঠিক আছে? এইটাই থাকলো তাইলে। এনিথিং এলস স্টুডেন্টস ইউ উইশ টু অ্যাড? স্যার পেরোল নিয়ে একটা কোশ্চেন করতে পারি? অফকোর্স আজিজুল, বলেন। স্যার কোশ্চেনটা হলো আমাদের পেরোলে যদি কোশ্চেনটা এরকম থাকে যে পেরোল কস্ট হচ্ছে এত টাকা, নেট অ্যামাউন্টটা এত দেওয়া আছে, তো পেরোল কস্ট আর নেট অ্যামাউন্টের মাঝখানে তো আমার তিনটা জিনিস রয়ে গেল। একটা হচ্ছে আমার এমপ্লয়ি টু গ্র্যাচুইটি, এমপ্লয়ার টু গ্র্যাচুইটি, আর আমার ট্যাক্সটা। এই তিনটা জিনিস থেকে কি কোনো কিছু মেনশন করা থাকবে যে এই অ্যামাউন্টটা হচ্ছে এত, এখন বাকি দুটো বের করো, এরকম এরকম ভাবে কোশ্চেন হতে পারে? বলে দিবে, স্পেসিফাই করে দিবে, ঠিক আছে? আমি যতগুলো এগুলো আমি দেখছি, কোশ্চেন ব্যাংক, বিট এসএসসি P3 পেপার, বিট আইসিএডব্লিউ কোশ্চেন ব্যাংক আপনাকে ডিফাইন করে দিবে, ঠিক আছে? মানে এমন কিছু জিনিস হবে না যেখানে আপনাকে একেবারে মানে গেস ওয়ার্কের মধ্যে ফেলে রাখবে, ঠিক আছে? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। থ্যাংক ওকে, ইউ স্যার। ওয়েলকাম। কোশ্চেন্স? আরেকটা বিষয় হচ্ছে, এটা টপিক বিষয় মানে কোনো বিষয়ে না বোঝার বিষয় না, একটা জিনিস ধরেন, আপনি যেগুলো আজকে আমাদেরকে পড়াইছেন ওখান থেকে আমি কিছু নোট নিচ্ছি, আপনার স্লাইড আছে। এখন লেটস সে আমি যদি আপনার ক্লাসের পরে চ্যাপ্টার 3টা পড়তে চাই, আমাকে একদম প্রত্যেকটা টপিক ওয়ার্ড বাই ওয়ার্ড ধরে পড়তে হবে, যেটা আমি রিডিং পড়া পড়ি? একদমই লাগবে না। অ্যাপ্রোচটা কি হবে? অ্যাপ্রোচটা কি হবে স্যার? আমি একদম অনেস্টলি বলি, যদি এতটুকুতে যদি বুঝে যান, আর ইন্টারঅ্যাক্টিভ কোশ্চেন 4টা যদি আপনারা সলভ করতে পেরেছেন অলরেডি, ঠিক আছে, তাহলে আপনার আর কিছুই দরকার নেই,
ইউ আর অলরেডি থ্যাংক ডান, মানে ইউ হ্যাভ অলরেডি ক্লিয়ার দিস চ্যাপ্টার। ঠিক আছে, বাট যদি মনে হয় যে কিছু উইকনেস আছে দেখতে হবে, কারণ চ্যাপ্টার 3 আমি এমনভাবে আমি ক্লাসগুলো করাই যাতে করে আপনাদের আর বইতে পড়ে ফেরত যেতে হবে না, বইতে যাবেন অনলি প্র্যাকটিসের জন্য। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। এনিথিং এলস? তাহলে আমি ক্লোজ করি আজকের জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্টুডেন্টস, অ্যান্ড না বাট আই অ্যাপ্রিসিয়েট দ্যাট আপনারা অনেক ডিসিপ্লিন থাকেন বিধায় আমি টাইমলি শেষ করতে পারছি। অনেক সময় আপনারা বেশি কথা বলে বা এলোমেলো জিনিস দিয়ে নষ্ট করে ফেলেন। ও, ইসমাইলের একটা কোশ্চেন শুনে আমি ক্লাসটা শেষ করব। ইসমাইল, জি স্যার, ওই যে আমি আহ, আপনাকে কোশ্চেন করছিলাম যে সিস্টার কনসার্ন গুলোতে যে একটা এমপ্লয়ি ডাবল কনসার্নে সার্ভিস প্রোভাইড করে, সেক্ষেত্রে কিভাবে ক্যালকুলেশনটা হয়? মানে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট হয় এটা বুঝাতে চাচ্ছেন? জি স্যার। এটা ম্যানেজমেন্ট চার্জ, যে সার্ভিস মানে যে সার্ভিস প্রোভাইড করে তার জন্য ম্যানেজমেন্ট চার্জ হয় ডেবিট। ঠিক আছে, একটা পেয়েবল করে ক্রেডিট। তারপর ওই পার্টির জন্য যে সিস্টার কনসার্ন রিসিভ করে সার্ভিস, সে করে একটা রিসিভেবল ডেবিট করে, আর ওইদিকে ম্যানেজমেন্ট ইনকামকে ক্রেডিট করে। কিন্তু যখন কনসলিডেশন করে ফেলে তখন এই ম্যানেজমেন্ট ইনকাম আর ম্যানেজমেন্ট এক্সপেন্স এগুলো কিছুই থাকে না, রিসিভেবল পেয়েবল কিছুই থাকে না, একটাই থাকে। বাট স্ট্যান্ডালোন যদি দেখেন তাহলে এক এক পার্টির জন্য এটা এক্সপেন্স হয়, এক পার্টির জন্য এটা ইনকাম হয়। ঠিক আছে, ক্লিয়ার? স্যার বলতে চাচ্ছিলাম যে এটা কি মানে অ্যাকসেপ্টেবল যে এখানে ট্রিটমেন্ট দিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে একটা কনসার্নেই শুধুমাত্র তার টাকাটা ইনক্লুড করা হচ্ছে, ফুল দেখেন টাকাটা। দেখেন এটা একসেপ্টেবল কেন হবে না? সার্ভিস যদি প্রোভাইড করে, যেমন ব্র্যাক ব্যাংকের আছে, বিকাশ আছে, তার ব্র্যাক সাজেন আছে, তার অনেকগুলো এন্টিটি আছে, ওখান থেকে সে ইনকাম রেকগনাইজ করে না? তারপর আবার যে সার্ভিস প্রোভাইড করে ওগুলোর জন্য আবার সে মানে এক্সপেন্স রেকগনাইজ করে না? হোয়াট ইজ রং উইথ দিস? মানে কোন কনসেপ্ট থেকে মনে হলো এটা ইলিগাল? এটা আগে বুঝায় বলেন আমাকে। একজন এমপ্লয়ি সে দুইটা কনসার্ন সার্ভিস দিচ্ছে। তো আমাদের তো কোম্পানির ক্ষেত্রে গ্রুপ অফ কোম্পানি, যদি আমি ধরি গ্রুপ অফ কোম্পানি, সেখানে তো দুটা কনসার্ন আলাদা আলাদা এন্টিটি। তো সেই ক্ষেত্রে যদি আমি একজন এমপ্লয়ি, দেখা যাচ্ছে আমি একটা এমপ্লয়ি একটা কনসার্নের জন্য নিয়োগ করলাম, কিন্তু আমি আরেকটা কোম্পানিকে সার্ভিস প্রোভাইড করছি। তো ওই সার্ভিস যে প্রোভাইড করছি, সেক্ষেত্রে কি আমি ফুল টাকাটাই একটা কোম্পানিতে দেখাবো নাকি আলাদা আলাদা? এগুলা দেখেন এখন, মানে কি কি হওয়া উচিত সেটাও জানেন, আর কি করণীয় সেটাও জানেন। সেটা হচ্ছে কি, যে কোম্পানিতে আপনার কন্ট্রাক্ট আছে সেখানেই তো আপনার স্যালারি হওয়া উচিত। ইসমাইল ইমন, এখন আপনার প্রবলেমটা কোথায় স্পেসিফিকলি বলেন। যে কোম্পানিতে হায়ার সেই কোম্পানিতে আপনাকে স্যালারি চার্জ করা হবে। যদি আমরা ওর কোনো যখন রেভিনিউ না থাকে সেটাই আপনার এক্সপেন্স হবে, ওয়ান এক্সপেন্স আইটেম দিয়ে আপনি ব্যালেন্স শিট বানাবেন, ইনকাম স্টেটমেন্ট বানাবেন। চ্যালেঞ্জ কোথায়? চ্যালেঞ্জটা হচ্ছে যখন আমরা অডিট করতে যাই, তখন দেখা যায় একটা ক্লায়েন্টেরই ওই এমপ্লয়টা নাই ওদের সাথে যুক্ত, কিন্তু ওরা সার্ভিস প্রোভাইড করছে যে বিধায় তাদের পুরো টাকাটাই ইনক্লুড করে এক্সপেন্সটা বাড়ায় দেখাচ্ছে। হুম, তো এটা কি স্যার অ্যাকসেপ্টেবল? এইটা যদি ইম্যাটেরিয়াল হয়, নট আ প্রবলেম। আর সত্য কথা বলতে এই টাইপের জিনিস অনেক হয়, এগুলো পাওয়ার জেনারেশন কোম্পানিগুলো এগুলো করে। ঠিক আছে, পাওয়ার যে আমি ইয়েতে ইউনাইটেড গ্রুপে আমি দেখেছি এই জিনিসটা। তারপর আপনার ওই যে মেঘনা ঘাটের ওখানে আমি এই জিনিসটা দেখেছি। দ্যার ইজ নাথিং রং উইথ দিস। এটা জাস্ট মানে নট গুড টু লুক অ্যাট, এটাই। ঠিক আছে, বাট এটাতে আপনার অবজারভেশন বা এটাকে আপনি হাইলাইট করার মতো আসলে ওরকম কিছু না জিনিসটা। কোম্পানি তো একই, 100% সাবসিডিয়ারি হলে অলমোস্ট ইটস দ্য সেম থিং। ঠিক আছে, আই উইল নট টেক এনি মোর কোশ্চেন অন দিস। এনিথিং এলস ফ্রম দ্য কন্টেন্ট, ফ্রম দ্য সিলেবাস, ফ্রম দ্য বুক? টেল মি। স্যার লাস্ট ইন্টারেক্টিভ কোশ্চেনটা না একটা কোশ্চেন করবো? অবশ্যই। স্যার এই যে এখানে যে পেনশন প্ল্যানে 20,900 টাকা পেইড করা হয়েছে, এখানে এমপ্লয়ি এবং এমপ্লয়ার্স কোন পোর্শন থেকে পেইড করা হয়েছে এটা তো বলা নাই, কিন্তু প্রভিডেন্ট ফান্ডের নিয়ম অনুযায়ী এমপ্লয়ি এবং এমপ্লয়ার্স দুইজন সমান পোর্শন দিয়ে ফান্ড ট্রান্সফার হবে, এরকমটাই তো জানি স্যার। এখন যদি কে বলছে? ঠিক আছে, দ্যাট ইজ কমন কনসেপশন। বাট আপনাকে অঙ্কতে আমি আবার বলি জিনিসটা, এগুলাই আপনাদেরকে আসলে পাকাটে। আপনারা অ্যাজাম্পশন করে, স্ট্রং অ্যাজাম্পশন করেন। আমি জাস্ট একটা কথা বলি, এমপ্লয়ির থেকে যতটুকু কাটে এমপ্লয়িকে মানে এমপ্লয়ারও ততটুকু দেয়। এটা হচ্ছে কমন কনসেপ্ট, কিন্তু এটা কি কথা আইন আছে ওয়াহিদ? নাই রিকগনাইজ তো। হলে আবার আইন বলি, আছে। এখানে কোনো হ্যাঁ, এখানে এই বইতে কোনো জায়গায় কি আমরা এইভাবে বলছি যে ইজ ইট রিকগনাইজড বা এখানে অঙ্ক পড়বেন,
অ্যান্ড অঙ্কতে যেইটা আছে সেইভাবে যাবেন। আপনার কমন কনসেপশনস দিয়ে অঙ্ক করার জন্য না কিন্তু অ্যাকাউন্টিং। আমাদের অ্যাকাউন্টিং ইজ প্রিটি বেসিক। এক কথা বলে দিয়েছে যে তার কাছ থেকে আপনি কন্ট্রিবিউশন করেছে, এমপ্লয়ার কন্ট্রিবিউশন করেছে 20,900, কিন্তু সে কোথাও বলেনি যে আপনি কত টাকা আসলে কন্ট্রিবিউট, মানে এমপ্লয়ের কাছ থেকে কিছু নিয়েছে কিনা, একেবারে সাইলেন্ট আছে। সো ইফ দিস ইজ সাইলেন্ট, আর আপনি যদি ওই অ্যামাউন্টটাকে যদি এখন এটার মধ্যে ঢুকায় এনে আপনি অঙ্ক করেন, আপনি কি রাইট অ্যান্সার পাবেন? না স্যার, তাহলে খামোখা, যদি উল্লেখ ঠিক না আছে? থাকে আমরা এটা ধরবো না। অ্যাবসলিউটলি নট। এটা তো মানে অঙ্ক করার আপনার ফার্স্ট প্রেমিস যে যা আছে সেই বেসিসে করবেন, অ্যাজাম্পশন করার কোনো জায়গাই দেয়নি আমাদের, ঠিক আছে? এইটাই। এনিথিং এলস? থ্যাংক ইউ। ওয়েলকাম। ইয়েস প্লিজ। স্যার একটা কোয়েশ্চেন ছিল। স্যার সোর্স ডকুমেন্টের ক্ষেত্রে যখন প্রশ্ন মানে পরীক্ষা থেকে একটা কোশ্চেন দিবে, এই কোশ্চেনের মধ্যে ক্রেডিট নোটস, তারপর হচ্ছে পারচেজ ইনভয়েস, সেলস ইনভয়েস, এই তিনটা থাকলেই স্যার আমার এই তিনটেই তো আমার সোর্স ডকুমেন্ট। রেমিটেন্স অ্যাডভাইস আরেকটা, রেমিটেন্স অ্যাডভাইস। চারটা। এর বাইরে কিছু না, এর বাইরে যা পাবেন সবই অজ্ঞাত জিনিস, ঠিক আছে? গুড জি কোশ্চেন। স্যার, জি স্যার, ইয়েস, থ্যাংক ইউ স্যার। টেল মি। নো স্যার কনফিউশনস? ইয়েস। রেমিটেন্স অ্যাডভাইস আর রেমিটেন্স ইনফরমেশন কি একই কথা? রেমিটেন্স অ্যাডভাইস আর রেমিটেন্স ইনফরমেশন স্যার। এটা আবার কি? মানে কি আপনারটা আবার আমি শুনি, কোন আইটেমের কথা বলছেন? ট্রানজেকশনের বেলা এটা রেমিটেন্স। ও মানে বিদেশ থেকে টাকা আনছেন আর কি, রেমিটেন্স, ওইটাই তো? ওসব আমি একটা কথা বলছি না আপনাদেরকে, যাই ইনফ্লো হবে যাই আউটফ্লো হবে, যেটাকে বাহ্যিকভাবে একটা ওয়ার্ড আপনি হিসাবে আন্ডারস্ট্যান্ডিং করবেন, সেটার নাম কি? সেটা হচ্ছে সোর্স ডকুমেন্ট, ইট ইজ টার্মড অ্যাজ রেমিটেন্স অ্যাডভাইস। আমি রেমিটেন্স একটু আগে, অ্যাডভাইস। হ্যাঁ আমি একটু আগে ফাহমিদা প্রশ্নটা করছে যে আমার চেক ডিপোজিট স্লিপ, আমার চেক বুক কাউন্টার ফয়েল, ঠিক আছে, আমার জন্য মানে কি বলবো, আরো যদি বলি ডিজিটাল মানে রিসিপ্টগুলো যেগুলো আছে, ঠিক আছে, যে নামেই বলেন না কেন সবগুলোর এক নামে বলবো, দ্যাট ইজ কল্ড রেমিটেন্স অ্যাডভাইস। এটাই আপনার এক্সামে আসবে আসলে। ওকে? হ্যাঁ, তো তো রাত বাড়তেছে, মানে এলোমেলো প্রশ্ন শুরু হয়েছে, ঠিক আছে? আই এম ক্লোজিং দিস ফর টু নাইট। ওকে, আর নেক্সট ক্লাসটা বলি, ইটস ইম্পর্টেন্ট, ট্যাক্স অ্যাকাউন্টিং, ভ্যাট অ্যাকাউন্টিং, আর যেটা ইয়ে আছে আপনার, কি বলবো, যে ওই যে ট্রেড ডিসকাউন্ট, তারপর হচ্ছে আপনার ক্যাশ ডিসকাউন্ট। এই ক্যাশ ডিসকাউন্টের সিলেবাসে একটা মানে ভাইটাল চেঞ্জার্স অ্যান্ড প্রশ্ন আসে, এটা কাইন্ডলি আপনাদেরকে থরো থাকতে হবে। আর আমি ওটা শেষ করে আমি ট্রায়াল ব্যালেন্সটা করে আপনাদেরকে 4-5 আমি একসাথে ক্লোজ করে দিব, ঠিক আছে? সো নেক্সট ক্লাস ইজ গোয়িং টু বি ইম্পর্টেন্ট ফর ইউ স্টুডেন্টস। সো if there is nothing else, I will close this for tonight, students. ওকে স্যার। Sure, sir. আসসালামু Allah আলাইকুম। Hafiz, students. Thank you, sir. Walaikum assalam. Assalamu alaikum, sir. আসসালামু আলাইকুম Salam. Sir, thank you. Welcome, students.